আচ্ছা, সাউন্ড আর ছবি ঠিক আছে তো? শালিনী, হ্যাঁ গুড ইভিনিং শালিনী। তোমাদেরও আজকে খুব কষ্ট দিয়ে ফেলছি, পরপর দুটো ক্লাস। আগের দিনকে কাল রাতে করাবো ভেবেছিলাম, কিন্তু কাল রাত্রিবেলা আমার ফোনে মানে ভিডিও শ্যুটে বসেছিলাম, এবার 2 ঘন্টার ওই ভগবদ্গীতার ক্লাসটা শ্যুট করার পর দেখছি ফোনে চার্জ শেষ হয়ে গেছে। মানে ক্লাসটা শেষ করলাম 8টার সময়, যার জন্য আর কাল রাত্রিবেলা ফোনে চার্জ ছিল না, কারণ একটার পর একটা পরপর আমার সারাদিন ফোনেই কাজ থাকে। তো ফোনে চার্জ না থাকলে তখন আমি চাইলেও পড়াতে পারি না, তো যার জন্য আজকে পরপর দুটো ক্লাস করিয়ে তোমাদের একটু খাটনি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু লাস্টের দিকে আছো, কালকে সকালেই কমপ্লিট হয়ে যাবে, তো একটু লাস্ট অবধি তো কষ্ট করাই যায়। দেখো, আমরা স্টার্ট করছি 6 নাম্বার থেকে। ঠিক আছে, 4 আর 5 কি এর মধ্যে লিখেছো বাড়িতে? যদি না লিখে থাকো অসুবিধা নেই, কালকে বললেও হবে, বা এরপর যেদিন ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে সেদিন বললেও হবে, বা লিখলে গ্রুপে পাঠিয়ে দেবে তাহলেও হবে। ঠিক আছে, একই জিনিস, লেখাতে এমন কিছু ডিফারেন্স নেই, 3টে লেখার যেরকমভাবে লিখেছো সেমভাবে 4 আর 5ও হবে। 6 নাম্বার থেকে আমরা পড়ছি। ঠিক আছে, 6 নাম্বারে কি বলছে দেখো, ইউ আর আ সিনিয়র অফিসার অ্যাট অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্কিং ফর, যখনই পড়বে আমি কি শিখিয়েছি, সার্কেল করতে করতে যাবে, স্টেক হোল্ডার সার্কেল করবে। ঠিক আছে, আমি বোঝাচ্ছি। ইউ আর আ সিনিয়র অফিসার অ্যাট অ্যান ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্কিং ফর ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য কান্ট্রি। তুমি একজন সিনিয়র অফিসার হিসেবে কাজ করো কোথায়? ইন্টেলিজেন্স এজেন্সিতে, মানে আইবি টাইপের যে অফিস থাকে সেখানে। ফর ওয়ার্কিং ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য তুমি কাজ করে থাকো। You find out that a junior officer has been a victim of honey trapping through social media. সে সোশ্যাল মিডিয়া থেকে হানি ট্র্যাপিং করে। হানি ট্র্যাপিং ইজ লাইক আ, কী বলবো, খারাপ একটা কাজকে বোঝানো হয়, মানে বাজে একটা কাজ, বুঝতেই পারছো, মানে মহিলা রিলেটেড এই ধরনের কোনো খারাপ কাজের সাথে সে যুক্ত থাকে এবং এই ধরনের খারাপ কাজ সে করে, এবং তুমি দেখতে পাচ্ছ তোমারই একজন জুনিয়র অফিসার সে এই সোশ্যাল মিডিয়াতে হানি ট্র্যাপিং করে বেড়ায়। ঠিক আছে, in all of these his phone was hacked and confidential files were leaked, এবং যার ফলে তার ফোনটা হ্যাক করা হয়েছে এবং বেশ কিছু কনফিডেন্সিয়াল ফাইল, যেটা আইবি অফিসার হওয়ার দরুন তার মোটেই ওটার বাইরের কারোর কাছে যাওয়া উচিত নয়, বাট স্টিল লিক হয়ে গেছে সেটা। দ্য এন্টায়ার ডিপার্টমেন্ট হ্যাজ কাম টুগেদার অ্যান্ড ওয়ান্টস ইউ টু টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট দ্যাট অফিসার ফর হিজ অ্যাকশনস। তো সমস্ত ডিপার্টমেন্ট তোমার কাছে এসছে টুগেদার অ্যান্ড ওয়ান্টস ইউ, এবং তারা প্রত্যেকে চাইছে যাতে তুমি ওই অফিসারের এগেনস্টে কোনো অ্যাকশনস নাও। The junior officer is highly skilled and he is a valuable asset for the organizations. কিন্তু যে জুনিয়র যে অফিসার রয়েছে তিনি অত্যন্ত কী বলবো, ভ্যালুয়েবল অ্যাসেট, মানে সে কর্মদক্ষতাতে সে যথেষ্ট স্কিলড। ঠিক আছে, এবং সে যদি থাকে অফিসে তাহলে অবশ্যই আরও অনেক ভবিষ্যতে আরও কাজে অনেক হেল্প করবে। হি ইজ অলসো ভেরি ক্লোজ টু ইউ অ্যাজ ইউ হ্যাভ মেনশনড হিম থ্রু আউট, মেন্টার্ড হিম থ্রু আউট অ্যান্ড হি অলসো রেসপেক্ট ইউ আ লট। কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত তোমার কাছের, এবং সে তাকে যেহেতু তুমি মেন্টারিং করেছো, তো সেহেতু কি বলছে, অ্যান্ড হি অলসো রেসপেক্ট ইউ, এবং সেও তোমাকে খুব সম্মান করে। Moreover, any action against him might attract media attention and bring bad repute to the organizations at large. বলছে যদি বা তার এগেনস্টে যদি এখন বড় কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে মিডিয়ারা সেটাকে অবভিয়াসলি অ্যাট্রাক্ট করবে, দেখাবে সেগুলো, যার ফলে কি হবে, সেটা অর্গানাইজেশনের রেপুটেশনের ওপরেও একটা ইম্প্যাক্ট ফেলবে, অর্গানাইজেশনেরও একটা বদনাম হওয়ার চান্স থাকবে। তো এই সিচুয়েশনে তোমাকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াট আর দ্য এথিক্যাল ইস্যুজ ইনভলভড ইন দ্য অপশনস অ্যাভেলেবল টু ইউ ইন সাচ সিচুয়েশন। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল জেনুইন এথিক্যাল ইস্যুজের কোশ্চেন। এর আগে অবধি আমরা যেগুলো করছিলাম সেগুলোতে অত বেশি ইস্যুজ ইনভলভ ছিল না, কারণ হচ্ছে ওগুলোতে হয় এসপার না হয় ওসপার, মানে ওই দিকটা খারাপ ছিল এবং এই দিকটা ভালো ছিল। সো খারাপটা কখনোই তুমি করবে না, অবভিয়াসলি তুমি ভালো কোর্স অফ অ্যাকশনটাই চুজ করবে। বাট এখানে দেখো তোমাকে দ্বৈততা অলরেডি দিয়ে দিয়েছে, যাকে সরাতে হবে সে স্কিল্ড, সে যথেষ্ট ভালো প্রফেশনাল কম্পিটেন্স তার মধ্যে রয়েছে, বাট তার ভেতর মরাল ভ্যালুস বা এথিক্যাল জিনিসটা নেই, এটা একটা হতে পারে, বা তার ক্যারেক্টার ভালো নয়, সেটা একটা হতে পারে। আরেকটা কি বলছে, সে তোমার অত্যন্ত ক্লোজ, সে তোমাকে রেসপেক্ট করে, সম্মান করে, এটা একটা তোমার ডাইলেমা। আবার অ্যাট দ্য সেম টাইম তাকে যদি তুমি ধরিয়ে দাও তাহলে আরও একটা জিনিস হবে, সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার অর্গানাইজেশনের যে রেপুটেশন সেটাও বাইরে খারাপ হবে। এইবার তুমি পড়ে গেছো মহা ফ্যাসাদে, তোমার সামনে 3টে কোর্স অফ অ্যাকশনের ডাইলেমা দেখা দিচ্ছে যে তুমি তাকে রাখবে কি রাখবে না। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সুন্দর কোর্স অফ অ্যাকশন বা এথিক্যাল ইস্যুস, যেটা এথিক্যাল ইস্যুস এইখানে আমরা আলোচনা করতে পারবো, যে অমুক ভার্সেস অমুক, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলা হয়ে থাকে সেটা। ঠিক আছে, সো ফার্স্ট সেটা বলেছে, অ্যান্ড দ্য অপশন অ্যাভেলেবল টু ইউ ইন সাচ সিচুয়েশন। তো এই সিচুয়েশনে তোমার কাছে কী কী অপশন রয়েছে। ঠিক আছে, তারপর 2 নম্বরে বলছে, অলসো সাজেস্ট আ কোর্স অফ অ্যাকশন ইউ শুড লাইক টু ফলো। একটা কোর্স অফ অ্যাকশন, এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে কোন কোর্স অফ অ্যাকশনসটা তুমি চুজ করবে। এইবার স্টেক হোল্ডার জিজ্ঞেস করেনি, বাট স্টিল স্টেক হোল্ডার তো আমাদের লিখতেই হবে। বলো দেখি এর ভেতর কারা কারা স্টেক হোল্ডার আছে, আমি ওয়েট করি, তারপর অবশ্যই আমি বলবো, বাট তোমরা বলো দেখি কারা কারা স্টেক হোল্ডার হতে পারে, যাদের ওপর ইম্প্যাক্ট পড়ে, দে অল আর স্টেক হোল্ডার।
ঠিক আছে, বলো, বলে লেখো, আমিও ততক্ষণ দেখি কারা কারা স্টেক হোল্ডার আছে, আমি একটু সার্কেল করে রাখি। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ আমি না এটা খেয়াল করিনি পড়াবার সময়। আচ্ছা, এই ব্যক্তি নিজের থেকে অন্যায় করেনি, আমি খেয়াল করিনি, এখন পড়তে গিয়ে আরেকবার চেক করলাম, ভিকটিম, মানে সে ভিকটিম কিন্তু, ঠিক আছে, সে নিজে থেকে যেচে পড়ে খারাপ কাজ করেনি। সামহাউ কোনো কিছু, যে ফোনে অনেক র্যানসামওয়্যার ম্যালওয়্যার এগুলো তো আসে, তো সেইখানে হয়তো কোনো কিছুর মানে ফাঁদে পা দিয়ে ফেলেছিল, সেখানকার ভিকটিম হয়ে, যার ফলে তার ফোনটা হ্যাক করে ফেলেছে এবং লিক করে ফেলেছে, মানে বেশ কিছু কাগজ অফিসিয়াল যেগুলো দরকার ছিল, মানে দরকার ছিল না বাইরে আসা, সেই ধরনের জিনিসও বাইরে চলে এসছে। তো আমি এই জায়গাটা এখন খেয়াল করলাম, জুনিয়র অফিসার হ্যাজ বিন আ ভিকটিম অফ হানি ট্র্যাপিং। আমি ভাবছিলাম সে নিজে করছে বোধহয়, না না, সে ভিকটিম, ঠিক আছে, হয়তো তার বোকামো, অবভিয়াসলি তার কী বলবো ওটাকে, কেয়ারলেসনেসের জন্যই হয়েছে, এটা ঠিক কথা, বাট স্টিল হি ইজ এ ভিকটিম। সেহেতু আরও সমস্যা, যদি সে নিজে থেকে যেচে করতো তাহলে তার ইমোশনাল গ্রাউন্ডেড ভাবার কোনো জায়গাই ছিল না, যে সে তাকে মেন্টারিং করেছে, সে তাকে সম্মান করে, সে স্কিলফুল, এগুলো ভাবারই দরকার ছিল না। বাট যেহেতু সে নিজেই ভিকটিম, সো ভিকটিমের ওপরে আবার আর এক রকম অন্যায়, মানে তাকে আবার ছাড়িয়ে দেওয়া, ইয়ে করা, তো যে জুনিয়র মানে সিনিয়র অফিসার মানে তুমি, তো অ্যাজ এ তুমি এখানে নিজেকে হিসেবেই ভাবতে হবে, তো সে একটা প্রবলেমে পড়েছে। তো দেখো এখানে কে কে ইয়ে রয়েছে, স্টেক হোল্ডার কে কে আছে দেখো। আচ্ছা, সৌম্য লিখেছ মি, জুনিয়র অফিসার, ইন্টেলিজেন্স এজেন্সি, হ্যাঁ এরা তো 100 বার, বাট এর বাইরেও আছে। বলছি দেখো, প্রথম হচ্ছে তুমি মি বলবা না, এখানে এখানে মি বলবে না, কারণ হচ্ছে মি এখানে ওভাবে নয়, এখানে তুমি বিং আ জুনিয়র সিনিয়র অফিসার এটা লিখতে হবে, আই কমা দিয়ে অ্যাজ আ সিনিয়র অফিসার এটা লিখবে, আই অ্যাজ আ সিনিয়র অফিসার। 2 নম্বরে হচ্ছে কান্ট্রি, দেখো ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, তো সেই হিসেবে এর ইম্প্যাক্ট গোটা দেশের ওপর পড়তে পারে, যেহেতু তারা ইন্টারনাল সিকিউরিটি রিলেটেড কাজ করে, আর ইন্টারনাল সিকিউরিটি হলে তারা গোটা দেশের, যদি তাদের কাছ থেকে কোনো এমন কোনো ইনফরমেশন লিক হয়ে যায় তাহলে গোটা দেশের ওপর ইম্প্যাক্ট পড়তে পারে। সো হোল কান্ট্রি অ্যাজ আ স্টেক হোল্ডার, যেহেতু গোটা দেশের ওপরে ইম্প্যাক্ট পড়বে। তারপরে রয়েছে হচ্ছে জুনিয়র অফিসার, সেকেন্ড তো জুনিয়র অফিসার রয়েছে। তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম যারা ব্যবহার করে তারা, আমরা, ঠিক আছে, আমরাও এর অংশ। আচ্ছা, এছাড়া এরপর রয়েছে এন্টায়ার ডিপার্টমেন্ট, দেখো বলাই রয়েছে অর্গানাইজেশনের মধ্যে এন্টায়ার ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট চাইছে, তো এন্টায়ার ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনস যেটা তুমি লিখেছো বোঝা, হ্যাঁ এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি লিখেছো, ওটাই এখানে এন্টায়ার ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশন এক একটা নামে রয়েছে, তো তারাই হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা রয়েছে। ব্যাস, এরা হচ্ছে এই 4-5 জন হচ্ছে স্টেক হোল্ডার। তো যাদের যদি ইম্প্যাক্ট পড়ে হোল কান্ট্রি, সোশ্যাল মিডিয়া, এদেরকে অতি অবশ্যই মেনশন করতে হবে, কারণ গোটা দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য কাজ করে থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফরমেশনটা লিক হয়েছে বা এই খারাপ ঘটনাটি ঘটেছে, তো যার জন্য সোশ্যাল মিডিয়ারও দায় বর্তায় যে বিষয়টাকে, সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে রাখতে হবে যাতে সেটার মাধ্যমে ভবিষ্যতে কখনো এরকম ধরনের ক্রাইম বা এরকম ধরনের কিছু না ঘটে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের স্টেক হোল্ডার, এটা তো অতি অবশ্যই আমরা মেনশন করছি। এরপরে এথিক্যাল ইস্যুস, যেটা তোমাদের মাথার থেকে কিছু বেরোচ্ছে, যদি না বেরোয় আমি লিখিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মিডিয়ার দায়িত্ব কতটা থাকে, সাধারণ মানুষের কতটা দায়িত্ব থাকে, নিজের পার্সোনাল রিলেশনশিপ ভার্সেস প্রফেশনাল কম্পিটেন্স, তো এইগুলো হচ্ছে আমাদের এথিক্যাল ইস্যুসের মধ্যে আমাদের লিখতে হবে, ঠিক আছে। আমি লিখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, জাস্ট পয়েন্টিংগুলো আমি লিখিয়ে দিচ্ছি, ডিটেলসটা তোমরা অবশ্যই লিখবে। দেখো এথিক্যাল ইস্যুস, ওপরে হেডিং করে এথিক্যাল ইস্যুস, কী কী এথিক্যাল ইস্যুস এখানে ইনভলভ রয়েছে। ফার্স্ট লেখো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা কে ফেস করছে, জুনিয়র অফিসার ভার্সেস সিনিয়র অফিসার, এই জুনিয়র অফিসারের সাথে সিনিয়র অফিসারের যে সম্পর্কটা, সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে কন্ট্রাডিক্ট করছে, কারণ ওর স্বার্থ কি, ও একদিকে ও দেখছে যে ব্যক্তিগত সম্পর্কে আমি ওকে মেন্টারিং করেছি, ও আমাকে সম্মান করে, এগুলো কি, এগুলো সবটাই নিজের ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু আরেকদিকে কি, আবার এটাও ভাবতে হচ্ছে যে ও তো নিজে থেকে যে অন্যায়টা করেনি, ও তো ভিকটিম হয়েছে,
ও বিষয়টাতে ভুল করে ফাঁদে পা দিয়ে ফেলেছে। ও বেসিক্যালি ও আনএথিক্যাল নয়, যে কাজটি করেছে জুনিয়র অফিসার সে বেশি মানে প্রথম থেকে সে আনএথিক্যাল নয়, সে জাস্ট ভুল করে ফেলেছে। হি ইজ অলসো ভিকটিম। তো সেক্ষেত্রে তার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কী আসছে, দেশের ইন্টারনাল সিকিউরিটি। আবার আরেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কী আছে, যদি সেটাকে ওপেন যদি লুকিয়ে রাখি বিষয়টাকে, তাহলে সে পেয়ে বসতে পারে, সে ভবিষ্যতে আবার এই সেম অন্যায় করতে পারে। আবার যদি বিষয়টাকে সামনে নিয়ে আসি তাহলে আবার রেপুটেশন, অর্গানাইজেশনের রেপুটেশন নষ্ট হতে পারে। তো সমস্যা হয়ে গেছে সব দিকে। সো ফার্স্ট যেটা থাকে এথিক্যাল ইস্যুসে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। 2 নম্বরে লেখো মিডিয়া ভিজিবিলিটি ভার্সেস পানিশিং দ্য ডিজার্ভিং। মিডিয়া ভিজিবিলিটি ভার্সেস পানিশিং দ্য ডিজার্ভিং। মিডিয়া ভিজিবিলিটি, ওই যে মিডিয়া দেখবে এটাও একটা সমস্যা, আবার ওদেরকে শাস্তিও দিতে হবে। এবার যখন ওর শাস্তি হবে তখন তো মিডিয়া দেখবে, এবার মিডিয়া দেখলে পর তো অর্গানাইজেশনের রেপুটেশন নিয়ে টানাটানি লেগে যাবে। তো কারণ এরকম ইন্টেলিজেন্স এজেন্সির ইনফরমেশন জেনারেলি বাইরে আসে না কখনো। তো স্বাভাবিকভাবে পরের পয়েন্টে বলছে মিডিয়া ভিজিবিলিটি ভার্সেস পানিশিং দ্য ডিজার্ভিং। প্রথমটাতে তো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যক্তিগত সম্পর্কে, তারপরটা হচ্ছে মিডিয়া ডিজার্ভিং এর পানিশিং দ্য ডিজার্ভিং, আর একটা হচ্ছে মিডিয়া ভিজিবিলিটি। 4 নম্বরে লেখো স্কিল ভার্সেস মিস্টেক অফ দ্য এমপ্লয়ি, যেটা আমি বলছিলাম একটু আগে। স্কিল অবশ্যই সে যোগ্য, এই যে এখানটাতে লেখাও রয়েছে দ্য জুনিয়র অফিসার ইজ হাইলি স্কিলড অ্যান্ড ইজ ভ্যালুয়েবল অ্যাসেট। তো অবশ্যই ও যোগ্য, কিন্তু ও ভুলও করে ফেলেছে। ভুলও করেছে না, এই যে মিস্টেক অফ দ্য এমপ্লয়ি, ভুল করেছে বলেই তাই জন্য ওকে ভিকটিম বলা হয়েছে। ও যদি যেচে পড়ে অন্যায় করতো তাহলে ওকে কালপ্রিট বলা হতো, বাট ও ভুল করেছে সেই জন্য ওকে ভিকটিম বলা হচ্ছে। ঠিক আছে, সো লেখো স্কিল ভার্সেস মিস্টেক অফ দ্য এমপ্লয়ি। স্কিল ভার্সেস মিস্টেক অফ দ্য এমপ্লয়ি। 4 নম্বরে লেখো ডিপার্টমেন্টাল প্রেশার। ওই যে হোল ডিপার্টমেন্ট বলেছে দ্য এন্টায়ার ডিপার্টমেন্ট হ্যাজ কাম টুগেদার, সকলে একত্রিত হয়ে তার উপর প্রেশার দিচ্ছে যে তোমাকে জুনিয়র অফিসারের এগেনস্টে অ্যাকশন নিতেই হবে। তো তখন তুমি পড়ে গেছো আরও সমস্যায়। সো ডিপার্টমেন্টাল প্রেশার, ওপর মহল থেকে একটা প্রেশার আসছে। ঠিক আছে, তো এই চারটেকে আমরা এথিক্যাল ইস্যুস হিসাবে দেখতে পারি। এই কেসে এথিক্যাল ইস্যুস রয়েছে, কারণ এখানে আমরা এভাবে বলতে পারবো না যে এ সম্পূর্ণ ভুল ও সম্পূর্ণ ঠিক। আগের যে কেসগুলো ছিল সেগুলোতে আমরা বলতে পারছি না ওটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ঠিক, বাট এথিক্যাল ইস্যুস যখন যুক্ত হয়ে যায় তখন এটা বলা যায় না। কারণ এদিক থেকে দেখতে গেলে ওকে যদি শাস্তি দিই, সত্যি তো ওর তো নিজের কোনো দোষ নেই, কারণ ও তো এটা ভুল করে ফেলেছে, বা ও তো নিজেও এটার ভিকটিম, ও তো নিজেও এটার শিকার। তো তখন ওকে শুধু ওকে যদি শাস্তি দিই তাহলে তো ওর ফুল ফ্যামিলি সাফার করতে পারে, হতেই পারে ওর ফুল ফ্যামিলি ওর আর্নিংয়ের ওপর নির্ভরশীল ছিল। তো এই সমস্ত কিছুই যে সিনিয়র অফিসার থাকবে তাকে মাথায় রেখে তার কোর্স অফ অ্যাকশনসকে চুজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো অপশান অ্যাভেলেবেল। সিনিয়র অফিসারের কাছে অপশান কী কী অ্যাভেলেবেল রয়েছে লিখিয়ে দিচ্ছি আমি, যেহেতু এই ধরনের কেস স্টাডিজ তোমরা আজকে আমার কাছে ফার্স্ট করছো, কারণ আগেরগুলো সেম প্যাটার্ন ছিল 3টে, বাট এটার প্যাটার্নটা একটু অন্যরকম। তো সেই হেতু আমি এটা লিখিয়ে দিচ্ছি। লেখো সিনিয়র অফিসার আন্ডারস্ট্যান্ড, অপশান 1। ঠিক আছে, এটা অপশান 1-এর কথা বলছি। অপশান 1, সিনিয়র অফিসার আন্ডারস্ট্যান্ড দ্য জুনিয়র ভেরি ওয়েল। সিনিয়র অফিসার আন্ডারস্ট্যান্ড দ্য জুনিয়র ভেরি ওয়েল, খুব ভালো করে বুঝতে পারে। সিন্স হি পার্সোনালি নার্চার্ড হিম, যেহেতু সে তাকে নার্চার করেছে বা মেন্টার করেছে, পার্সোনালি নার্চার্ড হিম। অ্যান্ড হি ক্যান ফরগিভ দ্য অফিসার অ্যান্ড ওয়ান লিভ হিম উইথ আ ওয়ার্নিং। তাকে জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে পারে, ক্ষমা করে দেবে, একটা ওয়ার্নিং দেবে, ছেড়ে দেবে, দ্যাটস ইট। ঠিক আছে, ওয়ান লিভ হিম উইথ আ ওয়ার্নিং, বাস দ্যাটস ইট। এটা ফার্স্ট অপশন, এটা করবে না জানা কথা। সেকেন্ড অপশন, সিন্স সিনিয়র অফিসার হ্যাজ পার্সোনাল রিলেশন উইথ দ্য জুনিয়র, যেহেতু তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে। হি নিডস টু সাইট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সাইট মানে দেখা। তার এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে নিজের হাতেই রাখা উচিত নয়, যেটা আমরা এর আগে পড়েছি মনে আছে, রেকিউজ ফ্রম এনি কেস, মানে যেখানে তোমার নিজের ব্যক্তিগত সম্পর্ক থাকবে সেখানে তুমি কোনো জাজমেন্টই দিও না, তুমি নিজের সমস্ত কিছু অন্য একটা প্যানেলের ওপর ছেড়ে দাও, দিয়ে বলো এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি একে ব্যক্তিগতভাবে ভালোবাসি, সুতরাং আমি কোনো রকম বায়াস হয়ে যেতে পারি, তার চেয়ে বেটার আপনারা ডিসিশন নিন। এটাও একটা ভালো অপশন, ডেফিনেটলি এটা একটা ভালো অপশন। তবে হ্যাঁ, এটাতে ভালো হলেও এটাও বুঝতে হবে, এটাতে তুমি প্রবলেমকে এড়িয়ে যাচ্ছ। তোমার প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচ যেটা, বা ন্যায়পরায়ণ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার যে অ্যাপ্রোচটা, সেটা কিন্তু আলটিমেটলি
কি বলবো, গ্রো হতে পারবে না। আমরা যখন কোনো খারাপ পরিস্থিতিতে নিজেদেরকে স্ট্রং রেখে কোনো ডিসিশন নেই, সিদ্ধান্ত নেই, তখনই কিন্তু আমরা সেটার থেকে কিছু লার্নিং করি। যদি আমরা এটা বলি যে না এটাতে আমি সিদ্ধান্ত নিতে পারবো না বিকজ অফ আমার এই জড়িয়ে রয়েছে সেই জন্য, তাহলে আলটিমেটলি আমরা কখনো সেটা থেকে কিছু শিখতে পারি না, গ্রো করতে পারি না। বাট স্টিল দেখো এখানে বলছে আমাদের প্রবলেম লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝাবার স্বার্থে বলছি। সিন্স সিনিয়র অফিসার হ্যাজ পার্সোনাল রিলেশন উইথ দ্য জুনিয়র, হি নিডস টু সাইট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড সাবমিট অল দ্য এভিডেন্স to another panel to take the decision, সে সমস্ত যা পেয়েছে খুঁজে এখন অবধি সব কিছু অন্য প্যানেলকে দিয়ে দিতে পারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেটা একটা হতেই পারে, খারাপ নয় একেবারে, আমি বলবো কাইন্ড অফ ওই নিজের ঘাড়ের থেকে দায় মুক্ত হওয়া, ঝেড়ে ফেলা, এরকম একটা ব্যাপার। কারণ হিসেব মতো তার সাথে আহামরি কিছুও পার্সোনাল সম্পর্ক নয়, জাস্ট তাকে মেন্টারিং করেছে এবং সে তাকে রেসপেক্ট করে, দ্যাটস ইট। ঠিক আছে, দ্যাটস ইট। এমন নয় যে সে তার ছেলে মেয়ে বউ বাচ্চা নিজের রক্তের সম্পর্কের বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলার কলিগ বা বন্ধু, এরকমটাও নয়। ঠিক আছে, সো দ্যাট মিনস সেই হিসেবে বলতে গেলে সবাই সবার আন্ডারে মেন্টারিং হয়। যেমন তোমরা আমার কাছে পড়ছো, এখন ভবিষ্যতে যদি এরকম হয় যে কাজ করতে গিয়ে আমি দেখি যে তোমাদের মধ্যে কেউ বা অন্য কেউ একজন খারাপ কিছু করেছে, বা আমি সেটাকে আমি অ্যালাউ করবো, কখনোই নয়। হতেই পারে আমি তোমরা আমাকে রেসপেক্ট করতে পারো, আমি তোমাদের মেন্টারিং করতেই পারি, বাট ইট ইজ কাইন্ড অফ এক্সকিউজ না, কারণ অন্যায়টা তার জন্য কমে যায় না। বোঝা গেছে? তো ব্যক্তিগত সম্পর্কের বেসিসে কখনোই কারোর অন্যায় কমে না। 3 নাম্বার অপশানে লেখো, অপশান 3, since several factors has involved, a decision has to be taken considering all of them. যেহেতু অনেকগুলো বিষয় এখানে জড়িয়ে রয়েছে, সেহেতু সমস্ত বিষয়কেই মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এবার কী কী মাথায় রাখতে হবে দেখো। ফার্স্ট লেখো, পানিশমেন্ট ইজ ইনএভিটেবল। যাই হোক না কেন শাস্তি তো পেতেই হবে, কারণ তার জন্য বেশ কিছু ইনফরমেশন এজেন্সির থেকে বাইরে বেরিয়ে গেছে। আর যেটা দেশের জন্য, আমরা সবসময় কি বলি, ম্যাক্সিমাম গেইন মিনিমাম পেন। তো একটা লোকের স্বার্থে গোটা ভারতবর্ষের দেশকে, ইন্টারনাল সিকিউরিটিকে আমি থ্রেটের মুখে দিয়ে দিতে পারি না। বোঝা গেছে? সো আর যদি কারোর জন্য গিয়ে থাকে তাহলে তো আমরা টেররিস্টদের প্রতিও দয়া মায়া দেখাতে পারতাম। আমরা দেখাই কখনো? ভাবি ওরও বাচ্চা আছে, ওর বউ আছে, ওর ফ্যামিলি আছে, ভাবি না কিন্তু। কারণ আমরা এটা ভাবি ওর একটা বউ, একটা বাচ্চা, একটা ফ্যামিলি, হয়তো ও মারা গেলে কাঁদবে, বাট ও বেঁচে থাকলে ও লক্ষাধিক ফ্যামিলিকে কাঁদাবে, লক্ষাধিক বউকে বিধবা করবে, লক্ষাধিক বাচ্চাকে ও অনাথ করবে। তো দ্যাটস ওয়াই তখন আমরা সেই ইয়েটা দেখাই না, দয়াটা দেখাই না। তো অন্যায়কারীর প্রতি দয়া দেখানো যায় না, এটাই আইন বলে। আইন এটাই বলে আমাদের। ঠিক আছে, পানিশমেন্ট ইজ ইনএভিটেবল সিন্স হি অর শি লস্ট সেন্সিটিভ এজেন্সি ইনফরমেশন। যেহেতু সে সেন্সিটিভ বেশ কিছু ইনফরমেশন হারিয়ে ফেলেছে বা তার জন্য হ্যাক হয়ে গেছে, বিষয়গুলো লিক হয়ে গেছে, অবভিয়াসলি পানিশমেন্ট তো হবেই। 2 নম্বরে, if bad reputation alone is the issue of agency has to face while pushing the officer, the agency should go ahead with it. শুধুমাত্র রেপুটেশন, যেমন লাস্ট লাইনটাতে বলেছে না, সোশ্যাল মিডিয়া অ্যাট্রাক্ট অ্যাটেনশন অ্যান্ড ব্রিং ব্যাড রেপুট টু দ্য অর্গানাইজেশন ইজ অ্যাট লার্জ। মানে কি, শুধুমাত্র রেপুটেশনের জন্য? নিজের রেপুটেশনও ইজ কাইন্ড অফ এ স্বার্থ না? কোম্পানির রেপুটেশনের কথা যদি আমি ভাবি, গোটা দেশের ভারতবাসীর সিকিউরিটির কথার আগে, দ্যাট টাইম আমি নিজেও স্বার্থপর হয়ে যাচ্ছি। তো আমাকে তো বড় লার্জ অডিয়েন্সের কথা ভাবতে হবে, বড় লার্জ মানুষের, বেশি সংখ্যক মানুষের কথা ভাবতে হবে। তো কোম্পানিতে যে কজন রেপুটেশন রয়েছে বা যেটুকু মানুষ রয়েছে, তার থেকে কি অতগুলো মানুষের জীবনটা বেশি বড় নয়? ডেফিনেটলি বড়। একটা লোকের থেকে যদি গোটা দেশের মানুষ বড় হয়, তাহলে একটা অর্গানাইজেশনের রেপুটেশনের থেকেও গোটা দেশের মানুষের ইন্টারনাল সিকিউরিটি ইজ ভেরি ম্যাটার। ঠিক আছে, তো অবশ্যই সেটা ম্যাটার করে। আর একটা কি, বাট ইফ স্টেটস secrets are to come out while pushing the officer, the agency should limit its punishment at administrative level without involving it in media. আরেকটাও আমরা করতে পারি, একটা মাঝখানের অপশানও আমরা রাখতে পারি, যেহেতু সে নিজের থেকে যেচে পড়ে খারাপ কিছু করেনি, সে তো ভিকটিম হয়েছে। সো দ্যাটস ওয়াই তার পানিশমেন্টটাকে আমরা একটু লিমিটেড রাখতে পারি, কারণ লঘু পাপে গুরুদণ্ড কখনোই দেওয়া উচিত না। যার যতটুকু অন্যায় সে ততটুকু শাস্তি পাবে, এবং বিষয়টাকে মিডিয়ার সামনে যতটা কভারেজ কম করানো যায় তত ভালো। সেও অন্যায়ের শাস্তি পেলো, বিষয়টাও কন্ট্রোল হলো, এবং মিডিয়ার কাছেও বিষয়টা অত বেশি পৌঁছলো না, অত বেশি মিডিয়াকে অ্যালাউ করানো হলো না। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বিষয়টাকে লুকিয়ে চুপিয়ে আর কি বিষয়টাকে করা হলো, সেও শাস্তি পেলো এবং মিডিয়ার সামনেও কম আসলো ব্যাপারটা। আচ্ছা, এরপরে আর একটা পয়েন্টকে আমরা মাথায় রাখতে পারি, এটা গেল 1 নম্বর পয়েন্ট, যেটা আমি বললাম পানিশমেন্টের ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট আমরা মাথায় রাখবো, পার্সোনাল রিলেশন উইথ দ্য জুনিয়র অর দ্য ডিপার্টমেন্ট প্রেশার শুড নট অ্যাফেক্ট জাজমেন্ট অফ দ্য সিনিয়র। যেটা আমি অলরেডি বললাম, কখনোই তোমার জুনিয়রের সাথে ভালো সম্পর্ক বা ওপর মহলের প্রেশার কোনোটাই তোমার ডিসিশনকে অ্যাফেক্ট করবে না। ডিসিশন অলওয়েজ শুড বি ইন্টিগ্রিটির থেকে আসবে। আমরা এটা অলরেডি স্ট্যাটিকে পড়ে এসেছি। ইন্টিগ্রিটি মানে যার অনেস্টিটা কোথায় থাকবে, অ্যাকশনে থাকবে। সো আমাদের ইন্টিগ্রিটি নিজেদের কর্মে প্রমাণ করতে হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেস্ট মুখে বললাম, বাট আমি কর্মে যদি সেটা না দেখাতে পারি, দ্যাট টাইম আই এম নট আ ইন্টিগ্রেটেড পারসন। সো দ্যাট মিনস না তোমার সাথে ওর ব্যক্তিগত সম্পর্ক, না ওপর মহলের প্রেশার, কোনোটাই তোমার ডিসিশনকে বদলাবে না। বোঝা গেছে? ডিসিশন অলওয়েজ শুড বি ইন্টিগ্রেটেড। 2 নম্বরে,
সরি 2 নাম্বার নয়, অপশান 3-র মধ্যেই এই পয়েন্টার্সগুলো রয়েছে, যে পয়েন্টার্সগুলো থেকে আমরা কোনো একটা কনক্লুশনে পৌঁছবো। The fact that junior is a skilled officer is no reason to leave him or her without any punishment. It can set a bad precedent. মানে শুধুমাত্র তার স্কিল আছে বলে, সে যোগ্য বলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, এটা একটা ব্যাড এক্সাম্পল সেট করবে। অবশ্যই তাই। আমাদের দেশে, আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি যেখানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এরা অবধি আইনের বাইরে নয়। যদি এরাও কখনো কোনো অন্যায় করে তাহলে সুপ্রিম কোর্ট এদেরকে অবধি শাস্তি দেয়। তাহলে সে কোথাকার কোন এজেন্সির জুনিয়র অফিসার, জাস্ট বিকজ তার স্কিল আছে। ওরকম স্কিল থাকা প্রচুর ছেলে মেয়ে বাইরে বসে রয়েছে চাকরির জন্য, তার জায়গায় আমি অন্য একটা ছেলেকে সেখানে আনবো। তো শুধুমাত্র তার স্কিল আছে বলে বা ব্যক্তিগত সম্পর্ক আছে বলে আমি কখনোই তার অন্যায়টাকে ছোট করে দেখতে পাই না। বাট সমস্ত অন্যায়েরই একটা লেভেলের শাস্তি হয়। যদি সে জেচে পড়ে ক্রাইম করে তাহলে অবশ্যই তার জন্য 14 বছর 15 বছরের জেল হয়, ফাঁসির শাস্তি হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এখানে সে নিজেই ভিকটিম, সে অন্যায়টা করেছে, বাট সেটা ভুল করেছে। তাকে আমরা 6 মাসের জন্য সাসপেন্ড করতে পারি, তাকে আমরা 2 বছরের জন্য জেল দিতে পারি, ম্যাক্সিমাম আমরা তার থেকে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 কোটি টাকা আমরা ফাইন নিতে পারি। মানে দিস ক্যান বি পানিশমেন্টস, এগুলো শাস্তি হতে পারে। বাট সেটা ছোটোখাটো, যে যেমন অন্যায় করে সেই লেভেলে তাকে শাস্তি ভোগ করতে হয়। তো সেই হিসেবে আমরা তাকে একটা শাস্তি দিতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এবং এইখানে দেখো এই যে লাস্ট যে অপশনটা আমি ইলাবোরেট করলাম, জেনারেলি 3 নাম্বার অপশনটাই বেশি নেয়। অ্যাজ আ সিনিয়র অফিসার অফ দ্য ইন্টেলিজেন্স এজেন্সি আই উড লাইক টু টেক অপশন 3 অ্যাজ দ্য কোর্স অফ অ্যাকশন। এবং এটাই স্বাভাবিক, আমি 3 নাম্বার কোর্স অফ অ্যাকশনসটাই নিতাম, কারণ 3 নাম্বার কোর্স অফ অ্যাকশনে সমস্ত অপশনগুলোকে আমি মাথায় রেখেই তারপরে নিয়েছি। এবং পানিশমেন্ট 100 বার আমি তাকে দেবো, কিন্তু যতটুকু তার দরকার ততটুকু, তার থেকে বেশি কখনো নয়। আর আমার যদি মনে হয় আমি বিষয়টাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটুখানি চুপি হলেও তাকে শাস্তি দেবো। তাকে শুধু ফরগিভ করবো, ক্ষমা করবো, তারপর ছেড়ে দেবো, এগুলো কখনোই হতে পারে না কোর্স অফ অ্যাকশন, ঠিক আছে। সো এইভাবে করে আমরা কী করবো, অ্যান্সারটাকে শেষ করবো এবং লাস্টে কনক্লুশন লিখতে পারি, ঠিক আছে। যে এই কারণে আমরা কনক্লুশনে খুব বেসিক জিনিস লেখা রয়েছে যে ইন্টেলিজেন্স এজেন্সির মেন কাজ কী থাকে, তারা যে কাজগুলো করে সেটা দেশের রক্ষার্থে করে থাকে। তো কোনো কিছুই, যতই তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসুক না কেন, কোনো কিছুর জন্যই দেশের স্বার্থ সবার আগে, দেশের সভরেন্টি, ইন্টিগ্রিটি, তারপরে হচ্ছে দেশের সার্বভৌমত্বতা, দেশকে রক্ষা করা, সমস্ত কিছু, সিকিউরিটি, ডিফেন্স, যাবতীয় যা আছে সব কিছু তো সবার উপরে থাকে। আর অলওয়েজ অ্যান্সার শেষ করবে এইভাবে, বা যখনই কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে, যখন তোমরা বিং অ্যান্ড সিভিল সার্ভেন্টও যখন তোমরা জব করবে, যখনই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে সবসময় কম্পেয়ার করবে ম্যাক্সিমাম গেইন, মিনিমাম পেন, কার কত না বেশি সংখ্যক মানুষের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। তোমার ডিসিশনে বেশি সংখ্যক মানুষের ভালো হবে না মন্দ হবে। যদি বেশি সংখ্যক মানুষের ভালো হয় দ্যাট মিনস ওই ডিসিশন ঠিক, যদি বেশি সংখ্যক মানুষের খারাপ হয় তাহলে ওই ডিসিশন ভুল। সবসময় সরকার চলেই এভাবে, দ্যাট ইজ কল দি কনসেনসাস। ইভেন আজকালও এই যে এখনও ভারতবর্ষে যে ডেমোক্রেসি চলে, তার জন্য আমাদের যে ভোট হয়, ইলেকশন হয়, তাতেও কি 100% লোকজন মোদিজিকেই ভোট দেয় না? তো কিন্তু তাও তো তিনি প্রাইম মিনিস্টার, কেন? বেশি সংখ্যক মানুষ চাইছে তাই। সো এমন একটা দেশে আমরা থাকি যেখানে 100% কোনো কিছুতেই আমরা পাবো না, কিন্তু যেদিকের পাল্লা ভারী হবে সেই দিকেই আমাদের ডিসিশন নিতে হবে। তো দেশও এইভাবে চলে, গভর্নমেন্টও এভাবে চলে, সংবিধানে কোনো বিল পাসও হয়েও এভাবে, কোনো IAS IPSকে সিদ্ধান্ত নিতে হয়েও এভাবে, যেখানে বেশি সংখ্যক মানুষের ভালো জড়িয়ে থাকে, অল্প সেইটার জন্য আমরা 1-2 মানুষের যদি খারাপও হয় আমাদের কিছু করার নেই, করতেই হবে, আমাদের মানতেই হবে, কারণ আমরা দেশ চালাচ্ছি, আমরা অ্যাক্টিভিস্ট গ্রুপ নই, আমরা টেরোরিস্ট নই, আমরা দেশ চালাচ্ছি, আমরা সরকারের অংশ, আমাদের এই মানসিকতাটা নিয়েই যেতে হবে সেখানে। আচ্ছা, পরের কোশ্চেনটা 7 নাম্বার কোশ্চেনে কি বলছে, কেস স্টাডিতে দেখো। In one of the district of the frontier state, narcotics menace has been rampant. যত দিন যাচ্ছে নার্কোটিক্স হচ্ছে তোমার ওই যে ড্রাগ অ্যাডিক্ট যারা হয়ে থাকে, তার ফলে যেগুলো যারা প্রচুর, এইবার 2024-এ জিএস পেপার 3-তে কোশ্চেন এসেছে নার্কো টেরোরিজম, তো এটা নার্কোটিক্সের থেকেই আসে, যারা নেশাগ্রস্ত, ড্রাগ নেয়, ড্রাগ অ্যাডিক্ট হয়ে তারা নেশার সাথে, খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়। ইন ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য ফ্রন্টিয়ার স্টেট, মানে যেগুলো বর্ডারিং স্টেট হয় তাদেরকে ফ্রন্টিয়ার স্টেট বলা হয়ে থাকে, সেই সমস্ত জায়গায় নার্কোটিকের যে মিনেসটা বা ভয়টা বা খারাপ জিনিসটা সেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, র্যাম্পেন্ট হয়েছে। দিস হ্যাজ রেজাল্টেড ইন মানি লন্ডারিং, যার ফলে প্রচুর পরিমাণে মানি লন্ডারিং হয়েছে, টাকা পয়সা নিয়ে নয়-ছয় হওয়াটাকে মানি লন্ডারিং করা বলা হয়ে থাকে। মাশরুমিং অফ পপি ফার্মস, মাশরুমিং অফ পপি ফার্ম, পপি হচ্ছে তোমার আফিম, পপি হচ্ছে পোস্ত দিয়ে আফিম তৈরি হয়, তো যার ফলে প্রচুর পরিমাণে এই ধরনের ফার্মও বেড়ে গেছে, কারণ এগুলো দিয়ে এই ধরনের ড্রাগ বা নেশা জাতীয় জিনিসগুলো তৈরি হয়। আর্মস স্মাগলিং, যার ফলে অস্ত্র প্রচুর পরিমাণে স্মাগল হচ্ছে। নিয়ার স্টলিং অফ দ্য এডুকেশন, মানে শিক্ষা একেবারে শেষ বললেই চলে। দিস সিস্টেম ইজ অন ভার্জ অফ কোলাপস,
এবং টোটাল যে সরকারের যে সিস্টেম বা যে ইয়েটা চলছে সবটা বলতে গেলে একদম শেষের মুখে, একদম কোলাপসের মুখে, ধ্বংসের মুখে। দ্য সিচুয়েশন হ্যাজ বিন ফার্দার worsened by unconfirmed report that the local politicians as well as some senior police officials are providing সারেপশিয়াস প্যাট্রোনেজ টু দ্য ড্রাগ মাফিয়া। বলছে কি এটা আরও বেশি বেড়ে গেছে। কি শুনে? একটা দেখো টার্মটা লেখো, worsened by unconfirmed, লোকের মুখে কথা শোনা, কনফার্ম নিউজ নয়, মানে যেরকম রিউমার্স হয় না, কথা ছড়ায় যেরকমভাবে, সেরকম বলছে। আনকনফার্ম রিপোর্ট এসছে যেটাতে লোকাল পলিটিশিয়ান এবং আরও সিনিয়র পুলিশ অফিসাররাও তার সাথে যুক্ত রয়েছে। এই ধরনের মাফিয়াদেরকে ড্রাগ সাপ্লাইয়ে তারা হেল্প করে, তাদেরকে পেছন থেকে ব্যাকআপ দেয়, সাপোর্ট দেয়, ঠিক আছে। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, সেই মুহূর্তে ওম্যান পুলিশ অফিসার, একজন মহিলা পুলিশ অফিসার, নোন ফর হার স্কিল, তার ট্যালেন্টের জন্য, স্কিলের জন্য তিনি প্রচণ্ড প্রসিদ্ধ, ফর হ্যান্ডলিং সাচ সিচুয়েশন, তিনি এই ধরনের সিচুয়েশন আগেও হ্যান্ডেল করেছেন, ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ টু ব্রিং দ্য সিচুয়েশন টু নর্মালসি। এরকম সময় তুমি একজন মহিলা পুলিশ অফিসার যে ওখানে মানে অ্যাপয়েন্টেড হয়েছো, তো সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে সেই সময় ইফ ইউ আর দ্য সেম পুলিশ অফিসার, যদি তুমি সেই মহিলা পুলিশ অফিসার হতে, আইডেন্টিফাই দ্য ভেরিয়াস ডাইমেনশনস অফ দ্য ক্রাইসিস, এই ক্রাইসিসের কী কী ভেরিয়াস ডাইমেনশন, দেখো কী কী দিক আছে, ডাইমেনশন জানতে চেয়েছে। বেসড অন ইউর আন্ডারস্ট্যান্ডিং, তোমার এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর বেস করে সাজেস্ট মেজার টু ডিল উইথ দ্য ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে বাঁচার জন্য কী মেজার বা সলিউশন তুমি অ্যাডপ্ট করতে সেটা তুমি লেখো। তুমি বিং অ্যান্ড ওম্যান পুলিশ অফিসার কীভাবে এখানে কী কী প্রবলেমস দেখতে পেতে, ডাইমেনশন মানে দ্য কেস হ্যাজ হাউ মেনি ডাইমেনশনস, দ্যাট ইজ হাউ মেনি প্রবলেমস আর দেয়ার, অ্যান্ড দ্য সলিউশনস, দ্য মেজার্স মানে হচ্ছে সলিউশনস, তার বদলে ওই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য তুমি কী কী করতে, ঠিক আছে। সো বেসিক ইন্ট্রোডাকশন তো হবেই, যেমন ইলিসিট ড্রাগ ট্রাফিকিং একটা মেজর ইস্যুস হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে, সেগুলো দিয়ে আমরা স্টার্ট করতে পারি, যার জন্য গভর্নমেন্ট কী কী ইনিশিয়েটিভস নিচ্ছে, সরকারের কী কী স্কিম রয়েছে, সেগুলো থেকে আমরা স্টার্ট করতে পারি, যার ফলে প্রচুর ড্রাগ অ্যাডিক্ট হওয়ার জন্য যে ইউথ সমাজ রয়েছে তারা প্রচণ্ডভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, দেশের উন্নতি আটকে যাচ্ছে, কারণ এই ছেলেমেয়েগুলোই যারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে রয়েছে তারাই দেশ তৈরির কাজে কখনোই তারা হাত লাগাতে পারবেন, এরাই ভবিষ্যতে গিয়ে টেরোরিজমে যুক্ত হবে, এই নার্কোটিক্স মিনেসটাই ভবিষ্যতে নার্কো টেরোরিজমে পরিণত হয়, এরাই ভবিষ্যতে গিয়ে দেশের উগ্রপন্থীতে জয়েন করে, ঠিক আছে, কারণ এরা প্রচুর পয়সা লাগে না। দেখ, নেশাটা এমন একটা জিনিস, নেশা করতে গেলে টাকা লাগবে, আর টাকা সৎ পথে তো এরা উপার্জন করতে পারবে না, কারণ এরা তো নেশার ঘরে চুর হয়ে থাকে, তখন এরা এই ধরনের স্মাগলিং করা, খারাপ কাজের সাথে যুক্ত হওয়া, এবং ইট ইজ কাইন্ড অফ আ কানেক্টেড বা চেনের মতো, যেটা আমি আগের ক্লাসটাতে, বিকেলের ক্লাসটাতেই বললাম, একটার সাথে একটা কানেক্টেড হয়ে থাকে। সো সেভাবে আমরা ইন্ট্রোডাকশনটা স্টার্ট করতে পারি। বডিতে আমাদের মেন দুটো পার্ট বলেছে, একটা হচ্ছে প্রবলেমের পার্ট, একটা হচ্ছে সলিউশনের পার্ট, তারপর আমরা কনক্লুশন লিখবো, ঠিক আছে। এইবার এই ক্ষেত্রে আমাদেরকে অতি অবশ্যই সবার আগে স্টেক হোল্ডার খুঁজতে হবে, জিজ্ঞেস করুক না করুক। এইবার স্টেক হোল্ডার বলো কারা কারা হবে, তোমরা বলো দেখি, এর ভেতর কে কে স্টেক হোল্ডার আছে, কার কার ওপর দায়িত্ব রয়েছে, বা কে কে ইম্প্যাক্টেড হয়, দায়িত্ব এবং ইম্প্যাক্টেড দুটোই। ইস্যুস তো আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, এখানে ইস্যুসই বেশি। বলো কে কে হবে। লোকাল পলিটিশিয়ান, ড্রাগ মাফিয়া, মি অ্যাজ আ এসপি অ্যান্ড পাবলিক, সাধারণ মানুষ, ঠিক আছে। আর একজন আছে লোকাল পলিটিশিয়ান, সিনিয়র পুলিশ অফিসার, ওটা বাদ দিয়েছো। এই যে লেখা রয়েছে রিপোর্ট দ্যাট দ্য লোকাল পলিটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ সাম সিনিয়র পুলিশ অফিসিয়ালস আর প্রোভাইডিং, ঠিক আছে। তো লোকাল পলিটিশিয়ান, সিনিয়র পুলিশ অফিসিয়ালস, ড্রাগ মাফিয়া, আমি অ্যাজ আ ওম্যান পুলিশ অফিসার বা এসপি, এবং তার সাথে হচ্ছে সাধারণ মানুষ, যাদের ওপর অ্যাজ আ হোল, অ্যাজ আ সোসাইটিতে ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। পাবলিক বলবে না, ওটাকে বলবে সোসাইটি অ্যাজ এ ইম্প্যাক্টেড সোসাইটি বললে তার ভেতর সবাই ইনক্লুডেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার ভেরিয়াস ডাইমেনশনস, হেডিং করো ডাইমেনশনসগুলো আমি লিখিয়ে দিচ্ছি, কী কী ডাইমেনশনস রয়েছে, আমি পয়েন্টার্সগুলো লিখিয়ে দিচ্ছি, ভেতরটা তোমরা ইলাবোরেট করবে। ফার্স্ট লেখো পয়েন্টিংয়ে, এভাবে করে লিখে নেবে। একে লেখো সিকিউরিটি, তার ভেতরেও আবার আমি ছোটো পয়েন্ট বলবো, ঠিক আছে। সিকিউরিটি, তার ভেতরে আবার এরকম বুলেট দেবে। 2 নম্বরে লিখবে সোশ্যাল, তার ভেতরেও আবার 2টো পয়েন্ট লিখবে। 3 নম্বরে বলবে ইন্টারন্যাশনাল, তার ভেতরেও আবার 2টো পয়েন্টার্স লিখবে। এইভাবে করে
পয়েন্টিংয়ে লেখো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। সিকিউরিটির ভেতরে লেখো প্রথমটাতে ড্রাগ প্রোডাকশন, প্রথম ইয়েতে লেখো ড্রাগ প্রোডাকশন হয় কোথা থেকে? পপি ফার্মিং, ঠিক আছে? এই যে পপি ফার্মিং নট অনলি ডিস্ট্রয়েস দ্য ইউথ ইন দ্য রিজিয়ন বাট ইট উড অ্যাক্ট অ্যাজ এ এপিসেন্টার অফ ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস টু দ্য নেইবারিং রিজিয়ন। শুধুমাত্র ওখানকার ইউথদের নষ্ট করছে তা নয়, তার আশেপাশে সমস্ত এলাকার যে ইয়ে রয়েছে, সোসাইটি রয়েছে, সমস্ত জায়গাটাকেই নষ্ট করছে ড্রাগ প্রডিউস করে বা সেখান থেকে জিনিসটাকে দিয়ে। ড্রাগ প্রোডাকশন সিকিউরিটির মধ্যে ফার্স্ট আসছে ড্রাগ প্রোডাকশন, সেকেন্ড আসছে মানি লন্ডারিং। অলরেডি আমাদের খুব কষ্ট করতে হবে না, বিকজ অলরেডি প্যাসেজের মধ্যে ম্যাক্সিমামটা পুরোটা ইস্যুস দিয়েই প্যাসেজটা ভরা। মানি লন্ডারিং, ব্ল্যাক মানি, তারপর হচ্ছে হাওয়ালা নেটওয়ার্ক, টেরর ফান্ডিং, এই সমস্ত যেগুলো টেরোরিজমকে যারা ফান্ড প্রোভাইড করে থাকে টেরোরিস্ট গ্রুপকে, সেটা হচ্ছে মানি লন্ডারিং। 3 নম্বরে লেখো অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, এবং এরাই কিন্তু অর্গানাইজড ক্রাইমের সাথে যুক্ত হয়। এরা র্যান্ডাম হট করে রাগ হলো কাউকে মার্ডার করে দিল, রেপ করে দিল, এরা এরকম কাজ করে না। এরা প্রপার ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজড ক্রাইম করে, কোথাও নাক্সালিজম করে, কোথাও তোমার হচ্ছে বোম ফিট করে টেররিস্ট অ্যাটাক করায়, এই ধরনের কাজের সাথে এরা যুক্ত হয়। কনস্ট্যান্টলি এরা তোমার হচ্ছে পাচারের কাজ, হিউম্যান ট্রাফিকিংয়ের কাজ করে থাকে, ড্রাগ স্মাগলিংয়ের কাজ করে থাকে। এরা একদম প্রপার একটা সিন্ডিকেট তৈরি করে নেয়, মানে এটাকে ধরবে তো আবার একটা পেয়ে যাবে, মানে জাল মোটে খোলা যায় না, জাল একটার সাথে একটা পুরো লাগানো থাকে এরকম। অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট করে এই যে, যেমন দেখো ড্রাগ মিনেস থাকে, তারপরে হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড ফর আদার চ্যালেঞ্জ, যেমন অর্গানাইজড ক্রাইম, আর্ম স্মাগলিং, টেরর অ্যাক্টিভিটিস এটসেট্রা, যেগুলো অলরেডি প্যাসেজের মধ্যেই রয়েছে, একটু খুঁজলেই পাবে। মেন হচ্ছে কি জানো তো, কেস স্টাডিতে খুব আহামরি যে একদম খুব নতুন কিছু থাকে প্যাসেজের বাইরে থেকে লিখতে হয় এরকমটা নয়, প্যাসেজের ভেতর থেকেই অ্যান্সার পাওয়া যায়। বিষয়টা হচ্ছে শুধু একটু প্রপার ওয়েতে স্ট্রাকচারিং ওয়েতে একটু সাজাতে হয়। আর সলিউশনটা অবভিয়াসলি নিজের মাথা থেকেই আসে, ওটা জেনারেলি হয় না, বাট ইস্যুসগুলো কিন্তু প্যাসেজেই থাকে। ওই জন্য আমি তোমাদের প্রথমেই যখন প্যাসেজ পড়িয়েছিলাম কি বলেছিলাম, যে ইস্যুসগুলোকে আন্ডারলাইন করবো, স্টেক হোল্ডারকে সার্কেল করবো, কিওয়ার্ডসটাকে বক্স করবো। এতে কি হবে যে আমার মাথায় থাকবে যে কোন কোন কিওয়ার্ডস অতি অবশ্যই আমাকে সলিউশনে দিতে হবে, কারণ কিওয়ার্ডস অলওয়েজ সলিউশনে থাকে। আর ইস্যুস তো জিজ্ঞেস করে, সেখানে ইস্যুসের ভেতরেই আমাদের লিখতে হয়, আর স্টেক হোল্ডার জিজ্ঞেস না করলেও আমাদের ফার্স্টে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখো সোশ্যালের মধ্যে দুটো পয়েন্টে কি লিখবে? প্রথমটায় লেখো ওভারলোডেড হেলথ ইনফ্রাস্ট্রাকচার। এই যে লোকগুলো ড্রাগ নিয়ে অসুস্থ হচ্ছে, এরা তো বাঁচবে না, এরপরে ভবিষ্যতে অসুস্থ হবে এবং সরকারি হসপিটালেই ভর্তি হবে, এবং তখন কী হবে, সেটা হেলথ ইনফ্রাস্ট্রাকচারের উপর প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করবে, ওভারলোড দেবে। কারণ মানুষ যত সুস্থ থাকে তত মানুষের ডাক্তারের বা হসপিটালে যাওয়ার দরকার পড়ে না, তো এরা তো সুস্থ না, এরা তো অসুস্থ হয়ে পড়বে। 2 নম্বরে লেখো ডেমোগ্রাফিক ডিজাস্টার। অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক রেজিলিয়েন্স বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলা হয়? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে যখন ইউথ জেনারেশন 15 থেকে 64 বছরের যে পপুলেশন, যারা চাকরি করতে পারে, যারা রোজগার করতে পারে, সেই ইউথের জেনারেশন যখন বাড়ে পরিমাণে এবং তারা দেশের অর্থনীতিকে একটা ভালো জায়গায় নিয়ে যায়, তখন সেটা আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে থাকি। এইবার এখানে ডেমোগ্রাফি কী হচ্ছে? খারাপ হচ্ছে, তো তাই বলেছে ডেমোগ্রাফিক ডিজাস্টার। কারণ ইউথ জেনারেশন যারা কিনা দেশ তৈরি করবে, তারা নিজেরাই কিনা নেশা করে খারাপ ক্রাইমের সাথে যুক্ত হয়ে দেশটাকেও নষ্ট করছে, নিজের জীবনটাকেও নষ্ট করছে। তারপরে লেখো ইন্টারন্যাশনালের মধ্যে একটাই পয়েন্ট রয়েছে, পোটেনশিয়াল ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট। দেখো কেন বলছে, আজকে পাকিস্তানের যে লোকগুলো যারা টেরোরিজমের সাথে যুক্ত রয়েছে, তাদের খারাপ কাজের জন্য ভারতের ওপর তারা অ্যাটাক করে যখন, বা বাংলাদেশেও আমরা রিসেন্ট টাইমে প্রচুর দেখতে পাচ্ছি, তো এরা যখন ভারতের ওপর অ্যাটাক করে তখন কি হয়, দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়, ভারতের সাথে পাকিস্তানের, বা ভারতের সাথে চায়নার, বা ভারতের সাথে বাংলাদেশের, এরকম দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে। তো এরা কি করবে, এই ধরনের লোকেদের, এই অসুস্থ মানসিকতার লোকেদের জন্যই তো দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়। গোটা দেশ তো অ্যাটাক করতে যায় না, এটা তো রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে না যে দুই দেশের সরকার অ্যাটাক করছে, এখানে তো তা নয়। এই টেরোরিস্ট অ্যাটাকগুলো তো সরকাররা ডিরেক্ট করে না, এরা তো এই ধরনের লোকেদের সাহায্যের মাধ্যমে বা এদের মাধ্যমে করায় জিনিসটা। সেটা সামনে স্বীকার পাক বা না পাক, কোথাও কোথাও তারা টেরর ফান্ডিংকে সাপোর্ট করে, যেটা আমরা নিজেরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়লেই দেখতে পাই। তো সেটাই বলছে যে আলটিমেটলি এটা কি করে, পলিটিক্যাল ইন্টারন্যাশনাল কনফ্লিক্টকে আরও বাড়িয়ে তোলে, ঠিক আছে? এরপর 4 নম্বরে লেখো, এটা গেল 3 নম্বর ইন্টারন্যাশনাল। 4 নম্বরে হেডিং করে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এরা কি ক্ষতি করে? কম্প্রোমাইজড সিস্টেম। কেন? এই যে লোকাল পলিটিশিয়ান, সিনিয়র পুলিশ অফিসার্স আর অলসো ইনভলভ, সিস্টেম নিজেই কম্প্রোমাইজ করে নেয় এদের সাথে, টাকার লোভে, ক্ষমতার লোভে, বা বলতে পারো প্রাণের ভয়ে, যে কোনো কারণ একটা থাকে, কারোর থাকে লোভে, আর কেউ ভয়ের চোটে ভাবে এদের এগেনস্টে গেলে বাবা দরকার নেই, এরকম ভয় দেখিয়ে দেবে, কিরে তোর ছেলে স্কুলে যায় না, তোর মেয়ে স্কুলে যায় না, ব্যাস ওখান থেকে তুলে নেবো, ওখান থেকে মেরে দেবো। তো স্বাভাবিক, কোন বাবা চাইবে বা কোন মা চাইবে যে তার ছেলে মেয়ের ক্ষতি হোক? তো সুতরাং অনেক কেউ ভয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, কেউ টাকার লোভে সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সো কম্প্রোমাইজ হয় সিস্টেম, ঠিক আছে? তো এইভাবে 4টে লেভেলেই মোটামুটি প্রত্যেকটা
ডাইমেনশনের মধ্যে কোথাও না কোথাও ভাবে সেই ইস্যুসটা ভীষণভাবে ইম্প্যাক্ট করে। এরপর দেখো হেডিং করো মেজার্স টু ডিল উইথ দ্য ক্রাইসিস। মেজার্স কী কী সলিউশনস রয়েছে? ওরকমই 8-9 5-6 আচ্ছা সরি দেখো ফার্স্ট আসছে মেজার। মেজার মানে কী কী সলিউশন আমরা নিতে পারি। প্রথম দুটো ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে শর্ট টার্ম, যেটা ইনস্ট্যান্ট কিছু হচ্ছে সেই মোমেন্টকে কন্ট্রোল করবে। আর একটা লেখো মিডিয়াম টার্ম। লং টার্ম কোনোটাই লাগে না, কারণ এগুলো কন্ট্রোল করতে এমন নয় যে লং টার্ম সময় লাগে। লং টার্ম কথাটার মানে কি বলতো, যেটা করতে মিনিমাম 5 থেকে 10 বছর সময় লেগে যায়, 10 বছর পেরিয়ে গেলে সেটাকে আমরা লং টার্ম বলতে পারি। মিডিয়াম টার্ম মানে 1-2 বছর, 3 বছর, 4 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে, যেটা মিডিয়াম টার্ম। শর্ট টার্ম হচ্ছে যেটা ইনস্ট্যান্ট 6 মাস 1 বছরের মধ্যেই কন্ট্রোল করা যাবে, দ্যাট ইজ শর্ট টার্ম। ঠিক আছে, তো এইভাবে এক একটা কন্ট্রোলিং মেজার থাকে। এবার শর্ট টার্মের মধ্যে লেখো প্রপার মনিটরিং অ্যান্ড সার্ভিলেন্স। প্রপার মনিটরিং অ্যান্ড সার্ভিলেন্স, যদি জিনিসটা হওয়ার আগেই আমরা কনস্ট্যান্টলি সেটাকে মনিটরিং করি, সার্ভিলেন্স করি, যে বাড়তেই দেবো না, জিনিসটা ঘটতেই দেবো না, ঠিক আছে, তো সেটা যদি আমরা করি তাহলে কি হয়, আমরা সহজেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। তো সেটাই বলা আছে এখানে যে প্রপার মনিটরিং অ্যান্ড সার্ভিলেন্স। আচ্ছা লিখেছো? 2 নম্বরে লেখো প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল। আইন তো অনেক কিছুই আছে আমাদের দেশে, ড্রাগকে কন্ট্রোল করার জন্য, ক্রাইমকে কন্ট্রোল করার জন্য তো অনেক আইন আছে, বাট সেগুলো প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট তো হয় না। সো প্রপার ইমপ্লিমেন্টেশন, আর যেটা কাদের উপর নির্ভর করে, ওই পলিটিশিয়ান, সিনিয়র অফিসার, এদের ওপরে। তো এরাই যদি করাপ্টেড হয় তাহলে কি করে হবে? 2 নম্বরে, এটা 2 নম্বর বললাম না, প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল। 3 নম্বরে লেখো কাটিং দ্য সোর্স অফ ড্রাগস। কাটিং দ্য সোর্স অফ ড্রাগস। ড্রাগসের সোর্স কি? পপি সিডস। পপি সিডসের বিক্রি বন্ধ করে দাও, বা একটা লিমিটেড ওয়েতে করো, যেটুকু মানুষের ওই পোস্ত রান্নায় খেতে যেটুকু লাগে, তাও পোস্ত অতিরিক্ত খাবার রান্নায় মোটেই ভালো না, খুব লিমিটের মধ্যে, যে মাসে 1 দিন খেলে, 2 দিন খেলে, এরকম এইভাবে করে দাও। কাটিং দ্য সোর্স অফ ড্রাগস। তার জায়গায় অন্য কিছু তৈরি করো। যে সমস্ত চাষিরা পপি সিডস তৈরি করছে তাদেরকে সরকারের উচিত সেখানে ওইটাতে ডিসকন্টিনিউ করে সেটাকে কী বলে ওটাকে এমএসপি না দিয়ে তার জায়গায় অন্য কিছু দিক, এবং বলুক যে তোমরা এটা চাষ করবে না, ব্যান করে দিক, বা বলবে তার জায়গায় অন্য কিছু চাষ করো, সেই সোর্স থেকে ওটাকে বন্ধ করে দাও। তারপর বলছি ইনক্রিজিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি। মানুষের কাছে যখন কাজ না থাকে তখনই বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মানুষের কাছে যখন কাজ থাকে না, পয়সা থাকে না, তখনই মানুষ খারাপ উপায়ে রোজগার করার কথা চিন্তা ভাবনা করে, আর অন্যান্য খারাপ জিনিস তার মাথায় আসে, ড্রাগ নেওয়ার কথা মাথায় আসে। তাদের যে ইউথদের সামনে যদি আরও পরিমাণে চাকরির অফার বেশি থাকে, অপরচুনিটি বেশি থাকে, তাহলে স্বাভাবিকভাবে তারা ওই খারাপ কাজে যুক্ত না হয়ে ওই টাইমটা ভালো কোনো কাজে যুক্ত হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে উইডিং দ্য পুলিশ ডিপার্টমেন্ট। দেখো উইডিং, WEED, উইড, ঠিক আছে, উইডিং দ্য পুলিশ ডিপার্টমেন্ট। উইড মানে আগাছা। তো আগাছা হয় কি, যেখানে সেখানে, এখানে ওখানে সেখানে সব জায়গায় এরকম একটু একটু করে উঠে থাকে। তো পুলিশ ডিপার্টমেন্টকেও সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে বলা হচ্ছে, যাতে তারা জিনিসটাকে মানে এই ধরনের কোনো কাজের সাথে কাজ হতেই না দেয়, এমনভাবে পুলিশ ডিপার্টমেন্টকে সবসময় সচেতন থাকতে হবে। কোঅর্ডিনেটেড এফোর্ট কারোর একার পক্ষে পসিবল নয়, কোনো একজন IPS অফিসারের পক্ষেও পসিবল নয়, কোনো দুজনের পক্ষেও পসিবল নয়। স্টেক হোল্ডারের সংখ্যা বাড়াতে হবে। এই যে আমরা স্টেক হোল্ডারের সোসাইটি অ্যাজ আ হোল লিখেছি, তো এটা শুধুমাত্র কোনো পুলিশ, পলিটিশিয়ান বা দেশ এদের দায়িত্ব নয়, এটা সমাজের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের নিজের দায়িত্ব যে তারা নিজেরা ভালো হবে, তারা নিজেরা ভালো কাজ করবে, এবং অন্য কাউকে খারাপ কাজ করতে দেখলে সেটার প্রতিবাদ করবে বা তাকে ভালো পথে আনার চেষ্টা করবে। তো এইভাবে কোঅর্ডিনেট করতে হবে, একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে এগুলো শর্ট টার্মে। এরপর লেখো মিডিয়াম টার্ম মেজার, যেটা মিডিয়াম টার্মে একটু হতে সময় লাগবে। মিডিয়াম টার্ম মেজার ফার্স্ট পয়েন্টে লেখো ইন্টারন্যাশনাল কোঅপারেশন। ওই যে যেটা আমি বললাম বাইরের নেইবারিং যে দেশগুলো, এটাই লিখেছে এখানে।
কনসেনসাস মাস্ট বি রিচড উইথ দ্য নেইবারিং নেশন অফ দ্য ফ্রন্টিয়ার স্টেট মানে বর্ডারিং স্টেট যেগুলো রয়েছে, লাইক অরুণাচল আসামের সাথে রয়েছে, এদিকে হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের কী বলে জম্মু কাশ্মীর রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, এপাশে বাংলাদেশের সাথে ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, আসাম রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, এই সমস্ত জায়গাগুলো যে বর্ডারিং স্টেট রয়েছে সেই সমস্ত ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেই দেশগুলোকেও হাতে হাত দিয়ে কোঅপারেট করতে হবে। তারা যদি নন কোঅপারেট করে, উল্টে আরও তারা টেরর ফান্ডিং করে থাকে, তাহলে তো ডেফিনেটলি প্রবলেম তো বটেই। সেকেন্ড 2 নম্বরে লেখো রোবাস্ট ড্রাগ রিহ্যাবিলিটেশন ইনফ্রাস্ট্রাকচার, রোবাস্ট ROBUST, রোবাস্ট ড্রাগ রিহ্যাবিলিটেশন ইনফ্রাস্ট্রাকচার। ডি অ্যাডিকশন, সরকারের উচিত ডি অ্যাডিকশন এবং রিহ্যাবিলিটেশন বাড়িয়ে দেওয়া। দেখবে রিহ্যাব সেন্টার শুনেছো না, যারা ড্রাগ অ্যাডিক্ট হয় তাদেরকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে এবার আগের মতো মানে সুস্থ করার চেষ্টা করা হয়। নেশা মুক্তি কেন্দ্র লেখা থাকে, যে ট্রেনে গেলে পরে লেখা গায়ে লেখা থাকে ফোন করুন নেশা মুক্তি কেন্দ্র। দিজ আর কাইন্ড অফ আ রিহ্যাবিলিট সেন্টার, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরে লেখো ইনভলভিং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিও, শর্টে লেখো ইনভলভিং এনজিও, কারণ এনজিওরা ভলেন্টারি ওয়ার্ক করে থাকে, তো তারা অনেক সিভিল সোসাইটির সাথে যুক্ত থাকে, ট্রাস্টের সাথে যুক্ত থাকে, তো দ্যাটস ওয়াই এনজিওদেরকে ইনভলভ করলে, কারণ সরকারের একার পক্ষে কতটা পসিবল, সো এনজিওদেরকে যদি আমরা সেখানেই কোঅপারেট করি বা তাদেরকে সেখানে যদি যুক্ত করি, তাহলে কী হবে, কাজটা অনেক সহজেই সরকারের ওপরেও একটু ভারটা কমবে। তারপরে লেখো অ্যাওয়ারনেস জেনারেশন, অ্যাওয়ারনেস জেনারেশন, সাধারণ মানুষের সামনে সেই বিষয়টা সচেতনতাটাকে তুলে ধরতে হবে, যে জিনিসটা যে খারাপ সেটা তো মানুষকে জানাতে হবে, না জানলে মানুষ কোত্থেকে বুঝবে যে জিনিসটা খারাপ। অ্যাওয়ারনেস জেনারেশন। তারপরটা লেখো স্পেশাল স্কিলস ডেডিকেটেড ইউনিটস, স্পেশাল স্কিলস এবং ডেডিকেটেড ইউনিটস। স্পেশাল স্কিল থাকতে লাগবে, যাদেরকে ড্রাগ কন্ট্রোলের জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই থাকতে লাগবে, ঠিক আছে। নার্কোটিক্স ব্যুরো শুনে থাকবে, দে আর দ্য স্পেশাল স্কিলড অফিসার, ডেডিকেটেড ইউনিট রয়েছে। পরে লেখো এক্সপ্লোরিং কমিউনিটি পার্টিসিপেশন, এক্সপ্লোরিং কমিউনিটি পার্টিসিপেশন। পুলিশের উচিত সব সময় কমিউনিটির সাথে কনস্ট্যান্ট টাচে থাকা, যাতে তাদের মধ্যে কী চলছে না চলছে তারা কোনো যদি, কারণ মানুষ যখন এই খারাপ কাজগুলোর সাথে যুক্ত হয় না, তাদের মনে সামহাও কোথাও না কোথাও কোনো রকম কোনো ক্ষোভ থাকে, যে হয়তো সরকারের প্রতি বা কোনো কিছুর প্রতি, তো সেইটা মানুষের সাথে প্রপার ওয়েতে কমিউনিকেট করে বুঝতে হবে, জানতে হবে যে কেন তারা এই কাজগুলো করছে, কেন যুক্ত হচ্ছে, তো সেইটা বোঝা, ঠিক আছে, কমিউনিটির সাথে পার্টিসিপেট করে সেটাকে এক্সপ্লোর করা। তো এইগুলো হচ্ছে মিডিয়াম টার্ম অ্যাপ্রোচের মধ্যে। তো এইখানে এগুলোকে যদি প্রত্যেকটাতে একটা করে লাইন লেখো, তাতেই তোমার 2 পেজ হয়ে যাবে, প্রিন্টেড নোটেই 2 পেজ রয়েছে, তো এটা তোমার নিজের হ্যান্ড রিটেন হলে তো অনেক বড় হয়ে যাবে। সো এর থেকে বেশি আর কিচ্ছু বাড়াতে হবে না, এখানে অনেকগুলো করে পয়েন্ট রয়েছে, প্রত্যেকটার ভেতর একটা করে সেন্টেন্স লিখলেও অনেক হয়ে যাবে। প্লাস এরপর তো কনক্লুশন রয়েছে, কারণ পরীক্ষাতে তোমাদের এটা 250 ওয়ার্ডসেই লিখতে দিয়েছে, তার থেকে বেশি লিখতে দেয়নি, সুতরাং এর থেকে বেশি আপাতত লাগবে না। আচ্ছা, এরপরে 8 নম্বর কেস স্টাডিজ। 8 নম্বরে কি বলছে, ইন রিসেন্ট টাইম দেয়ার হ্যাজ বিন এবং পড়তে পড়তে আবার কি করব আমরা, করবো কি বলে স্টেক হোল্ডার গোল করতে থাকবো, আমি জিজ্ঞেস করবো তারপরে, ঠিক আছে। ইন রিসেন্ট টাইম দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজিং কনসার্ন ইন ইন্ডিয়া ডেভেলপ এফেক্টিভ সিভিল সার্ভিস এথিক্স, কোড অফ কন্ডাক্ট, ট্রান্সপারেন্সি মেজার্স, এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি সিস্টেমস অ্যান্ড অ্যান্টি করাপশন এজেন্সি। বলছে এই রিসেন্ট টাইমে দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজিং কনসার্ন, ভারতে একটা মেজর ইনক্রিজিং, যেটা বাড়ছে, একটা কনসার্ন বা ভাবনার বিষয় বা চিন্তার বিষয়বস্তু কি, টু ডেভেলপ এফেক্টিভ সিভিল সার্ভিস এথিক্স, এফেক্টিভ ওয়েতে, যেটা সিভিল সার্ভিস সার্ভেন্টদেরকে একটা যে এথিক্স মেনে চলবে, যেমন কোড অফ কন্ডাক্ট কী তাদের করা উচিত, ট্রান্সপারেন্সি স্বচ্ছতা কীভাবে মেনটেন হবে, কী কী মেজার্স আমরা নিতে পারি, এথিক্স এবং ইন্টিগ্রিটি সিস্টেম কীভাবে চলবে, অ্যান্টি করাপশন এজেন্সিগুলো কীভাবে কাজ করবে। তো এই রিলেটেড সেরকমভাবে মানে যা আছে সেগুলো এফেক্টিভ নয়। আগের দিনের ক্লাসেও আমরা বলছিলাম না যে সিবিসি আছে ঠিকই, লোকপাল আছে ঠিকই, বাট দে আর কাইন্ড অফ আ প্যাসিভ ওয়েতে রয়েছে, তারা অ্যাক্টিভ নয়। সো এইভাবে এফেক্টিভ ওয়েতে কীভাবে সেটাকে করা যেতে পারে, সেইটা নিয়ে মেজর রিসেন্ট টাইমে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর কনসার্ন দেখা যাচ্ছে। ইন ভিউ অফ দিস, এই সিচুয়েশনকে মাথায় রেখে দেয়ার ইজ আ নিড বিং ফেল্ড টু ফোকাস অন 3 স্পেসিফিক এরিয়াস। এইটা মাথায় রেখে 3টে বিষয় আমাদেরকে ফোকাস করতে হবে। কি 3টে বিষয়? which are directly relevant to the problems of internalizing integrity and ethics in the civil services, যেটা কিনা ডিরেক্টলি রেলিভেন্ট হবে। কিসে রেলিভেন্ট মানে কাজে লাগবে, ভালো উপকারে আসবে।
প্রবলেম অফ ইন্টারনালাইজিং ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটিকে ইন্টারনালাইজ করা, আত্মস্থীকরণ করা, ইন্টারনালাইজ করা মানে আত্মস্থীকরণ। এই যে ইন্টিগ্রিটি জিনিসটা মুখে বলে কেউ শেখাতে পারে না বা মুখস্থ করেও হয় না, বিষয়টা ভেতরে ইন্টিগ্রিটি থাকতে লাগে। তো ইন্টিগ্রিটিকে কী করে ভেতরে ইনকালকেট করা যাবে, আত্মার সাথে সেটাকে আত্মস্থ করা যাবে। অ্যান্ড এথিক্স ইন দ্য সিভিল সার্ভিস, এবং এথিক্সকে, নীতিকে সিভিল সার্ভিসের সাথে যুক্ত করা যাবে। সেই ক্ষেত্রে এই তিনটে স্পেসিফিক এরিয়া, কোন তিনটে স্পেসিফিক এরিয়া যেটা তোমাদের প্রশ্নে দিয়েছে, anticipating specific threats to ethical standards and integrity in the civil service। অ্যান্টিসিপেট করতে হবে কিসের বিষয়ে, স্পেসিফিক থ্রেটস টু এথিক্যাল স্ট্যান্ডার্ডস, কী কী প্রবলেম, কী কী থ্রেট, ডেঞ্জার ফেস করে এথিক্যাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য সিভিল সার্ভিস। মানে যে সমস্ত সিভিল সার্ভেন্টরা এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং ইন্টিগ্রিটির সাথে কাজ করে সিভিল সার্ভিসে, তারা কী কী প্রবলেম ফেস করে থাকে, কী কী থ্রেট ফেস করে থাকে। 2 নাম্বার, স্ট্রেনথেনিং দ্য এথিক্যাল কম্পিটেন্স অফ দ্য সিভিল সার্ভেন্ট, সিভিল সার্ভেন্টদের এথিক্যাল কম্পিটেন্সকে কী করে আরও বেশি স্ট্রেনথেন করা যেতে পারে। ডেভেলপিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস অ্যান্ড প্র্যাকটিস হুইচ প্রমোট এথিক্যাল ভ্যালুজ অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য সিভিল সার্ভিস। ডেভেলপিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসকে আরও কীভাবে উন্নত করা যেতে পারে। অ্যান্ড প্র্যাকটিস হুইচ প্রমোট এথিক্যাল ভ্যালুজ, যেটা আলটিমেটলি নৈতিক ভ্যালুগুলোকে, মূল্যবোধগুলোকেই প্রমোট করবে। অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য সিভিল সার্ভিস, এবং ইন্টিগ্রিটি আনবে, অখণ্ডতা আনবে সিভিল সার্ভিসের মধ্যে। 4 নম্বরে, সাজেস্ট ইনস্টিটিউশনাল মেজার্স টু অ্যাড্রেস দ্য অ্যাবভ 3 ইস্যুস। এই 1, 2, 3 যেটা আলোচনা করলাম, এটার ওপর বেস করে ইনস্টিটিউশনাল মেজার মানে কীভাবে আমরা কোন কোন পদ্ধতিকে অবলম্বন করলে এটার থেকে একটা ভালো সলিউশন আমরা পেতে পারি। তো এই 3টেকে মাথায় রেখে আমাদেরকে সলিউশন দিতে হবে, ঠিক আছে। এইবার এইখানে যেটা বলা হয়েছে, এখানে সেরকম অর্থে খুব বেশি স্টেক হোল্ডার নেই, ঠিক আছে। তো সব কোশ্চেনে যে স্টেক হোল্ডার হবে নট নেসেসারি, কিছু কোশ্চেন একটু অন্য প্যাটার্নের হয়, যেমন এই কোশ্চেনটা একটু অন্য প্যাটার্নের, এটাতে স্টেক হোল্ডার সেই অর্থে খুব একটা কিছু নেই। তবু যদি খুঁজতে চাও, যদি দেখতে চাও, যেমন সিভিল সার্ভেন্টরা নিজেরাই একজন স্টেক হোল্ডার, আর হচ্ছে সোসাইটি, সাধারণ মানুষ, জনতা অ্যাজ আরেকজন স্টেক হোল্ডার, কারণ আমরা আমাদের কর্মের দ্বারা তাদের প্রতি লায়াবল থাকবো। বাট এখানে প্রপার ওয়েতে কোনো ইস্যুজ নেই, ঠিক আছে। প্রপার ওয়েতে সেই অর্থে যে একটা প্রবলেম আছে, এই প্রবলেম থেকে বেরোবে বা এটার থেকে দ্বৈততায় রয়েছে, সেরকম কোনো ব্যাপার নেই। এটা বলা আছে সিভিল সার্ভেন্টের কী কী জিনিস মাথায় রাখতে হবে, কোন কোন এরিয়াসগুলোতে কী কী মেজার্স নিলে তাদের আরও বেশি পরিমাণে তারা ইন্টিগ্রেটেড হয়ে কাজ করতে পারবে, তার উপর বেস করে কোশ্চেনটা এসছে। তো এক্ষেত্রে শুধুমাত্র সিভিল সার্ভেন্ট একজন স্টেক হোল্ডার, এবং সিভিল সার্ভেন্ট পার্ট অফ গভর্নমেন্ট, সেটা অবশ্যই লিখবে, সিভিল সার্ভেন্ট পার্ট অফ গভর্নমেন্ট অ্যাজ আ স্টেক হোল্ডার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে পাবলিক বা হচ্ছে তোমার পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এরা হচ্ছে স্টেক হোল্ডার। এই দুজন ছাড়া আর তো সেরকমভাবে আমি দেখছি না। বেসিক্যালি একটা হচ্ছে সোসাইটি আর একটা হচ্ছে গভর্নমেন্ট, এবং তাদের মাঝখানে রয়েছে সিভিল সার্ভেন্ট। তো পরপর 3টে লেভেলে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এদের দায়বদ্ধতা থাকে, ঠিক আছে। এক, সরকারের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে, সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে। এইবার দেখো এখানে 3টে যে পয়েন্ট বলেছে না, ফার্স্ট কি বলছে, ইনস্টিটিউশনাল মেজার্স টু অ্যাড্রেস দ্য ইস্যুস, কী কী মেজার্স নেওয়া যেতে পারে। প্রথমে বলছে তো অ্যান্টিসিপেটিং থ্রেটস টু দ্য এথিক্যাল স্ট্যান্ডার্ড, প্রথম পয়েন্টটা। সেকেন্ডে বলছে স্ট্রেনথেনিং এথিক্যাল কম্পিটেন্স, যেটা 2 নম্বরে রয়েছে, এবং 3 নম্বরেরটা বলছে ডেভেলপিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, ঠিক আছে। তো এর ভেতরে আমাদেরকে ডিরেক্টলি বলে দিয়েছে যে এই প্রবলেম রয়েছে, প্রবলেম আমাদের কোশ্চেনেই রয়েছে কিন্তু, ঠিক আছে। এই যে লাস্টে বলেছে ইন্টারনালাইজিং ইন্টিগ্রিটি অ্যান্ড এথিক্স ইন দ্য সিভিল সার্ভিস, দিজ আর অ্যাজ ফলোজ। তো এই ফলোজের জন্য আমাদের এই 3টে পদ্ধতি নিতে হবে, এবং এই 3টে পদ্ধতির জন্য আমরা কী কী সলিউশন অ্যাডাপ্ট করতে পারি। লেখো, আমি পয়েন্টার্সগুলো বলে দিচ্ছি, অতি অবশ্যই তোমরা তার ভেতরে যে একটু 1 লাইনগুলো করে একটা একটা করে ইলাবোরেট করবে, সেইটুকু লিখবে। 1 নাম্বারটার মধ্যে সলিউশনে লেখো। 1 নাম্বার মানে প্রথমটা অ্যান্টিসিপেটিং, যেটা ওটা হেডিং করবে, করে 1 নাম্বারে সলিউশনে লেখো। ফার্স্ট লেখো সিটিজেন ফ্রেন্ডলি বিহেভিয়ার, সিটিজেন ফ্রেন্ডলি বিহেভিয়ার। স্বাভাবিক ব্যাপার না, সাধারণ মানুষের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ব্যবহার না করে, তাহলে কখনোই কিন্তু তারা কি করবে, ইন্টিগ্রিটি মেনটেন করতে পারবে না। তো সিটিজেন ফ্রেন্ডলি বিহেভিয়ার। এক্সাম্পলে লেখো, এক্সাম্পলটা আমি লিখিয়ে দিচ্ছি, এক্সাম্পলে ব্র্যাকেটে লেখো কমিশনেট কোজিকোড প্রজেক্ট। কমিশনেট বানান হচ্ছে COM, প্যাশনেট তারপর যেরকম হয় কম লিখে প্যাশনেট, PASSIONATE, কম যুক্ত প্যাশনেট। সরি, আমি কমিশনেট বললাম না, একটু আগে কম্প্যাশনেট, আমি ভুল বললাম, কম্প্যাশনেট কম্প্যাশনেট কোজিকোড, কম্প্যাশনেট কোজিকোড। কোজিকোড বানান KOZHI, KOZHI, কোজিকোড। লেখো কম্প্যাশনেট কোজিকোড প্রজেক্ট। বাই কালেক্টর
by the collector. Through social media. Through social media. ডিটেল জানার দরকার নেই, চাইলে নেটে সার্চ করে একটু গুগলে সার্চ করে পড়ে দেখতে পারো কম্প্যাশনেট কোজিকোটে এই প্রজেক্টটা কী ছিল। একজন কালেক্টর, একজন ডিএম অফিসার স্টার্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে এই ধরনের ইস্যুসগুলো, মানে ভালোবাসা, মানুষের প্রবলেম শোনা, এই ধরনের জিনিস স্টার্ট করার জন্য। ওই যেহেতু সিটিজেন ফ্রেন্ডলি বিহেভিয়ার বলেছে। 2 নম্বরে লেখো পিরিয়ডিক গাইডেন্স। পিরিয়ডিক গাইডেন্স, টাইম টু টাইম গাইড করা, দ্যাট ইজ পিরিয়ডিক গাইডেন্স। এরকম যেন না হয় যে চাকরির শুরুতেই 1.5 বছর ট্রেনিং হয়ে গেল, ব্যাস তারপর আর কোনো ট্রেনিংয়ের দরকার নেই, না, এদের টাইম টু টাইম গাইডেন্সের প্রয়োজন, টাইম টু টাইম এদেরকে এথিক্সকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন। ব্র্যাকেটে লেখো মিশন কর্মযোগী। মিশন কর্মযোগী যেটা সরকার চালাচ্ছে সিভিল সার্ভেন্টদের ট্রেনিংয়ের জন্য। মিশন কর্মযোগী, কর্ম KARMAYOGY, মিশন কর্মযোগী। তারপর 3 নম্বরে লেখো পিরিয়ড ইভ্যালুয়েশন। পিরিয়ড ইভ্যালুয়েশন, পিরিয়ড ইভ্যালুয়েশন এটা কি কারণে করা হয়? টাইম টু টাইম এটা চেক করা হয়, ইভ্যালুয়েট করা হয় যে তারা ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিক আছে? ইভ্যালুয়েট করা মানে পরীক্ষা করা, দ্যাট ইজ কাইন্ড অফ আ মনিটরিং, চেকিং। এক্সাম্পলে লেখো 360 ডিগ্রি অ্যাপ্রেইজাল ফর IAS অফিসার্স। 360 ডিগ্রি অ্যাপ্রেইজাল, 360 ডিগ্রি অ্যাপ্রেইজাল, 360 ডিগ্রি অ্যাপ্রেইজাল ফর IAS অফিসার্স। তারপর লেখো কালচার অফ ট্রান্সপারেন্সি। কালচার অফ ট্রান্সপারেন্সি, एग्जाम्पल लेखो जन सूचना पोर्टल ऑफ राजस्थान। जन सूचना जनसूचना माने समस्त मानुषके जनगणके जानाबार जोन्नो एकटा पोर्टाल आछे राजस्थाने जेखाने सबकिछु ओपेनलि पाब्लिकलि अवेलेबल थाके। लेखो कालचार अफ ट्रांसपारेंसि ब्रैकेटे एग्जाम्पले लेखो जन सूचना पोर्टल अफ राजस्थान। এই एग्जाम्पलगुलो बेशी इम्पोर्टेंट, इलाबोरेट तोमराओ करते पारबे, एग्जाम्पलगुलो अवश्यई लिखबे। जन सूचना, सूचना बानान SOOCHNA, जन सूचना। এরপরে লেখো গ্র্যাভিয়েন্স রিড্রেসাল সিস্টেম। গ্র্যাভিয়েন্স রিড্রেসাল সিস্টেম, এল। গ্র্যাভিয়েন্স রিড্রেসাল সিস্টেম, এক্সাম্পলে লেখো Centralized Public Grievance Redress and Monitoring System. Centralized Public Grievance Redress and Monitoring System. 24/7 24/7 কমপ্লেন লজ। এই ওয়েবসাইটের মাধ্যমে 24 ঘন্টা প্রত্যেক দিন কমপ্লেন রেজিস্টার করা যায়। সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমে নিজের গ্র্যাভিয়েন্সকে রিড্রেস করার জন্য সে এখানে কমপ্লেন করতে পারে। পোর্টালের নাম কি? সেন্ট্রালাইজড পাবলিক গ্র্যাভিয়েন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম, যেখানে 24/7 কমপ্লেন রেজিস্টার করা যায়। নন পার্টিসান অ্যাটিটিউড, পরের পয়েন্টে লেখো নন পার্টিসান অ্যাটিটিউড। পার্টিসান বানান PARTISAN, নন পার্টিসান অ্যাটিটিউড। एग्जाम्पल लेखो सिटीजेंस चार्टर। सिटीजेंस चार्टर एग्जाम्पलगुलो इलाबोरेट करबे, आमरा एगुलो क्लासे करेছি, बाट अवश्य एकटू एक लाइन तो लिखबेई। अच्छा, एरपरे 2 नम्बरे हेडिंग करो, এটা গেলে 1 নাম্বার যেটা দিয়েছে অ্যান্টিসিপেটিং ওইটার। 2 নম্বরে হেডিং করো স্ট্রেনথেনিং বলে যেটা আছে, স্ট্রেনথেনিং। এইবার তার ভেতর কি কি সলিউশনস থাকতে পারে লেখো। স্টিমুলেটরি ট্রেনিং এনভায়রনমেন্ট, স্টিমুলেট করা, স্টিমুলেট মানে উদ্দীপিত হওয়া। তো এমন একটা ট্রেনিং হবে যেটা প্রচণ্ড অ্যাক্টিভ করে দেবে, মানে এরকম সেই প্যাসিভভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে সেরকমটা যেন না হয়, ব্যাপারটা যেন অ্যাক্টিভেটিং হয়ে থাকে, ঠিক আছে? ট্রেনিং এনভায়রনমেন্ট, স্টিমুলেটরি ট্রেনিং এনভায়রনমেন্ট।
এক্সাম্পলে লেখো, দুটো স্কিম আছে সরকারের, সেই স্কিম দুটোর নাম লেখো। যেগুলো সম্পর্কে তোমাদের এখন অবধি নলেজ নেই, এগুলো ডিটেল সম্পর্কে, সেগুলো একটু নেট থেকে ঘেটে পড়তে পারো। আদারওয়াইজ জিএস পেপার যখন অন্য জিএস পড়া হয়ে যাবে, জিএস 2 যখন স্পেশালি কমপ্লিট হয়ে যায়, তখন এই স্কিমগুলো সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এমনিই জানা যায়, ঠিক আছে? এই মুহূর্তে ঘাটার খুব একটা বেশি দরকার পড়বে না, যখন তোমরা মানে ফুল ইউপিএসসি সিলেবাস কভার করবে সেখানে এগুলো পাবে। লেখো লার্নিং বাই সিইং, লার্নিং বাই ডুইং। আইএস অফিসারদের ট্রেনিং হয় এটার মাধ্যমে। কোট আনকোটের মধ্যে লাগবে লার্নিং বাই সিইং, দেখে শেখা, লার্নিং বাই ডুইং, কোটে শেখা, এই দুটো কোট আনকোট, আলাদা আলাদা কোট এবং আনকোট করবে। লার্নিং বাই সিইং অ্যান্ড লার্নিং বাই ডুইং, আইএস অফিসারদের ট্রেনিং হয় এই দুটোর মাধ্যমে। দু নম্বরে লেখো, মানে তার ভেতরেরই পয়েন্ট, ঠিক আছে? স্ট্রেন্থেনিংয়ের মধ্যে 2 নম্বর পয়েন্ট, সোশ্যাল অ্যান্ড কালচারাল কম্পিটেন্স। সোশ্যাল অ্যান্ড কালচারাল কম্পিটেন্স, সামাজিক এবং ঐতিহ্যের দিক থেকে তাদেরকে যোগ্য তৈরি করা। এক্সাম্পলে লেখো ভারত দর্শন, এক্সাম্পলে লেখো ভারত দর্শন। আশা করি সবাই জানো আইএস অফিসারদের লাবাসনাথের থেকে ভারত দর্শনের ট্রেনিং হয়, গোটা ভারতবর্ষ ঘুরিয়ে দেখানো হয়, পুরো জায়গা না হোক অ্যাটলিস্ট সব জায়গা, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, আন্দামান, সব জায়গায় ঘুরিয়ে দেখানো হয়, এটা বোঝাবার জন্য যে সাধারণ মানুষের জীবনযাপন কেমন হয়, কারণ মানুষের সাথে কাজ করতে গেলে আগে ভারতকে বুঝতে হবে, দ্যাট ইজ ভারত দর্শন। আচ্ছা, পরের পয়েন্টে লেখো ক্রিয়েটিং মরাল অব্লিগেশনস। ক্রিয়েটিং মরাল অব্লিগেশনস, নৈতিকভাবে তাদের বাধ্য করা, অবলাইজড করা নৈতিকভাবে, ক্রিয়েটিং মরাল অব্লিগেশনস। এক্সাম্পলে লেখো কোড অফ এথিক্স, কোড অফ এথিক্স। আর একটা এক্সাম্পলে লেখো রিওয়ার্ডিং পারফরমেন্স, রিওয়ার্ডিং পারফরমেন্স, ভালো করলে পরে পারফরমেন্সে ভালো থাকলে তাকে পুরস্কার দেওয়া, রিওয়ার্ড দেওয়া। রিওয়ার্ডিং পারফরমেন্সের ব্র্যাকেটে লিখতে পারো এক্সাম্পল হিসাবে সিভিল সার্ভেন্ট ডে। সিভিল সার্ভেন্ট ডে আশা করি জানো, সরি সিভিল সার্ভিস ডে বা সিভিল সার্ভেন্ট ডে যেটাই বলো না কেন, সিভিল সার্ভেন্ট ডে। প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স, প্রাইম মিনিস্টার কী করে একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকে সিভিল সার্ভেন্ট ডেকে, দ্যাট ইজ কল প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিলেন্স ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপরটা লেখো ইনক্লুসিভ ওয়ার্ক কালচার, ওটা লিখেছো তো সিভিল সার্ভেন্ট ডে, অন সিভিল সার্ভেন্ট ডে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তারপরে পয়েন্টে লেখো ইনক্লুসিভ ওয়ার্ক কালচার, ইনক্লুসিভ ওয়ার্ক কালচার, এরকম যেন না হয় যে কাউকে ওপর নিচ ভেদাভেদ এই রকম মানসিকতা থেকে ওয়ার্ক কালচার চলে না, সকলকে একসাথে করে নিয়ে চলার যে মানসিকতা, দ্যাট ইজ কল ইনক্লুসিভ ওয়ার্ক কালচার। যেমন দেখো এখানে এক্সাম্পলে বলছে কোঅপারেশন বিটুইন স্টেট অফিসিয়ালস অ্যান্ড সিভিল সার্ভেন্ট রিক্রুটেড বাই ইউপিএসসি। যেমন এখানে আমরা দেখবে প্রত্যেকটা রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে পাশ করা ইউপিএসসির আইএস অফিসাররা স্টেটের যে সিভিল সার্ভেন্ট হয় বা স্টেটের যারা সরকারি চাকরিজীবী হয় তাদের সাথে একসাথে কাজ করে, এই ইনক্লুসিভ মানসিকতার থেকেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে লেখো এথিক্স অডিট। এথিক্স অডিট, যেমন টাকা খরচ করার জন্য অডিট হয়ে থাকে, টাকা রোজগার খরচ সব কিছুর জন্য, ঠিক তেমনই কেন এথিক্সেরটা হবে না, কে এথিক্যালি কতটা কম্পিটেন্ট, সে এথিক্যালি যোগ্য কিনা সেটাও অডিট করা উচিত, ঠিক আছে? এথিক্স অডিট। আচ্ছা, যেমন এক্সাম্পলে লিখতে পারো প্রমোশন, ডিসমিজাল, এগুলোকে বলতে পারো যে যত ভালো অডিট করার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি না যে যারা ভালো প্রমোশন পাচ্ছে, যারা ট্রান্সফার হয়ে যাচ্ছে, ডিসমিস হয়ে যাচ্ছে, বাট এটা সবসময় সত্যি হয় না, অনেক সময় খারাপ লোকজনও পলিটিক্যাল পার্টির সোর্সে প্রমোশন পায় আর ভালো লোকরাও বারবার করে ট্রান্সফার হতে থাকে, তো অ্যাকচুয়ালি খারাপটা তো আছে ডেফিনেটলি, বাট হ্যাঁ যদি কেউ ডেফিনেটলি ভালো কাজ করে, কোনো রকম পার্টির এগেনস্টে না গিয়ে পার্টির অনুকূলে থেকে ভালোভাবে যদি কাজ করে তাহলে ডেফিনেটলি তাদের প্রমোশন হয়। ক্রিয়েশন অফ এথিক্যাল ডিভিশন ইন ডিপার্টমেন্ট, লেখো ক্রিয়েশন অফ এথিক্যাল ডিভিশন ইন ডিপার্টমেন্ট, ক্রিয়েশন অফ এথিক্যাল। আচ্ছা, অরূপ কি লিখেছো দিদি? 4-এর এক্সাম্পলের 5-এরটা একবার বলো। 4-এর এক্সাম্পল, তাই তো? 1 2 3 4। ইনক্লুসিভ ওয়ার্ক কালচার, তার ভেতরের কথা বললে কোঅপারেশন বিটুইন স্টেট অফিসিয়াল অ্যান্ড সিভিল সার্ভেন্ট রিক্রুটেড বাই ইউপিএসসি, এটা বললাম। এইটা না সিভিল সার্ভেন্ট ডে এর কথা বললে, কোনটা?
ইনক্লুসিভ ওয়ার্ক কালচারেরটা বলবো নাকি রিওয়ার্ডেরটা বলবো? এগুলো পুরো হুবহু ডিটেল লেখার দরকার নেই, ঠিক আছে? যেটুকু যেটুকু পয়েন্টার্স হিসাবে দরকার এখন আপাতত ওইটুকু লিখে রাখো। এগুলো পরে তোমাদের এমনিও ইলাবোরেট করতে হবে, এখানে আমি জাস্ট শর্টটুকু বলছি যাতে ওটাকে তোমরা লাইনটাকে বাড়িয়ে জিসটাকে একটু বড় করতে পারো। কোঅপারেশন বিটুইন স্টেট অফিসিয়ালস অ্যান্ড সিভিল সার্ভেন্ট রিক্রুটেড বাই ইউপিএসসি, এটা রয়েছে ইনক্লুসিভ ওয়ার্ক কালচারে। যে রাজ্যের আইএস অফিস, রাজ্যের সিভিল সার্ভেন্ট এবং সেন্ট্রালের সিভিল সার্ভেন্ট বা সেন্ট্রাল ইউপিএসসির মাধ্যমে যারা রিক্রুটেড হচ্ছে তারা একে অপরের সাথে কোঅপারেট করে কাজ করছে। আর একটা বলেছিলাম সিভিল সার্ভেন্ট ডের কথা, যেটাতে প্রাইম মিনিস্টারের অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এথিক্স অডিট বললাম, এথিক্স অডিট। তারপরে ক্রিয়েশন অফ এথিক্যাল ডিভিশন ইন দ্য ডিপার্টমেন্টে আলাদা একটা এথিক্যাল ডিভিশন তৈরি করতে হবে। তো সেগুলো হচ্ছে এক একটা সলিউশন বা মেজার্স যেগুলো মাথায় রাখলে আমাদের কী হবে, এথিক্যাল কম্পিটেন্স সিভিল সার্ভেন্টদের আরও বাড়বে। আচ্ছা, এরপর 3 নাম্বার হেডিং যেটা রয়েছে ডেভেলপিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস অ্যান্ড প্র্যাকটিস, ওইটার অ্যান্সারগুলো বলছি, ওটাতে কী কী আমাদের প্র্যাকটিস করতে হবে বা মেজার্স নিতে হবে। লেখো ডেভেলপিং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস অ্যান্ড প্র্যাকটিস হুইচ প্রমোট এথিক্যাল ভ্যালুজ, এটার কথা বলছি। এটার ভেতরে মেজার্সগুলো লেখো। 1 নম্বরে লেখো অ্যাডমিনিস্ট্রেটিভ রোবাস্টনেস, রোবাস্ট বানান ROBUST, রোবাস্টনেস NESS, রোবাস্টনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ রোবাস্টনেস। এক্সাম্পলে লেখো DBT ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, DBT ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ LPG সাবসিডি। এই যে গ্যাস কিনলে অ্যাকাউন্টে কত এখন 19 টাকা করে ঢোকে না, ঠিক আছে? সো এইগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার আননেসেসারি অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস, যেগুলোকে রিমুভ করাই ভালো। এই যে রোবাস্টনেসে লেখা রয়েছে আননেসেসারি অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটিস টু এফেক্টিভ সার্ভিস ডেলিভারি শুড বি আইডেন্টিফাইড অ্যান্ড রিমুভড। এক্সাম্পলে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ LPG সাবসিডি। এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কাইন্ড অফ আননেসেসারি সরকারের মতে, যেহেতু সরকারের পয়সা আসছে না অবভিয়াসলি, কারণ সরকারের টাকা সাধারণ মানুষের কাছে আসছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রোবাস্টনেস বলছে, যেটাকে প্র্যাকটিক্যাল রাখতে হবে, টু কমপ্লেক্সিটির দরকার নেই, কোনো গজঘট করার দরকার নেই, বিষয়টাকে খুব সিম্পল রাখলেই হবে। আচ্ছা, পরের পয়েন্টে রেখো এনকারেজিং অ্যান্সারেবিলিটি। এনকারেজিং অ্যান্সারেবিলিটি মানে আমরা বলি না যে অ্যান্সার জবাবদিহি করা, অ্যাকাউন্টেবল থাকা, সেটাই বলেছে, ওটাকে এনকারেজ করতে হবে। এনকারেজিং অ্যান্সারেবিলিটি। এক্সাম্পলে রেখো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই অ্যাক্ট। এনকারেজিং অ্যান্সারেবিলিটি, যার মাধ্যমে আমরা অ্যান্সার চাই, কিসের মাধ্যমে? আরটিআই এর মাধ্যমে। তারপরে লেখো পারফর্ম অর পেরিশ, পারফর্ম অর পেরিশ। পারফর্ম অর পেরিশ, পেরিশ মানে হয় ভালো কাজ করো অথবা শাস্তি ভোগ করো, এই মানসিকতাটাকে বলে পারফর্ম, কাজ করো অথবা শাস্তি পাও, পারফর্ম অর পেরিশ। আচ্ছা, এরপরে পয়েন্টে লেখো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমিটিজ, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমিটিজ। ভেতর থেকে এবং বাইরে থেকে দুদিক থেকেই কমিটিটা কি করবে, তাদেরকে হেল্প করবে, ঠিক আছে, বা চেক করবে, মনিটরিং করবে তারা কাজটা কীরকম করছে সেটা। তারপরে পয়েন্টে লেখো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ। মানুষের যে হিউম্যান রিসোর্স রয়েছে, লাইক হচ্ছে তোমাদের এই এডুকেশনস বলো বা যে কোনো জিনিস যেগুলো হিউম্যান রিসোর্স, টাকা পয়সা বাড়ি গাড়ি তো যেটা ফিজিক্যাল ক্যাপিটাল থেকে আসে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট হিউম্যান রিসোর্স থেকে যেটা রয়েছে সেইটার কথা বলছে, মানুষের ট্যালেন্ট, মানুষের যোগ্যতা, পড়াশোনা, সেগুলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ। এক্সাম্পলে লেখো পারফরমেন্স বেসড পে, ল্যাটারাল এন্ট্রি, মাল্টিফেজ ট্রেনিং। ল্যাটারাল এন্ট্রি আশা করি জানো, স্টেটের সিভিল সার্ভেন্টরা তাদের 15 বছর সার্ভিস হওয়ার পরে তারা ল্যাটারাল এন্ট্রিতে আইএস অফিসার হতে পারেন, দ্যাট ইজ কল ল্যাটারাল এন্ট্রি। মাল্টিফেজ ট্রেনিং, চাকরির মাঝে মাঝে মাল্টিফেজে আবার ট্রেনিং দেওয়া হয়। পারফরমেন্স বেসড পে, যে যেমন ভালো কাজ করবে তার পেমেন্ট তত বেশি থাকবে। এইগুলোতে কি হয়, এনকারেজমেন্ট আসে যে আমরা আরও ভালো করি।
ensuring corruption free governance, ensuring corruption free governance, ensuring corruption free governance, যেমন এক্সাম্পলে লিখতে পারো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, শর্টে বলে পিওসিএ অ্যাক্ট, আমরা কদিন আগেই বললাম পিওসিএ অ্যাক্ট, হুইসেল ব্লোয়ার অ্যাক্ট, হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, লিখে এক্সাম্পলে লেখো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, হুইসেল ব্লোয়ার প্রিভেনশন অ্যাক্ট, সোশ্যাল অডিটিং, প্রমোশন, ই গভর্নেন্স, এগুলো এক একটা এক্সাম্পল যার মাধ্যমে আলটিমেটলি আমরা গভর্নেন্সকে করাপশন ফ্রি রাখতে পারি। হুইসেল ব্লোয়ার, সোশ্যাল অডিট, প্রমোশন, ই গভর্নেন্স, এরকম অনেক এক্সাম্পল আছে, যেটা খুশি লিখতে পারো, ঠিক আছে। তো এগুলোর মাধ্যমে আলটিমেটলি আমরা কি করি, পুরো গভর্নমেন্টকে বা সরকারকে করাপশন ফ্রি রাখার চেষ্টা করি। ব্যাস, তো এইখানে হচ্ছে টোটাল তোমাদের এখানে অনেকগুলো পয়েন্ট, এখানে কম না কিন্তু, টোটাল মেলালে প্রায় প্রত্যেকটার ভেতরেই 1 2 3 4 5 6 6টার মতো করে রয়েছে, প্লাস তার ভেতরে আবার ইলাবোরেশন রয়েছে, এক্সাম্পল রয়েছে। তো এখানে লিখলে পরে তোমাদের ইজিলি 250 বা ওয়ার্ড বা 300 ওয়ার্ড এমনি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে 3টে কোশ্চেনের প্যাটার্ন যেরকম থাকে আমাদের লেখার প্যাটার্নও বদলে যায়, নট নেসেসারি যে সব কোশ্চেন একই রকমভাবে থাকবে, বাট অলমোস্ট কাছাকাছি থাকে, যেখান থেকে তোমাদের কাছে সলিউশনই জানতে চাইবে। ডিসিশন বলো, কোর্স অফ অ্যাকশন বলো, মেজার্স বলো, এগুলোর মানে অলমোস্ট সেমই থাকে, যে প্রবলেম বলবে প্রবলেম অনুসারে তোমাকে সলিউশন দিতে হবে। আচ্ছা, অরূপ কি লিখেছো, কালচার অফ ট্রান্সপারেন্সি এর এক্সামের কথা বলছিলে, এক্সাম্পলের কথা বলছিলাম, কালচার না এর আগের পয়েন্টের কালচার অফ ট্রান্সপারেন্সি, দাঁড়াও 1 সেকেন্ড, কালচার অফ, ও আচ্ছা, ওটা তো 1 নাম্বারেরটাতে ইনস্টিটিউশনস মেজার্স টু অ্যাড্রেস দ্য ইস্যুস, ওখানে রয়েছে কালচার অফ ট্রান্সপারেন্সি। আচ্ছা, তোমার মনে হয় লাইভ একটু পিছিয়ে চলছে, তুমি এত পরে জয়েন করেছো সেই জন্য, কারণ ওটা আমি অনেকক্ষণ আগে পড়িয়ে এসেছি। এটার এক্সাম্পলে বলেছিলাম জন সূচনা পোর্টাল অফ রাজস্থান, জন সূচনা পোর্টাল, JAN, জন সূচনা, SOOCHNA, জনসূচনা যেটা বাংলায় আমরা বলি, জন সূচনা পোর্টাল অফ রাজস্থান, কালচার অফ ট্রান্সপারেন্সিতে এক্সাম্পলে এটা ছিল, জন সূচনা পোর্টাল অফ রাজস্থান। আচ্ছা, এরপরে দেখো 9 নাম্বার কেস স্টাডিটা কি বলছে। 9 নাম্বার কেস স্টাডির থেকে আমরা দেখি এখানে কি কি আমাদের দেওয়া রয়েছে, স্টেক হোল্ডার খুঁজতে হয় কিনা। আচ্ছা, অনেস্টি অ্যান্ড আপরাইটনেস আর দ্য হলমার্কস অফ আ সিভিল সার্ভেন্ট, অবশ্যই এটা আমরা এতদিন ধরে তাই পড়ে এসেছি। সিভিল সার্ভেন্ট পজেসিং দিস কোয়ালিটিজ আর কনসিডার অ্যাজ দ্য ব্যাকবোন অফ এনি স্ট্রং অর্গানাইজেশনস, এই সমস্ত কোয়ালিটি যাদের মধ্যে রয়েছে, যে সিভিল সার্ভেন্টদের মধ্যে, তারা স্ট্রং ব্যাকবোন, তাদের মেরুদণ্ড শক্ত বলে আমরা মনে করে থাকি, যেটা কিনা আমাদের দেশের বা অর্গানাইজেশনের একটা ব্যাকবোন হয়। ইন দ্য লাইন অফ দ্য ডিউটি দে টেক ভেরিয়াস ডিসিশনস, সেই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে তারা অনেক সিদ্ধান্ত নেয়। অ্যাট টাইম সাম বিকাম বোনাফাইড মিস্টেক, কখনো কখনো সেটা অবশ্যই ভুলও হয়ে যায়। as long as such decisions are not taken intentionally and do not benefit personally, the officer cannot be said guilty, যতক্ষণ না সেই ডিসিশনটা কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে ইন্টেনশনালি নেওয়া হয়, বা ডু নট বেনিফিট পার্সোনালি, বা তাদেরকে ব্যক্তিগতভাবে কোনো বেনিফিটও দেয় না, যদি সেই দুটোর একটাও না হয়, তাহলে অফিসার ক্যান নট বি সেড গিল্টি, তাহলে সেই অফিসারকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি না, কারণ তাদের অনেক ডিসিশন নিতে হয়, তার ভেতর সব মানুষ মাত্রই ভুল হতে পারে, তাদের 100% সব সিদ্ধান্ত ঠিক হবে এটাই বা কোথায় বলা আছে। হ্যাঁ, সে যদি ইন্টেনশনালি করে নিজের বেনিফিটের জন্য, দ্যাট ইজ গিল্টি, বাট যদি সেটা না হয় তাহলে কোনো কর্মের ফল, যেমন দেখো একটা জিনিস, ডাক্তাররা অনেক সময় অপারেশন করে, বাট সব পেশেন্ট কি অপারেশনের পরে বাঁচে না, কিন্তু ডাক্তার কি নিজের বেনিফিটের জন্য কাউকে ইচ্ছাকৃত মেরে ফেলে না, তার জন্য কি কোনো অপারেশন করার পরে যদি কোনো লোক অপারেশন টেবিলে মারা যায়, তার জন্য কি ডাক্তারের শাস্তি হয়, তার কি জেল হয়? কোনোদিনও হয় না, হতেই পারে না, কারণ এটা তো তাদেরকে দিয়ে বলাই থাকে যে এই ব্যক্তির অবস্থা ভালো না, সে মারা যেতেই পারে, কারণ ডাক্তাররা প্রত্যেক দিন ট্রিটমেন্ট করছে, তার ভেতরে 1 2 জন অসুস্থ হতে পারে, মারা যেতেই পারে। সেরকমই সিভিল সার্ভেন্ট যখন তার কাজ করে, তখন সে প্রত্যেকটা কাজই তার একদম 100% ভালো হবে এরকমটা নট নেসেসারি, হতেই পারে না সেটা, ঠিক আছে। তো সেটার কথাই এখানে বলা আছে। আচ্ছা, এরপরে কি বলছে, দো সাচ ডিসিশনস অ্যাট টাইম লিড টু আনফোরসিন অ্যান্ড অ্যাডভার্স কনসিকুয়েন্সেস ইন দ্য লং টার্ম, যদিও সেই সিদ্ধান্ত ভবিষ্যতে একটা আনফোরসিন এবং অ্যাডভার্স কনসিকুয়েন্সকে এনে দেয়, খুবই খারাপ একটা ফলাফল এসে যায় সেই জন্য লং টার্মে। ইন দ্য রিসেন্ট পাস্টে আ ফিউ ইনস্ট্যান্সেস হ্যাভ বিন সারফেসড ওয়্যার সিভিল সার্ভেন্ট ওয়্যার ইমপ্লিকেটেড ফর দ্য বোনাফাইড মিস্টেক্স, যেটা এই রিসেন্ট টাইমে আমরা দেখতে পেয়েছি, বহু সিভিল সার্ভেন্ট বোনাফাইড কিছু মিস্টেক করেছে। দে অফেন হ্যাভ বিন প্রসিকিউটেড অ্যান্ড ইভেন ইমপ্রিজন, তাদের কাউকে প্রসিকিউট করা হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে, ইমপ্রিজনও করা হয়েছে। দিজ
ইনস্ট্যান্সেস হ্যাভ গ্রেটলি র্যাটেল দ্য মোরাল ফাইবার অফ দ্য সিভিল সার্ভেন্ট। এবং এই ঘটনাটা সিভিল সার্ভেন্টের যে মানে মানসিক স্থিতি রয়েছে, মরালটা রয়েছে, সেটাকে প্রচণ্ড ডাউন করে দেয়, যে আমরা মন খুলে কোনো সিদ্ধান্ত নিতেও পারবো না। কারণ একটা সিদ্ধান্তের জন্য যদি আমাদের জেলের শাস্তি হয়ে যায়, ইমপ্রিজনমেন্ট হয়, তাহলে অবশ্যই আমরা ডিসিশন মেকিংও করতে পারবো না। How does this trend affect the functioning of the civil service? What measures can be taken to ensure that the honest civil servants are not implicated for bona fide mistake on their part? Justify your answer. বলছে কি, how does this trend, এই ট্রেন্ডটা যে কীভাবে সিভিল সার্ভেন্টরা, how does this affect the functioning of the civil servant, এই ইস্যুসটা সিভিল সার্ভেন্টদের কাজকে কীভাবে ইম্প্যাক্ট করছে? What measures can be taken to ensure the honest civil servants are not implicated for bona fide mistakes on their part? যাতে যারা অনেস্ট রয়েছে, সৎ সিভিল সার্ভেন্টরা যাতে কোনোভাবে এই ধরনের মিস্টেকের মধ্যে জড়িয়ে না পড়ে, ইমপ্লিকেট না হয়, তাহলে সেইটার জন্য আমরা কি করতে পারি তাদের পার্ট থেকে? জাস্টিফাই ইউর অ্যান্সার, ঠিক আছে? বা কী করলে সলিউশনটা কী, যাতে তারা এই ধরনের মিস্টেক্স না করে, এবং এই ধরনের মিস্টেক্স করার ফলে তাদের ফাংশনিংয়ের ওপর, তাদের কাজের ওপরে কীভাবে ইম্প্যাক্ট পড়ে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো এইখানে বেসিকভাবে তো স্টার্ট করবে সিভিল সার্ভিসদের কোয়ালিটি কী কী থাকা উচিত, নলেজ, এক্সপিরিয়েন্স, ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি, এগুলো দিয়ে অ্যান্সার ইন্ট্রোডাকশনটা স্টার্ট করতে পারো। বিকজ এটা স্টেক হোল্ডার অ্যাপ্রোচে নেই, এটা একটা তোমাকে সিচুয়েশন বলেছে যে বর্তমান সিচুয়েশনে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তো এর জন্য আমরা কী কী সলিউশন নিতে পারি, ঠিক আছে? এটা স্টেক হোল্ডার অ্যাপ্রোচে নেই, এটা ডিফারেন্ট অ্যাপ্রোচে রয়েছে। এইবার এক্ষেত্রে আমাদের ফার্স্ট যে হেডিং করতে হবে, হেডিং করো রংফুল প্রসিকিউশন অ্যাফেক্টিং দ্য ফাংশনিং অফ দ্য সিভিল সার্ভিস। হেডিং করবে রংফুল প্রসিকিউশন, wrongful prosecution affecting the functioning of the civil servants। কীভাবে সিভিল সার্ভিসের কাজকে অ্যাফেক্ট করে, ক্ষতি করে, সেটা লেখো। ভুল প্রসিকিউশন কীভাবে সিভিল সার্ভিসের কাজের ক্ষতি করে, সেটা এবার হেডিং করবে। প্রথম কোশ্চেন দেখো, এই যে লেখা আছে না, অ্যাফেক্ট দ্য ফাংশনিং অফ সিভিল সার্ভিস, এইটার কথা বলা হচ্ছে। ফার্স্ট লেখো 1 নম্বর পয়েন্ট এর ভেতরে, পলিসি প্যারালাইসিস। পলিসি প্যারালাইসিস পলিসি প্যারালাইসিস, সরকারের যে পলিসিগুলো চলে আগের সরকার থেকে যেগুলো চলতো, তো সেগুলো অনেক সময় কি হয়, প্যারালাইসিস হয়ে যায়, সেগুলো আর কাজ করে না। যেমন এক্সাম্পলেও তাই বলেছে, একটু শুনে নাও, লিখতে হবে না। আফটার আ সিরিজ অফ স্ক্যামস ডিউরিং ইউপিএ 2, ইউপিএ সরকার যেটা দুবার যে সেকেন্ড টার্মে ছিল, দ্যাট ইজ কল ইউপিএ 2, ওই টাইমে যখন দুবার মানে সেকেন্ড টাইম যখন আসে, দেয়ার ওয়াজ আ বিলিভ দ্যাট আ পলিসি প্যারালাইসিস ওয়াজ হ্যাপেনিং ফর দ্য ফিয়ার অফ প্রসিকিউশন। সেই সময় আইএস অফিসাররা কোনো রকম কোনো ডিসিশন নিত না, কোনো পলিসিকে ইমপ্লিমেন্ট করতো না, কারণ তারা ভয়ের চোটে ভাবতো যে এটাই যদি করি ব্যাস তাহলেই শাস্তি হয়ে যাবে। মানে কাইন্ড অফ এরকম হয়ে যায় যে সরকার যদি বেশি স্ট্রং হয়ে যায় এবং সিভিল সার্ভেন্টের নিজেদের যে স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা, সেই অনুসারে তারা ডিসিশন নিতে পারে না, দ্যাট টাইম পলিসিগুলো প্যারালাইসিস হয়ে গিয়ে পঙ্গু হয়ে বেকার পড়ে থাকে, কোনো আলটিমেটলি কাজের কাজ হয় না, দ্যাট ইজ কল দি পলিসি প্যারালাইসিস। ঠিক আছে? আচ্ছা, অরূপ কি লিখেছো? হ্যাঁ দিদি, আমি গ্যাপ রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওই জায়গাটা লিখে নিও, জন সূচনাটা, তাহলেই হবে। আচ্ছা, 2 নম্বরে লেখো হ্যারাসমেন্ট অফ অনেস্ট অফিসার্স। 2 নম্বরে লেখো হ্যারাসমেন্ট অফ অনেস্ট অফিসার্স। অবভিয়াসলি যদি কেউ বিনা কারণে অন্যায় না করেও যদি তাকে শাস্তি পেতে হয়, তাহলে অবশ্যই তাকে হ্যারাসমেন্ট তো ফেস করতেই হয়। লেখো হ্যারাসমেন্ট অফ অনেস্ট অফিসার্স। 3 নম্বরে লেখো ডিক্লাইনিং ইকোনমিক গ্রোথ। এর ফলে কি হয়? অর্থনৈতিক উন্নতি কমে যায়। ডিক্লাইনিং ইকোনমিক গ্রোথ। 4 নম্বরে লেখো অ্যাফেক্টিং রেপুটেশন অফ অফিসার্স। অ্যাফেক্টিং রেপুটেশন অফ অফিসার্স, স্বাভাবিক তাদের অফিসারদের যে রেপুটেশন সেটার উপর ইম্প্যাক্ট হয়, তো একটা অপমান তো বটেই। রেপুটেশন অফ অফিসার্স। 5 নম্বরে লেখো এফেক্ট অন দ্য ডিসিশন মেকিং। এফেক্ট ই দিয়ে, হ্যাঁ, একটা এফেক্ট ইজ ডিফারেন্ট আর এফেক্ট ইজ ডিফারেন্ট। এফেক্ট মানে প্রভাব পড়া, আর এফেক্ট মানে নেগেটিভভাবে প্রভাব পড়া, খারাপভাবে প্রভাব পড়া। দেখো এফেক্ট অন ডিসিশন মেকিং। তারপরে লেখো লুজিং ট্রাস্ট ইন দ্য অর্গানাইজেশন। লুজিং ট্রাস্ট ইন দ্য অর্গানাইজেশন। লুজিং ট্রাস্ট ইন দ্য অর্গানাইজেশন। ব্যাস এগুলোই। আচ্ছা, এইগুলো হচ্ছে প্রবলেম যখন কাউকে মিথ্যেভাবে বা ভুলভাবে প্রসিকিউট করা হয়, কোনো আইএস অফিসারকে ফাঁসিয়ে দেওয়া হয়, সেই সিচুয়েশনে কী কী তাকে ফেস করতে হয়। এরপরে অ্যান্সারে লেখো মেজার্স, কী কী সলিউশন আমরা নিতে পারি যাতে এই ধরনের মিস্টেক্স না হয়।
লেখো মেজার্স। যাতে সৎ অফিসারদের কখনো ফাঁসতে না হয় সেই জন্য আমরা কি কি মেজার্স নিতে পারি। ফার্স্ট পয়েন্টে লেখো লেজিসলেটিভ অ্যাকশনস। লেজিসলেটিভ অ্যাকশনস, লেজিসলেটিভ অ্যাকশন, লেজিসলেটিভ কথাটার মানে কি? লেজিসলেটিভ মানে যেটা আইনের মাধ্যমে পাশ করানো হয়, মানে পার্লামেন্টে পাশ করানো হয়েছে, দ্যাট ইজ কল লেজিসলেটিভ অ্যাকশনস। কোনো অ্যাক্ট পাশ করানোকে বলা হয়। এক্সাম্পলে লেখো অ্যামেন্ডমেন্ট টু সেকশন 13(1)D। আমি লিখিয়ে দিচ্ছি এভাবে 13(1)D of POCA Act 1988, Prevention of Corruption Act 1988। লেখো Amendment to Section 13(1)D of POCA Act 1988 এইটা কি বলে থাকে? লেখো ক্রিমিনাল মিসকন্ডাক্ট বাই আ পাবলিক সার্ভেন্ট ইজ আ ওয়েলকাম স্টেপ। দেখো ক্রিমিনাল মিসকন্ডাক্ট বাই আ পাবলিক সার্ভেন্ট ইজ আ ওয়েলকাম স্টেপ। ক্রিমিনাল মিসকন্ডাক্ট বাই আ পাবলিক সার্ভেন্ট ইজ আ ওয়েলকাম স্টেপ, যেটাকে ওয়েলকাম করা হচ্ছে। অবশ্যই যদি কোনো পাবলিক সার্ভেন্টও কোনো অন্যায় করে তাহলে সেও আইনের বাইরে নয়। দু নম্বরে লেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ল্যারিটি। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ল্যারিটি মানে কি? ডুজ অ্যান্ড ডোন্টস। যখন অ্যাডমিনিস্ট্রেশনের কোড অফ কন্ডাক্টে বলাই থাকে তুমি কি কি করতে পারো আর কি কি করতে পারো না। অ্যাডমিনিস্ট্রেশন ক্ল্যারিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ল্যারিটি লেখো বা অ্যাডমিনিস্ট্রেশন ক্ল্যারিটি, যেটা ইচ্ছে লিখতে পারো। অ্যাডমিনিস্ট্রেশন ক্ল্যারিটি। 3 নম্বরে লেখো রিটেন অর্ডার্স। রিটেন অর্ডার্স। 4 নম্বরে লেখো ব্যাকড বাই দ্য অ্যাসোসিয়েশনস। ব্যাকড, BACKED, ব্যাকড বাই দ্য অ্যাসোসিয়েশনস। কোন অ্যাসোসিয়েশনস? IAS অ্যাসোসিয়েশন। IAS অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আছে। যেরকম বার কাউন্সিল, যেরকম লয়ারদের যেরকম অ্যাসোসিয়েশনস থাকে, সেরকম প্রত্যেকটা প্রফেশনই একটা করে অ্যাসোসিয়েশনস থাকে, যে যদি এরকম হয় যে কোনো সৎ ব্যক্তিকে কেউ ফাঁসিয়ে দিচ্ছে তারা সকলে তার পাশে দাঁড়ায়। ঠিক আছে, ব্যাকড বাই দ্য IAS অ্যাসোসিয়েশনস। 5 নম্বরে লেখো অ্যারেস্টিং পলিটিসাইজেশন অফ বিউরোক্রেসি। অ্যারেস্টিং পলিটিসাইজেশন অফ বিউরোক্রেসি। যে সমস্ত IAS IPSরা বিউরোক্রেটরা পলিটিক্সে যুক্ত হয়ে গেছে বা পলিটিশিয়ানদের সাথে বেশি ওঠাপড়া করছে তাদেরকে সব অ্যারেস্ট করো বা দূরে সরাও। ঠিক আছে, তারপর লেখো লিগাল ইমিউনিটি। লিগাল ইমিউনিটি মানে কি? ধরো তারা যদি তাদের কাজের সূত্রে, তাদের বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য তাদেরকে যদি কোনো কোর্স অফ অ্যাকশন করতে হয় বা কোনো দায়িত্ব পালনের জন্য কোনো সিদ্ধান্ত নিতে হয় বা কাজ করতে হয়, তার জন্য তুমি তাকে জেলে দিতে পারো না, শাস্তি দিতে পারো না। তাদেরকে অবশ্যই লিগাল ইমিউনিটি দিতে হবে। আইনের সামনে থেকে তাদেরকে রক্ষা করতেই হবে 100 বার। তাদের নিজেদের ডে টু ডে ওয়ার্কের জন্য তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ সব সিদ্ধান্ত তো 100% ঠিক হবে নট নেসেসারি, তো সুতরাং তার জন্য যদি তাদেরকে শাস্তি ভোগ করতে হয় তাহলে স্বাভাবিক তারা আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, কাজ করতে পারবে না। 7 নম্বরে লেখো ইন্টারনাল ওভারসাইট মেকানিজম। ইন্টারনাল ওভারসাইট মেকানিজম, ওভারসাইট মানে দেখাশোনা করা। ভেতরেই একটা ডিপার্টমেন্ট থাকতে হবে ইন্টারনালি, যারা বিষয়টাকে মনিটরিং করবে, দেখাশোনা করবে। ইন্টারনাল ওভারসাইট মেকানিজম। তারপরে লেখো ফ্রেমওয়ার্ক টু চেক ইন্টেনশনস। ফ্রেমওয়ার্ক টু চেক ইন্টেনশনস। যেমন দেখো আমরা যখন কেউ অন্যায় করে তখন যদি সে অন্যায় করে বলে যে এটা আমি ইচ্ছাকৃত করিনি, আমি ইন্টেনশনালি করিনি, আমি না বুঝেই করে ফেলেছি, তো তার জন্য তুমি কার মুখের কথা বিশ্বাস করবে? ঘটনাটা তো ঘটনা, এটা ইন্টেনশন হোক বা আনইন্টেনশনাল হোক। তো দ্যাটস ওয়াই একটা আগে থাকতে ফ্রেমওয়ার্ক দিয়ে রাখতে হবে যে এই ক্যাটাগরি যদি ফুলফিল হয় তাহলে আমরা এটাকে ইন্টেনশনাল ধরবো, আর এগুলো যদি ফুলফিল না হয় তাহলে আমরা এটাকে আনইন্টেনশনাল ধরবো। তো দ্যাট ইজ কল দি ইন্টেনশনাল ফ্রেমওয়ার্ক মেকানিজমকে রাখতে হবে। লেখো ফ্রেমওয়ার্ক টু চেক ইন্টেনশনস, যেটা কিনা ডিফারেন্স করবে একজন করাপ্ট অফিসার এবং অনেস্ট অফিসারের পার্থক্য কী। অনেক সময় অনেস্ট অফিসাররাও তো ভুল করে কোনো মিস্টেক করে ফেলে না, তো দ্যাটস ওয়াই তাদের জন্য এটা করা হবে।
তারপর 9 নম্বরে লেখো জুডিশিয়াল ইন্টারভেনশন। জুডিশিয়াল ইন্টারভেনশন মানে কখনো কখনো কোর্টকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টকেও ইনভলভ হতে হবে, এই বিষয়গুলোতে রায় দিতে হবে। জুডিশিয়াল ইন্টারভেনশনও লাগবে, যে কোনটা অ্যাকচুয়ালি ভুল করে করা আর কোনটা ইন্টেনশনালি করা, এই ডিফারেন্সটা একটা একজন মানে যেটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসই করতে পারে এবং তার উপরে কেউ কোশ্চেন করতে পারবে না। ঠিক আছে, সো এইভাবে করে আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা, এর পরের প্যাসেজটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আমি পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইউ আর দ্য হেড অফ দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অফ অ্যান অর্গানাইজেশনস। এটা আবার ওই আগের মতো প্যাসেজে দিয়েছে। ঠিক আছে, ইউ আর দ্য হেড, তুমি হচ্ছে কি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের হেড। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মধ্যে এডুকেশন ডিপার্টমেন্ট আসে। ঠিক আছে, রিসার্চ ডিপার্টমেন্টের অর্গানাইজেশনের হেড মানে মিনিস্টার। ওয়ান ডে ওয়ান অফ দ্য ওয়ার্কার ডাই অন দ্য ডিউটি। একদিন একজন ওয়ার্কার কাজ করতে করতে হঠাৎ করে মারা যায়, কাজের সাথেই কাজ করতে করতে। হিজ ফ্যামিলি ওয়াজ ডিমান্ডিং কম্পেনসেশন, তার পরিবার কম্পেনসেশন দাবি করছে। হাউএভার কোম্পানি ডিনাইড দ্য কম্পেনসেশন বিকজ ইট ওয়াজ রিভিলড দ্যাট ইন ইনভেস্টিগেশনস দ্যাট দ্য ওয়ার্কার ওয়াজ ড্রাঙ্ক অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট। যদিও কোম্পানি সেই কম্পেনসেশন দিতে ডিনাই করেছে। কেন ডিনাই করেছে? বিকজ ইট ওয়াজ রিভিলড ইন ইনভেস্টিগেশন, এটা ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে সেই ওয়ার্কার যখন মারা গেছিলো যে অ্যাক্সিডেন্টে কোম্পানিতে কাজ করতে করতে, সেই সময় সে ড্রাঙ্ক ছিল, নেশাগ্রস্ত ছিল। দ্য ওয়ার্কার অফ দ্য কোম্পানি ওয়েন্ট অন দ্য স্ট্রাইক, যার ফলে কোম্পানির যে ওয়ার্কার রয়েছে তারা স্ট্রাইকে চলে গেছে। ডিমান্ডিং কম্পেনসেশন ফর দ্য ফ্যামিলি অফ দ্য ডিসিজড, যে মারা গেছে তার পরিবারের জন্য তারা কম্পেনসেশন দাবি করছে, ডিমান্ড করছে। দ্য চেয়ারম্যান অফ দ্য ম্যানেজমেন্ট বোর্ড হ্যাজ আস্কড ফর ইয়োর রেকমেন্ডেশন, এবং চেয়ারম্যান, এই ম্যানেজমেন্ট বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তিনি তোমার কাছে রেকমেন্ডেশনস চাইছে। তুমি কি রেকমেন্ড করবে? দেখো কোশ্চেন বলছে কি, হোয়াট রেকমেন্ডেশনস উড ইউ প্রোভাইড টু দ্য ম্যানেজমেন্ট, তুমি ম্যানেজমেন্টকে কী রেকমেন্ডেশন দেবে। ডিসকাস দ্য মেরিট অ্যান্ড ডিমেরিট অফ ইচ অফ দ্য রেকমেন্ডেশনস, তুমি যা যা রেকমেন্ডেশনস দেবে প্রত্যেকটার ভালো এবং মেরিট এবং ডিমেরিট দুটোই তোমাকে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো এইটা তোমরা লিখবে। অপশান দেবে, তার মেরিট দেবে, ডিমেরিট দেবে, আবার অপশান 2 দেবে, তার মেরিট দেবে, ডিমেরিট দেবে। এইভাবে করে 3টে অপশান এবং 3টে মেরিট এবং ডিমেরিট দেবে, দিয়ে আলটিমেটলি যেটা তোমার পছন্দ, যেটা বেশি ভালো, তুমি নিজেও বলতে পারো যে এর মধ্যে আমার মনে হয় এত অপশানটা, এই নাম্বার অপশানটা আমার বেশি প্রেফারেবল লাগছে, তো সে তার উপর বেস করে লিখবে। এটা আমি তোমাদেরকে নিজেদেরকে লিখতে দিলাম। এরকম টাইপের আমরা এর আগেও করেছি, কারণ এটা ইট ইজ কাইন্ড অফ আ কেস স্টাডি, এটা পুরোপুরি কেস স্টাডি। এটাতে সিম্পলভাবে স্টেক হোল্ডার লিখবে, কারা কারা স্টেক হোল্ডার জড়িত রয়েছে, কী কী অপশানস তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই ক্ষেত্রে, এই সলিউশন, এই প্রবলেমটাতে, যাতে তোমার ওই যে ফ্যামিলি, ডিসিজড ফ্যামিলি রয়েছে তারাও যাতে কম্পেনসেশন পায়, বা তারাও যাতে তাদেরও একটা কোনো ব্যবস্থা হয়, কারণ তারাও তো খেয়ে পড়ে বাঁচবে না। আবার অ্যাট দ্য সেম টাইম যে কোম্পানি রয়েছে, যে কোম্পানি বলছে যে না সে অ্যাক্সিডেন্টের সময় ড্রাঙ্ক ছিল, তো সুতরাং আমাদের কোনো দায় নেই, তো যাতে দুটো দিকই সুন্দরভাবে ব্যালেন্স হয় তার উপর বেস করে একটা তো থাকে, মানে জেনারেলি 3টে অপশান দেওয়া হয় এই কারণে, একটা অপশান থাকে একদিকে কাট হওয়া, আর একটা অপশান থাকে মানে একটা বাদিকে, একটা ডান দিকে, আর একটা মাঝখানে ব্যালেন্স। একটা ডিসিজডের হয়ে হয়, একটা কোম্পানির হয়ে হয়, আর একটা থাকে দুটোকে ব্যালেন্স করে হয়। এই রিলেটেড 3টে অপশান হবে এবং তাদের ভালো এবং মন্দ দুটোই লিখতে হবে, এবং আলটিমেটলি যেরকম তুমি এর মধ্যে কোনটা চুজ করবে সেটা তুমি লিখবে। যেভাবে ইচ্ছে লিখতে পারো, যেরকম আমি বলে দিচ্ছি এভাবেও লিখতে পারো। এরকম একটা 3টে চার্ট মতো বানিয়ে নেবে, এপাশে অপশান লিখবে, এখানে হচ্ছে তোমাদের মেরিট লিখবে, এখানে ডিমেরিট লিখবে। তাই বলে এখানে অপশান 1, তার ভেতর মেরিট 2-3টে, ডিমেরিট 2-3টে, এইভাবে করেও লিখতে পারো। বা অপশান 1, তার ভেতর মেরিট ডিমেরিট লিখলে, আবার অপশান 2, তার ভেতর মেরিট ডিমেরিট লিখলে, আবার অপশান 3, তার ভেতর মেরিট ডিমেরিট লিখলে, লাস্টে কনক্লুড করার সময় প্যাসেজ চেঞ্জ করে তারপর বলবে। ঠিক আছে, এইটা নিজেরা আজকে রাতে হোক বা কালকে হোক, যখন হোক লিখো, লিখে আমাকে গ্রুপে পাঠিও, আমি তাহলে চেক করে বলবো, এবং যেটা আছে আমার কাছে আমি অবশ্যই সেটাও বলে দেবো যে কীভাবে লেখা যেতে পারে, কোন কোনগুলো মেরিট বা ডিমেরিটে দেওয়া যেতে পারে। এটা সোজা আছে, এটা ওই আগেরগুলো যেরকম করেছি তার মতোই। 11 নাম্বারটাতে কি বলছে দেখো, ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন দ্য R&D ল্যাবরেটরি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি অফ আ major pharmaceutical company discovered that one of the company's best selling veterinary drugs has potential to cure a currently incurable liver disease which is prevalent in tribal areas. বলছে one of the scientists working in research and development, একজন সায়েন্টিস্ট গবেষণাকারী, তিনি কোথায় রিসার্চ অ্যান্ড R&D ল্যাবরেটরিতে রিসার্চ করে, মেজর ফার্মাকিউটিক্যাল কোম্পানিতে, বড় বড় ফার্মাকিউটিক্যাল কোম্পানিতে তিনি কাজ করেন, এবং তিনিই বলছেন, তিনি ডিসকভার করেছে, এটা আবিষ্কার করেছে, দ্যাট ওয়ান অফ দ্য কোম্পানিজ বেস্ট সেলিং ভ্যাটেনারি, কোম্পানির যে ভ্যাটেনারি যে মেডিসিনগুলো হয় না, বেস্ট সেলিং, সবচেয়ে বেশি বিক্রি হয় সেই ধরনের একটা ওষুধ, হ্যাজ পোটেনশিয়াল টু কিওর আ কারেন্টলি ইনকিউরেবল লিভার ডিজিজ, হ্যাজ পোটেনশিয়াল টু কিওর, সেইটা
কি বলছে, একটা ভ্যাটেরিনারি মানে পশুর ওষুধ কি করতে পারে, মানুষের লিভারের একটা রোগকে ইনকিউরেবল, যেটা কিওর হয় না সেই রকম একটা কিওরের লিভারের ওষুধকে, লিভারের অসুখকে, রোগকে কিওর করতে পারে। মানে কার, একটা পশুর রোগ, একটা ভ্যাটেরিনারি ড্রাগ একটা মানুষের লিভারের প্রবলেমকে কিওর করতে পারে, যেটা এই মুহূর্তে ইনকিউরেবল রয়েছে, যেটা কিওর করা পসিবল হয় না। ঠিক আছে, হুইচ ইজ প্রেভিলেন্ট ইন ট্রাইবাল এরিয়াস, যেটা ট্রাইবাল এরিয়াতেই বেশিরভাগটা দেখা যায়। However, developing a variant of the drug suitable for the human use entail a lot of research and development, having a huge expenditure to extent of the 50 crore. বলছে যদিও বা ডেভেলপিং আ ভ্যারিয়েন্ট অফ দ্য ড্রাগ সুইটেবল ফর দ্য হিউম্যান ইউজ, দেখো বেসিক্যালি পশুর ওষুধ আর মানুষের ওষুধের হয়তো হতে পারে যে ওটাতে কিওর হবে, বাট যেটা পশুকে দেওয়া যায় সেটা মানুষকে দেওয়া যায় না। তো এই সেম মেডিসিন দিয়েই একটা মানুষের যোগ্য একটা ওষুধ তৈরি করতে গেলে যে রিসার্চ বা যে পরিমাণ খরচ হবে, লট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে, তার জন্য প্রায় 50 কোটি টাকা খরচ, হিউজ অ্যামাউন্ট। It was unlikely that the company would recover the cost as the disease was rampant only in poverty-stricken areas, having very little market otherwise. বলছে যে ইট ওয়াজ আনলাইকলি, এটা ভীষণভাবে অনিশ্চিত যে ওই কোম্পানি ওই 50 কোটি টাকা কখনো তুলতেও পারবে না, কারণ যে রোগটা হয়, যে লিভারের যে ডিজিজের কথা বলছে, যেটা র্যাম্প্যান্ট রয়েছে কোথায়, অনলি ইন পভার্টি, যারা গরিবী রেখার নিচে, স্ট্রাইকেন এরিয়াস হ্যাভিং ভেরি লিটল মার্কেট আদারওয়াইজ, মানে খুবই গরিব ট্রাইবাল এলাকাগুলোতেই এটা দেখা যায়, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে মার্কেট নেই। তো সুতরাং সেই 50 কোটি টাকা যেটা খরচ হবে তৈরি করতে জিনিসটা, সেই টাকাটা তোলা তাদের পক্ষে পসিবল নয় বা হবে না। ঠিক আছে, ইট ইজ আনলাইকলি, মানে অলমোস্ট অসম্ভব বা অলমোস্ট মানে কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, ইফ ইউ ওয়ার দ্য সিইও, যদি তুমি সেই কোম্পানির সিইও হতে, আইডেন্টিফাই দ্য ভেরিয়াস অ্যাকশনস ইউ উড টেক, তুমি কোন কোন অ্যাকশনস নিতে যদি তুমি সেই ওষুধ তৈরি করার কোম্পানিটার সিইও হতে। ইভ্যালুয়েট দ্য প্রোজ অ্যান্ড কনস অফ ইচ অফ ইউর অ্যাকশনস, তোমার নিজের অ্যাকশনসের প্রোজ অ্যান্ড কনস, কী কী ভালো হতে পারে তুমি যে অ্যাকশনসটা নিতে, তার কী কী প্রোজ আছে কী কী কনস আছে, সেইটা ইভ্যালুয়েট করো। ইভ্যালুয়েট করবে, লিখবে, প্লাস সেটাকে ইভ্যালুয়েটও করতে হবে, মানে সত্যি সেটা জেনুইনলি ভালো না মন্দ সেটাকেও পরীক্ষার মাধ্যমে বলতে হবে। ঠিক আছে, শুধুমাত্র বলেনি কিন্তু প্রোজ অ্যান্ড কনসটা লেখো তা বলেনি, বলেছে প্রোজ অ্যান্ড কনসকে আবার ইভ্যালুয়েটও করতে হবে, যে সেটা ঠিক না ভুল, কোনটা হলে কি ভালো হতো সেইটাও আবার বলতে হবে। এইবার আগে এখান থেকে স্টেক হোল্ডার আইডেন্টিফাই করো, কারা কারা স্টেক হোল্ডার হতে পারে। এখানে দেখো এটাতে স্টেক হোল্ডার আছে, লিখতে হবে। আচ্ছা বলো কে হতে পারে স্টেক হোল্ডার, কাদেরকে স্টেক হোল্ডার বলে মনে হচ্ছে। কারা কারা ইম্প্যাক্টেড হবে এই ওষুধটা বানানো না বানানো সব কিছু মিলিয়ে। আচ্ছা, সায়েন্টিস্ট, ফার্মাকিউটিক্যাল কোম্পানি, ট্রাইবাল এরিয়া। আর একটা তুমি মেজর, তুমি নিজে সিইও, সে তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার না, কারণ ডিসিশন তো তোমাকে নিতে বলেছে। ফার্স্ট হচ্ছে সায়েন্টিস্ট, সেকেন্ড হচ্ছে ফার্মাকিউটিক্যাল কোম্পানি, থার্ড হচ্ছে ট্রাইবাল পপুলেশন, আর একটাও রয়েছে দেখবে অনলি ইন দ্য পভার্টি স্ট্রাইকেন এরিয়াস। ঠিক আছে, ট্রাইব এবং গরিব এদেরকে আমরা একসাথেই লিখতে পারি, ট্রাইবস অ্যান্ড দ্য পভার্টি স্ট্রাইকেন বা পুয়ার এভাবে লিখতে পারি, পুয়ার অ্যান্ড ট্রাইবাল পিপল। ঠিক আছে, তারা। আর একটা হচ্ছে সিইও অফ দ্য কোম্পানি। ঠিক আছে, ফার্মাকিউটিক্যাল কোম্পানির সিইও হিসেবে তুমি। তো এরা হচ্ছে স্টেক হোল্ডার যারা সিদ্ধান্তটা নেবে। এইবার দেখো ইন্ট্রোডাকশন তো খুব বেসিক সিম্পলভাবে ইন্ট্রোডাকশন স্টার্ট করবে, যে অর্থনৈতিক উন্নতি, সিচুয়েশান, এগুলো লিখে যেরকমভাবে তোমাদের ইচ্ছে হয় সেভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এইবার ফার্স্ট যেটা বলছে দেখো, আইডেন্টিফাই ভেরিয়াস অ্যাকশনস, প্রথম হেডিং করো ভেরিয়াস অ্যাকশনস দ্যাট আই কুড টেক অ্যাজ আ সিইও অফ দ্য কোম্পানি। এটা হেডিং হবে যে আমি কী কী অ্যাকশনস নিতে পারি অ্যাজ আ সিইও হয়ে।
লেখো। সব থেকে ইজি অপশানস প্রথম হয়, লেখো অপশান 1। আমি ভেটেরিনারি ওষুধই তৈরি করব, আমি ওইদিকে তাকাবোই না, কারণ ওই ট্রাইবাল মার্কেট আমার জন্য ভায়াবল নয়। জাস্ট কন্টিনিউ উইথ দ্য ভেটেরিনারি ড্রাগ, জাস্ট কন্টিনিউ উইথ দ্য ভেটেরিনারি ড্রাগ। আমি ভাববই না, ওদের সারায় আমার দরকারই নেই ভাবার, ঠিক আছে? জাস্ট কন্টিনিউ উইথ দ্য ভেটেরিনারি ড্রাগ। এর মেরিট কি হতে পারে, এই প্রসেসটা ফলো করো। অপশান 1 মেরিট, ডিমেরিট, এভাবেও লিখতে পারো বা নিচেও লিখতে পারো, যেটা সুবিধা হয়। আপাতত যেরকমভাবে পারো লিখে নাও, ঠিক আছে? মেরিটে লেখো। এটা কেন? এটা প্রফিট ম্যাক্সিমাইজ করবে। মেরিট কি? একটা বিজনেস স্টার্ট করার মেন উদ্দেশ্য সবসময় কিন্তু থাকে প্রফিট। এটা সবসময়, এটার কোনো অন্যায় নেই এতে। এখন একটা মানুষ নিজের সময়, নিজের এফোর্ট, নিজের সব কিছু দেবে কি নিজের লস করার জন্য? না। হ্যাঁ, এটা কে করতে পারে? যার অঢেল পয়সা আছে, সেই পয়সা মানে কি বলবো, ধনকুবেরের পয়সা জীবনেও শেষ হবে না, সে তখন কারোর সাহায্য করার জন্য ভলেন্টারিলি কিছু হেল্প করতে পারে। বাট নিজের পয়সা লাগিয়ে কেউ ব্যবসা করে কি লস খাওয়ার জন্য? না। সো দ্যাট মিনস কি, মেরিট কি বলছে, প্রাইমারি বিজনেসের মেন উদ্দেশ্য কি থাকে? প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো সেটাই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আচ্ছা, ডিমেরিট কি হবে? ডিমেরিট লেখো। এই ফার্স্ট অপশানটা যদি আমি কন্টিনিউ করি, তাহলে ডিমেরিট কি কি পড়ছে দেখো। এথিক্যাল ডেফিসিট, এথিক্যাল ডেফিসিট, এথিক্যাল ডেফিসিট ডিমেরিটে লিখবে। খারাপ কি হবে প্রথম অপশনের? এথিক্যাল ডেফিসিট। ডেফিসিট মানে অভাব, আমার এথিক্সের অভাব প্রমাণিত হবে। তারপর 2 নম্বরে লেখো পাবলিক ইমেজ, লোকের চোখের সামনে মানে সামনে আমার ইমেজ ড্যামেজ হবে, যে আমি বুঝতে পারছি যে এখানে রিসার্চ করা উচিত, তাও আমি করছি না। সো দ্যাট মিনস অবভিয়াসলি পাবলিক ইমেজ ড্যামেজ হবে। 3 নম্বরে লেখো নো ড্রাগ ফর দ্য ডিজার্ভিং, নো ড্রাগ ফর দ্য ডিজার্ভিং। যারা গরিব মানুষ, যারা ডিজার্ভিং, যাদের দরকার, তারা সেই ড্রাগটা অ্যাভেলেবেল পাবে না। এই যে দেখো বলাই রয়েছে এই মুহূর্তে এটা ইনকিউরেবল একটা লিভার ডিজিজ, তো যদি সেই ওষুধটা মার্কেটে আসে ডেফিনেটলি বহু মানুষের উপকার হবে, তো তারা সেই ওষুধটা পাবে না। নো ড্রাগ ফর দ্য ডিজার্ভিং। তার মানে দেখো মেরিট একটাই, শুধু ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর কিছু নেই। আর ডিমেরিটে 3টে, তো সুতরাং এটা আমার চয়েস করার কোনো জায়গাই নেই, ঠিক আছে? বাট স্টিল আমাদের তো লিখতেই হবে। এরপর লেখো অপশান 2, 2 নম্বর অপশান আমি কি করতে পারি? পারসিউ নন প্রফিটেবল, পারসিউ নন প্রফিটেবল রিসার্চ, pursue non-profitable research and account the money spent in terms of corporate social responsibility, and account the money spent মানে যে টাকাটা দেবো এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসাবে দেবো, মানে এই কোম্পানিদেরও সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে, সেই হিসেবে আমরা রিসার্চটা করবো অ্যাজ আ ভলেন্টারি ওয়ার্ক হিসাবে, অ্যাজ আ চ্যারিটেবল ওয়ার্ক হিসাবে। pursue non-profitable research and account the money spent in terms of corporate social responsibility. ইমেজ কি, সরি ইমেজ বলছি, মেরিটে কি হবে? মেরিট লেখো। মেরিটে লেখো ইমেজ সেভিং, অবভিয়াসলি ইমেজ ড্যামেজ হবে না, ভালো মানুষের কাছে তুমি ভালো হবে, ইমেজ সেভিং হবে। 2 নম্বরে লেখো ইমেজ সেভিংয়ের পরে হেল্পিং দ্য ট্রাইবাল কমিউনিটি, অবশ্যই সেই ট্রাইবাল কমিউনিটির হেল্প হবে, গরিব মানুষের হেল্প হবে। লেখো helping the tribal and the poor, helping the tribal and the poor community. 3 নম্বর লেখো অ্যাকাউন্টিং এক্সারসাইজ, অ্যাকাউন্টিং এক্সারসাইজ। অ্যাকাউন্টিং এক্সারসাইজ মানে কি? সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে সেটাকে এক এক করে কমপ্লিট করা, সোশ্যাল রেসপন্সিবিলিটিকে একটা একটা করে কমপ্লিট করা। যেমন আমাদের ঋণ থাকে না সোসাইটির প্রতি, সবার প্রতি, তো সেই ঋণটাকে কমপ্লিট করা, দ্যাট ইজ অ্যাকাউন্টিং এক্সারসাইজ। তারপর কি গুড প্রেসিডেন্ট, গুড প্রেসিডেন্ট, যারা একটা ভালো দৃষ্টান্ত সেট করা, যেটা আমাদেরকে ফলো করতে পারবে পরে মানুষ। আর কি লেখা যেতে পারে? অ্যাসেট ফর দ্য ফিউচার, ফিউচারের অ্যাসেট তৈরি করা, অবশ্যই এটা ভবিষ্যতে অ্যাসেট তৈরি হবে, ফিউচারের অ্যাসেট, অ্যাসেট ফর দ্য ফিউচার, যাতে ভবিষ্যতে এরকম কোনো বড় রোগ হলে পরে মানুষ এই ওষুধটা পেলে পরে তাদের উপকার হবে। মেরিট অনেক আছে, এবার ডিমেরিট একটাই রয়েছে, ফিনান্সিয়াল প্রবলেম। লেখো ডিপেন্ডস অন কোম্পানিজ ফিনান্সিয়াল স্ট্যান্ডিং, ঠিক আছে? যেটা কিনা এই সোশ্যাল
ক্যাপিটাল সোশ্যাল কী বলে ওটাকে আমি CSR যেটার কথা বললাম আর কি, কী বলে সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইজ ভেরি লেস দ্যান দ্য 50 crore। 50 কোটির থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটি সবসময়ই কম হয়, দ্যাট ইজ ভেরি ট্রু। ঠিক আছে, 50 কোটি টাকা অনেক, তো সেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি কখনোই এত কোটি টাকা কারো সামাজিক দায়বদ্ধতা থাকে না। তো ফিনান্সিয়াল লস তো অবভিয়াসলি এটাই একটা মেজর ডিমেরিট রয়েছে এটাতে। আচ্ছা, এরপর আসো অপশান 3, 3 নাম্বারটায় তুমি কি করবে, লেখো give the intellectual property right of the veterinary drug, give the intellectual property right of the veterinary drug to CSIR or ICMR, drug to CSIR or ICMR, comma preferably for free so that government funded programs, so that government can funded the program, so that government can funded the program। মানে কি, আমি যে ওষুধটা তৈরি করেছি তার যে ইন্টেলেকচুয়াল IPR যে রাইটটা রয়েছে সেটা আমি ফ্রি অফ কস্ট কাকে দেবো, CSIR বা ICMRকে, মানে ডাক্তার ইয়েদেরকে দিয়ে দেবো, সরকারি যে অর্গানাইজেশনস রয়েছে তাদেরকে দিয়ে দেবো, যাতে সরকার সেইখানে সরকার এই 50 কোটি টাকাটা লাগাতে পারে, দিয়ে তারপর সরকার এই ওষুধের ওপরে রিসার্চ করতে পারে, যেটা আমার পক্ষে পসিবল হবে না। ঠিক আছে, এইবার এর মেরিট লেখো। away from unviable product, away from unviable product, away from unviable product, away মানে দূরে সরে থাকা, কিসের থেকে, আনভায়াবল যেটা ছোঁয়া যায় না, যাবে না সেরকম প্রোডাক্টের থেকে তুমি দূরে থাকলে। আরেকটা কি, হেল্পিং দ্য ট্রাইবাল কমিউনিটি, একই সাথে তোমার দুটোই হলো। ঠিক আছে, হেল্পিং দ্য ট্রাইবাল কমিউনিটিরও উপকার হয়ে গেল। ডিমেরিট কি হবে তোমার, খারাপ কি হতে পারে এখানে, লস্ট দ্য অপরচুনিটি টু মনিটাইজ দ্য ড্রাগ। এই যে তুমি IPRটা CSIR বা ICMRকে দিয়ে দিলে তোমার নিজের তৈরি করা ড্রাগটা, তো স্বাভাবিকভাবে কী হবে, তুমি লস্ট দ্য অপরচুনিটি টু মনিটাইজ দ্য ড্রাগ, তুমি ওই ড্রাগ থেকে রোজগার করার যে তোমার সম্ভাবনা ছিল সেটা অবভিয়াসলি তুমি লস্ট করলে, তোমার কাছে আর রইলো না, কারণ তুমি সেটা অন্যকে দিয়ে দিয়েছো। দেখো কনক্লুশনে যেটা বলছে এখানে, যেটা বলা আছে বা তোমাদেরও যেটা আমি বলবো লিখতে, সেটা হচ্ছে যেটা তোমাদের অবভিয়াসলি নিজের চয়েস 100 বার থাকবে। অপশান 1 যেটা রয়েছে এটা কখনোই বিং অ্যান্ড সিভিল সার্ভেন্ট চুজ করতে পারবে না বা করা উচিত হবে না। ঠিক আছে, হয়তো ব্যবসায়িক মানসিকতার দিক থেকে ওটাই ঠিক, কিন্তু তোমাদেরকে এখানে সিভিল সার্ভিস মানসিকতার থেকেও ভাবতে হবে। তো এখানে বলছে যে বোথ দ্য অপশানস 2 and 3 আর বেটার, 2 এবং 3 বেটার, কিন্তু আই উড রেকমেন্ড, মানে যে প্যাসেজ লিখেছে তিনি বলছে আমি রেকমেন্ড করবো অপশান 2টা, অপশান 2 অ্যাজ অপশান 3, মানে বেশি অপশান 2কে রেকমেন্ড করবে, বিকজ অপশান 3 উড নিড গভর্নমেন্ট অ্যাপ্রুভাল হুইচ ক্যান নট বি প্রেডিক্টেড নাও। কারণ দেখো এই যে অপশান 3তে বলেছে না যে আমি CSIR বা ICMRকে দেবো, তো এটা তো সরকারের অর্গানাইজেশন, তো তাতে তো সরকারের সহমতি লাগবে, এটা তো তোমার নিজের হাতে নেই। সরকার অ্যাপ্রুভ না করলে তো তুমি নিজে ভাবতে পারবে না যে আমি সরকারকে দেবো আর সেটা হয়ে যাবে অটোমেটিক। বোঝা গেছে, আমরা ঠিক ততটুকুই কর্ম করতে পারি যতটুকু কর্ম আমাদের নিজেদের ওপর ডিপেন্ড করে। আমরা অন্য লোকে কী কর্ম করবে সেটা কখনো আমরা প্রেডিক্ট করতে পারি না, বা সেটা আমরা নিজেদের কর্মের সাথে কানেক্ট করতে পারি না। তো 2 নম্বরে অবশ্যই তোমার লস হবে, 100 বার সেটাতে লস হবে, বাট হ্যাঁ ভবিষ্যতের জন্য ভেবেও আমরা করতে পারি, কারণ এটার মেরিট অনেক বেশি আছে। কারণ আমরা তো এই কথাটা আগেও বলেছি, যখন কোনো কাজের মেরিট বেশি হয় ডিমেরিট কম হয়, তাহলে অতি অবশ্যই কী করতে হয়, আমাদের সেই কাজটাই করা উচিত। তো দেখো এখানে তো আমরা দেখলাম 5খানা পয়েন্ট মেরিটে রয়েছে, 1টা পয়েন্ট ডিমেরিটে রয়েছে, তো সুতরাং সেই হিসেবে 2টাই করা উচিত। 3 নম্বরেরটা ভালো অপশন, ডেফিনেটলি ভালো, বাট সরকারের যদি অ্যাপ্রুভাল না আসে তাহলে আমরা সেটা করতে পারবো না। সো গভর্নমেন্টের অ্যাপ্রুভাল, অন্য কারো নির্ভরতার ওপরে আমাদের কখনোই অ্যাকশন ডিপেন্ড করা উচিত নয়। সেই হিসেবে অপশান 2কে আমরা চুজ করতে পারি। বাট ইফ ইউ আস্ক মি, আমার যেটা মনে হয়, আমি বলবো আই ক্যান ফার্স্ট, মানে আমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারি 3 নম্বর অপশানটা, 3 নম্বরটা আমি অপশানটা ট্রাই করতে পারি, বাট যদি না হয় সেক্ষেত্রে আমি 2-এ যেতে পারি। বাট এটাও মাথায় রাখতে হবে, আমি যদি শুধু 3-এ যাই তাহলে ওই ওষুধের ওপর আমার আর কোনো অধিকার থাকে না, আমার নিজের কৃতিত্ব পুরো এক নিমিষে ধ্বংস হয়ে যায়। 50 কোটি টাকা আমি ওঠাতে পারি বা না পারি, অ্যাটলিস্ট কিছু তো ওঠাতে পারি, বা লং টার্মে 50 কোটি টাকা তো উঠে যাবে, একদিন দুদিনে রাতারাতি না উঠুক, বাট আগামী 100 বছরে তো উঠে যাবে, ডেফিনেটলি আগামী 50 বছরে তো উঠে যাবে। তো সেই হিসেবে আমার অ্যাটলিস্ট যদি সেটাও ওঠে তাতেও তো আমার লাভ, কারণ ওই টাকাটা তো আমার ঘরেই আসছে, ওটা তো অন্য কারোর খাতে যাচ্ছে না।
আমি তৈরি করেছি, আমার খাতে আসছে। বাট যদি আজকে আমি CSIR বা ICMRকে দিয়ে দিই, তার মানে ওই টাকাটা আমার এত কষ্ট করে রিসার্চ করা জিনিসটা ফ্রি অফ কস্ট কাউকে দিয়ে দেবো, এবং তার থেকে যে পয়সাটা সেটা সরকার রোজগার করবে। আমার বলে না, নো রিস্ক নো পেন নো গেন। রিস্ক না থাকলে বিজনেস কখনো বড় হয় না। তো রিস্ক নিয়ে দেখতেই হয়, ব্যবসায়িক মানসিকতা থেকে সবসময় রিস্ক নিতে হয়। তো সেই হিসেবে 2 নম্বর অপশনটাই ভায়াবল, যেটাতে ম্যাক্সিমাম মেরিট রয়েছে আর কম ডিমেরিট রয়েছে। এই যে পদ্ধতিটা আমি ফলো করলাম, যে ওয়েতে আমি লেখালাম, সেম পদ্ধতিটা তোমরা, এটা 11 নম্বর কোশ্চেন, তো 10 নম্বরের কোশ্চেনটাতে এই সেম পদ্ধতিটাই ফলো করবে। 3টে অপশান লিখবে, তার সাথে মেরিট ডিমেরিট লিখবে, লিখে যেটা তোমার চয়েস অফ অ্যাকশনে যেটা ভালো লাগছে সেটাকেই অ্যাজ আ কোর্স অফ অ্যাকশন হিসেবে চুজ করবে। আচ্ছা, এরপরে যেমন দেখো এইটা 12 নম্বর কেস স্টাডিজটা আমি এখানে পড়ে দিচ্ছি, ঠিক আছে? পড়ে কেস তোমরা স্টেক হোল্ডার বলবে, আর এটা কিভাবে লিখবে এটা তোমরাও একটু বলবে আমার সাথে, কারণ এতগুলো আমি লিখিয়ে দিলাম, এখন একটা আইডিয়া হয়েছে আশা করছি। দেখো আমি পড়ে মানে বুঝিয়ে দিচ্ছি। ইরুলার ট্রাইবালস আর ল্যান্ডলেস, দে হ্যাভ নাইদার প্রুফ অফ রেসিডেন্স নর রেশন কার্ড। ইরুলার যে ট্রাইব রয়েছে তারা ল্যান্ডলেস, তাদের কোনো জমি নেই, ঠিক আছে? দে হ্যাভ নাইদার প্রুফ অফ রেসিডেন্স, না তাদের মানে বাড়ির কোনো প্রমাণ আছে, না তাদের রেশন কার্ড আছে। হেন্স দ্য অথরিটিজ রিফিউজ টু ইস্যু দেম ভোটার আইডেন্টিটি কার্ড, এবং যার জন্য সরকার অথরিটি তাদেরকে রিফিউজ করেছে যে তাদেরকে কোনো ভোটার আইডেন্টিটি কার্ড দেবে না, এপিক কার্ড তাদের দেবে না। দ্য পুয়ার অ্যান্ড দ্য মার্জিনালাইজড আর ডিনাইড ইভেন দ্য বেসিক রাইট অ্যান্ড দ্য বর্গিয়াস ডেমোক্রেসি ইজ সাপোজ টু গ্র্যান্ট ইট টু ইটস সিটিজেন। বলছে যে গরিব এবং মার্জিনালাইজড এই ট্রাইবরা কি হচ্ছে, তাদের বেসিক রাইট থেকে বঞ্চিত হচ্ছে, এবং বর্গিয়াস ডেমোক্রেসি, বর্গিয়াস কথাটার মানে হচ্ছে যে মধ্যবিত্ত উচ্চ সম্প্রদায় যারা, তারা উচ্চ মধ্যবিত্তদের বলা হয়, তারা সেই ডেমোক্রেসিতে ইজ সাপোজ টু গ্র্যান্ট টু ইট সিটিজেন, এবং তারা এই স্বাধীনতা বা এই সমস্ত কিছু তারা তাদের যে সিটিজেন রয়েছে, কি বলে ওটাকে, নাগরিক রয়েছে, তাদেরকে দিচ্ছে, অথচ এই গরিব মানুষগুলোকে বঞ্চিত করছে। আচ্ছা, এরপরে বলছে কি, ওয়ান ডে আ পারসন ফ্রম ইরুলার ট্রাইব গেট ফলসলি ইমপ্লিকেটেড ইন আ থেফট কেস অ্যান্ড ইজ হল্ড অফ টু জেল। বলছে একদিন এই ইরুলার ট্রাইব থেকে একজন ব্যক্তি ফলসভাবে, মিথ্যেভাবে তাকে কি করা হয়, তাকে করা হয়, ওটাকে কি বলে, চোরের জন্য চুরির শাস্তি দিয়ে তাকে জেলে দেওয়া হয়, ঠিক আছে? ইজ হল্ড অফ টু জেল, আফটার হুইচ হি গোজ মিসিং অ্যান্ড দ্য পুলিশ ক্লেম দ্যাট হি হ্যাজ রান অফ ফ্রম দ্য স্টেশন। তারপর সে মিসিং হয়ে যায় এবং পুলিশ ক্লেম করে যে তাকে, সে জেল থেকে পালিয়ে চলে গেছে, ঠিক আছে? আর লয়ার ফাইলড আ হ্যাবিয়াস কর্পাস পিটিশন, এবং তারপর একজন লয়ার সেখানে হ্যাবিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি বলে ফাইল করে কেসটা। হাইকোর্ট অর্ডার ফর অ্যান ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাপয়েন্ট ইউ অ্যাজ দ্য হেড অফ দ্য ইনভেস্টিগেশন। হাইকোর্ট কী করে, হাইকোর্ট অর্ডার করে একটা ইনভেস্টিগেশন করার জন্য, যেটা সেই ব্যক্তিটিকে খোঁজার জন্য, এবং অ্যাপয়েন্ট ইউ অ্যাজ আ হেড অফ দ্য ইনভেস্টিগেশন, এবং তোমাকে সেই ইনভেস্টিগেশনের মাথা বা হেড করে অ্যাপয়েন্ট করা হয়। ডিউরিং ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশনের সময় you came to know that he undergone various third degree police torture and died in custody. সেই ইনভেস্টিগেশনের সময় তুমি দেখতে পাও বা জানতে পারো যে সেই ব্যক্তিকে 3rd ডিগ্রি পুলিশ দেওয়া হয়। 3rd ডিগ্রি মানে হচ্ছে শক দেওয়া, ঠিক আছে? শক দিয়ে পুলিশ স্টেশনে প্রচণ্ডভাবে তাকে টর্চার করা হয় এবং সে মারা যায় কাস্টাডিতে। টু কভার আপ দ্য মার্ডার, সেই মৃত্যুটাকে কভার আপ করার জন্য দ্য পুলিশ কাট হিজ বডি ইন দ্য ডেড অফ নাইট টু throw it by the wayside in neighboring district and they claim that the tribe escaped from custody. এবং সেই মৃত্যুটাকে কভার আপ করার জন্য, ঢাকার জন্য পুলিশ কি করে, তার বডিটাকে পাঠিয়ে দেয়, কাট মানে গাড়ি, ঠিক আছে, কোনো গাড়ি করে দূরে পাঠিয়ে দেয় ডেড অফ নাইট, রাত্রিবেলা, টু থ্রো ইট ইন দ্য ওয়েসাইড ইন নেইবারিং ডিস্ট্রিক্ট, কোন নেইবারিং সাইড, রাস্তার পাশে তাকে ফেলে রাখার জন্য, মানে দূরে কোথাও ফেলে দিয়ে আসার জন্য অন্য ডিস্ট্রিক্টে। অ্যান্ড দে ক্লেম দ্যাট, এবং তারা বলে যে সেই ট্রাইবটি কাস্টডি থেকে পালিয়ে গেছে। In addition to this, during investigation, he came to know that the police officers of the concerned region are involved in arresting innocent tribe for their vested interest. এবং এর সাথে তুমি আরও জানতে পারো, ডিউরিং দি ইনভেস্টিগেশনে ইউ কেম টু নো দ্যাট পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসাররাও এর সাথে যুক্ত তাদের নিজেদের স্বার্থের জন্য। দেখো এখানে বলা গেছে ইনভলভ ইন অ্যারেস্টিং ইনোসেন্ট ট্রাইব, এই ব্যক্তি অত্যন্ত ইনোসেন্ট ছিলেন, তিনি কোনো অন্যায় করেনি, ফর দেয়ার ভেস্টেড ইন্টারেস্ট, তাদের নিজেদের স্বার্থের জন্য তাকে এখানে ইনভলভ করেছে পুলিশটা। অ্যাজ দ্য গভর্নমেন্ট ইজ ড্র্যাগড ইন্টু দ্য কেস, যেহেতু সরকার নিজে, পুলিশ তো সরকারের পার্ট, যেহেতু সরকার নিজেই এই কেসের মধ্যে জড়িয়ে রয়েছে, দ্য গভর্নমেন্ট ইজ প্রেশারাইজিং ইউ টু চেঞ্জ দ্য রিপোর্ট ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট। সরকার তোমাকে প্রেশার দিচ্ছে যাতে তুমি রিপোর্টটাকে বদলে দাও সরকারের স্বার্থে। দ্যাট ইজ রিপোর্ট শুড আপহেল্ড দ্য ক্লেম অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট দ্যাট ট্রাইব ইজ এসকেপ ফ্রম দ্য জেল, যাতে রিপোর্টে লেখা থাকে যে সত্যি পুলিশটি
সরি পুলিশ অফিস ট্রাইবটি জেল থেকে পালিয়ে গেছে, তারা তাকে মারেনি, কিছু হয়নি, ঠিক আছে। ইন অ্যাডিশন টু ইট, এর সাথে ইউ বিং আ পুলিশ অফিসার, তুমি একজন পুলিশ অফিসার হওয়ার জন্য you know that if you submit the true report, trust on the police department in the public will be ruined. এবং যেহেতু তুমি এই ডিপার্টমেন্টের হেড হিসেবে জয়েন করেছো, দ্যাট মিনস ইউ আর অলসো আ পুলিশ অফিসার। বিং আ পুলিশ অফিসার, তুমি নিজেও একজন পুলিশ অফিসার। ইউ নো দ্যাট ইফ ইউ সাবমিট, তুমি যদি এই দ্য ট্রু রিপোর্ট মানে এই সত্যি রিপোর্টটাকে সাবমিট করো, ট্রাস্ট অন দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইন দ্য পাবলিক উইল বি রুইন্ড, এটাও ঠিক কথা। যদি তুমি এই সত্যি রিপোর্টটা সামনে আনো, তাহলে মানুষের যে পুলিশ ডিপার্টমেন্টের ওপরে যে ভরসাটা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেটাও ধ্বংস হয়ে যাবে, মানুষ আর বিশ্বাস করতে পারবে না। Before the day of your submission to the High Court, you came to know that your name has been recommended for the promotion. এবং যেদিনকে তুমি এই রিপোর্ট সাবমিট করবে হাইকোর্টে, সেদিনকে তার আগের দিনকে তুমি জানতে পারছো যে তোমার নামটা রেকমেন্ড হয়েছে প্রমোশনের জন্য। সো দ্যাট মিনস তুমি যদি এখন পুলিশের এগেনস্টে যাও, তাহলে তুমি আর প্রমোশন পাবে না। ডিসকাস দ্য ফলোয়িং উইথ রেফারেন্স টু দিস কেস, এই কেসের জন্য তুমি কি কোশ্চেন এখানে তোমাকে লিখতে হবে। ডিসকাস দ্য এথিক্যাল ইস্যুজ ইনভলভড ইন দ্য কেস, কী কী এথিক্যাল ইস্যুজ এর ভেতরে ইনভলভ হয়ে রয়েছে। হোয়াট আর দ্য অপশন অ্যাভেলেবেল টু ইউ ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে তোমার কাছে কী কী অপশন অ্যাভেলেবেল রয়েছে। এক্সপ্লেন ইউর সিলেক্টেড কোর্স অফ অ্যাকশন, এবং এর মধ্যে সেই অপশানগুলোর মধ্যে তুমি কোন কোর্স অফ অ্যাকশনসকে চুজ করবে। একটা মুভি বেরিয়েছিল, জানি না তোমরা দেখেছো কিনা, জয় ভীম, দেখেছো জয় ভীম? জয় ভীম যদি দেখে থাকো, জয় ভীমের স্টোরিটাও ইট ইজ কাইন্ড অফ এরকম একটা স্টোরি। মানে এখানে যে ঘটনাটা বলেছে, এটা তামিলনাড়ুতে একটি সত্যি ঘটনা। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে এই জিনিসটা আগে প্রচুর হতো, এখন জানি না হয় কিনা। আমি আগে 2018, 19, 20, 21 প্রচুর শুনেছি, খবরেও মানে নিউজ পেপারে হিন্দুতেই পড়েছি। কাস্টোডিয়াল ডেথ বলা হতো এদেরকে, কাস্টাডিতে এদেরকে অত্যাচার করে মেরে ফেলা হতো, স্পেশালি ট্রাইবদের উপরে। এরকম সেম স্টোরি ছিল, বা সেম, এটা একদম বাস্তবিক ছিল, সত্যি ছিল। জয় ভীম মুভিটাতে দেখানো হয়েছিল যে সেম একটি ট্রাইব, ইরুলা ট্রাইবই বোধহয় খুব সম্ভবত, সে এরকম তাকে চুরির দায়ে ফাঁসানো হয়, এবং তারপরে বোধহয় যে লয়ার কেসটি লড়েছিলেন, তিনি অ্যাকচুয়ালি তাদের হয়ে লড়াই করেছিলেন। ও তার বোধহয় সত্যি লাইফের ওপরেই মুভিটা দেখানো হয়েছিল। মুভিটার নাম ছিল জয় ভীম। যদি দেখে না থাকো, তাহলে অতি অবশ্যই দেখতে পারো, খুব ভালো একটি মুভি। বিং অ্যান IAS IPS অফিসারদের অবশ্যই দেখা উচিত। জয় ভীম খুব ভালো। তারপরে হচ্ছে তোমার আর্টিকেল 15 বলে একটা বই আছে, সেটাও খুব ভালো। আর্টিকেল 15 সিনেমাটাও দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো এইখান থেকে ফার্স্টে তোমাদেরকে স্টেক হোল্ডার বার করতে হবে। বলো এখানে স্টেক হোল্ডার কারা কারা আছে? স্টেক হোল্ডার লিখে দাও, আমি এখানে গোল গোল করে দিচ্ছি, তার মধ্যে কারা কারা স্টেক হোল্ডার। অনেকগুলোই আছে, কেসটা যেহেতু অনেকটা বড়, তো এখানে তোমাদের কী বলো এটার নাম, স্টেক হোল্ডার অনেক আছে। বলো কারা কারা স্টেক হোল্ডার এখানে। আচ্ছা, সৌম্য লিখেছো ইরুলার ট্রাইব পিপল, অথরিটি বা গভর্নমেন্ট, লয়ার, পুলিশ অফিসার্স, হাইকোর্ট, মি হেড অফ ইনভেস্টিগেশন। আরও আছে, যেমন দেখো আমি বলছি। ফার্স্ট অথরিটি, এখানে একটা একটা করে বুঝতে হবে। অরূপ লিখেছো আ পার্সন অফ ইরুলার ট্রাইব, বর্গিয়াস ডেমোক্রেসি, পুলিশ, হাইকোর্ট,
হেড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। এছাড়াও আরও আছে, যেমন একটা একটা করে আমি বলছি। দেখো, প্রথম তো আছে ইরুলা ট্রাইবাল পিপল, মানে বললে পুরো ইরুলা ট্রাইবকেই বোঝানো হবে, গোটা ইরুলা ট্রাইব এখানে ইম্প্যাক্টেড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেমন দেখো অথরিটি, যারা রেশন কার্ড দিচ্ছে না, ঠিক আছে, এই অথরিটি ইজ ডিফারেন্ট, সরকারেরই অংশ, বাট রেশন কার্ড না দেওয়ার অথরিটি ইজ ডিফারেন্ট। এখানে একটা পুলিশ অফিসার যারাও গভর্নমেন্টের অংশ, আর একটা অথরিটি রয়েছে যারা রেশন কার্ড দিচ্ছে না, তারাও একটা অথরিটি এখানে ইম্প্যাক্টেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যারা কিনা এই যে ইরুলার পুয়ার অ্যান্ড মার্জিনালাইজড, এটা গরিব এবং মার্জিনালাইজড, এটা হচ্ছে ইরুলার ট্রাইবদেরই একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। তারপর বলছে বর্গিয়াস ডেমোক্রেসি, মধ্যবিত্ত যে গণতান্ত্রিক সমাজে যে মানুষরা রয়েছে তারা। সিটিজেন, ঠিক আছে, দেখো গ্র্যান্ট টু ইট সিটিজেন হচ্ছে আমরা নাগরিকত্ব যারা পাচ্ছে, তো নাগরিকদেরও একটা দায় রয়েছে, যারা নাগরিকত্ব পায়নি তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়ানো যায়, তাদের সেই দায়িত্বটা তাদের উপরেও বর্তায়। আচ্ছা, এরপর হচ্ছে পুলিশ অফিসার, অবশ্যই পুলিশ অফিসার। তারপর রয়েছে লয়ার, তারপর রয়েছে হাইকোর্ট অতি অবশ্যই মেনশন করতে হবে, কারণ হাইকোর্টই অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করার জন্য বলেছে। তারপর রয়েছে তুমি অ্যাজ আ হেড অফ দ্য ইনভেস্টিগেশন ব্র্যাকেটে পুলিশ অফিসার, তুমি নিজেও একজন পুলিশ, তো দ্যাটস ওয়াই ইউ আর দ্য হেড অফ দ্য ইনভেস্টিগেশন। তারপরে এই যে ইরুলার ট্রাইবকে তো তুমি আলাদা করে একটা গোটা ট্রাইবালদের মধ্যে বলেইছো। তারপরে লাইনে দেখো লেখা রয়েছে না, হি আন্ডারগন ভেরিয়াস থার্ড ডিগ্রি, তো ওইখান থেকে হিকেও মেনশন করতে হবে, দ্যাট পারসন, দ্যাট ইরুলার ট্রাইব, হি ব্র্যাকেটে যে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টেড হয়েছে, সব থেকে বেশি পরিমাণ যে ইম্প্যাক্টেড হয়েছে, গোটা ইরুলার ট্রাইব তো ইম্প্যাক্টেড হয়নি, কিছুটা হয়েছে, বাট যার জীবন চলে গেছে সে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড। সো হি অ্যাজ আ ইরুলার ট্রাইব, দ্যাট পারসন ইজ দ্য মোস্ট, মানে সব থেকে বেশি ইম্প্যাক্টেড স্টেক হোল্ডার। আচ্ছা, এরপরে আর আসে হচ্ছে সরকার বলতে হচ্ছে যে পুলিশ অফিসার এবং গভর্নমেন্ট টোটালটাকে একসাথে করে অথরিটি বলতে পারো বা সরকার বলতে পারো। এই যে লাস্টে যেটা দিয়েছে না গভর্নমেন্ট, এই যে ফেভার অফ দ্য গভর্নমেন্ট, তো এইখানে তুমি গভর্নমেন্ট বলতে পারো। আচ্ছা, আর এই পরের যেটা দিতে পারো দ্যাট ইজ হচ্ছে পাবলিক অতি অবশ্যই মেনশন করতে হবে। লাস্ট প্যারাতে দেখো, ইউ আর বিং আ পুলিশ অফিসার নো দ্যাট দ্য রিপোর্ট ট্রাস্ট অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইন দ্য পাবলিক উইল বি রুইন্ড। পুলিশ অফিসার এবং পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ আ স্টেক হোল্ডার, তাদের পুলিশ ডিপার্টমেন্ট লিখলেই হবে, এবং পাবলিকের সামনে তাদের মুখ নষ্ট হবে, পাবলিকের সামনে তাদের বিশ্বাস নষ্ট হবে। সো পাবলিক বা জনসাধারণও অ্যাজ আ হোল সোসাইটি, পাবলিক মানে অ্যাজ আ হোল সোসাইটি কি হচ্ছে এখানে অবশ্যই স্টেক হোল্ডার, ঠিক আছে। তো এরা প্রত্যেকে, ইভেন তুমি নিজেও, কারণ যেহেতু তোমার প্রমোশন যুক্ত হয়ে রয়েছে এক্ষেত্রে, তো এই যে ইউ কেম টু নো দ্যাট ইউর নেম হ্যাজ বিন রেকমেন্ডেড ইন দ্য প্রমোশন, সো এরা প্রত্যেকে আসছে কিসের স্টেক হোল্ডারে, যাদের ওপরে কোনো না কোনোভাবে এই কেসের রেজাল্ট ইম্প্যাক্ট ফেলবে, তো দ্যাট ইজ কল দি স্টেক হোল্ডার, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এখানে আমি এটা বড় আছে, আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিই, দরকার পড়ে ঠিক আছে লিখে নাও। স্টেক হোল্ডার তো অলরেডি আমি বললাম এখানে, আচ্ছা দিয়ে দিয়েছে স্টেক হোল্ডার, আগেরগুলোতে স্টেক হোল্ডার দেওয়া ছিল না, বাট এখানে যেহেতু স্টোরিটা অনেকটা বড়, তো স্টেক হোল্ডার এরা দিয়েছে। ডেড ট্রাইবাল পারসন অ্যান্ড দ্য কমিউনিটি, যে ব্যক্তি মারা গেছে সে এবং তার ফুল কমিউনিটি মানে ইরুলা ট্রাইব। ইনভেস্টিগেটর মানে আমি। তারপর রয়েছে পুলিশ ডিপার্টমেন্ট, পুরো পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে। পুলিশ অফিসার্স যারা এই কাজটার সাথে যুক্ত ছিল, পুরো ডিপার্টমেন্টও খারাপ হয় না 100 বার, পুলিশ ডিপার্টমেন্ট ইজ আলাদা, পুলিশ অফিসার্স আলাদা। দেখো, পুলিশ অফিসার্স হচ্ছে যে কাজটার সাথে যুক্ত ছিল, যারা থার্ড ডিগ্রি দিয়েছে, যারা লোকটিকে মেরেছে, আর ডিপার্টমেন্ট হচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্ট, ভারতবর্ষের যতগুলো পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে অ্যাজ আ পার্ট অফ গভর্নমেন্ট ধরবে। পুলিশ ডিপার্টমেন্ট লিখে ব্র্যাকেটে পার্ট অফ গভর্নমেন্ট লিখবে, কারণ পুলিশ ডিপার্টমেন্ট সরকারের অংশ, বাট সেই পুলিশ অফিসার একা ইন্ডিভিজুয়ালি কখনো নয়, ঠিক আছে। এছাড়া হচ্ছে গভর্নমেন্ট, হোল গভর্নমেন্ট অ্যাজ আ স্টেক হোল্ডার হয়। যে দিয়েছে তোমার হচ্ছে যে লয়ার রয়েছে তারও একটা দায় থাকে, সেটাকে যেভাবেই হোক সকলের সামনে নিয়ে আসা। হাইকোর্ট অ্যাজ আ স্টেক হোল্ডার, হাইকোর্টেরও দায় থাকে যে সেই ইনভেস্টিগেশন করতে, অবশ্যই তারা বলেছে। তো যারা ইম্প্যাক্টেড হতে পারে দে অল ক্যান বি স্টেক হোল্ডার্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে এথিক্যাল ইস্যুস, এক্ষেত্রে কী এথিক্যাল ইস্যুস ইনভলভ থাকে পয়েন্টগুলো আমি লিখিয়ে দিচ্ছি, বাট এটাকে ইলাবোরেট করে তোমরা লিখবে, ঠিক আছে। লেখো, ডিনায়াল অফ বেসিক হিউম্যান রাইট, ডিনায়াল অফ বেসিক হিউম্যান রাইট, বেসিক হিউম্যান রাইট থেকে বঞ্চিত করা, রেশন কার্ড দিচ্ছে না, খাবার দিচ্ছে না, জমি দিচ্ছে না, তারপর আবার অত্যাচার করে মেরে ফেলছে, সো বেসিক হিউম্যান রাইট দিচ্ছে না। ইনফ্লুয়েন্সিং দ্য ইনভেস্টিগেটরকে ইনফ্লুয়েন্স করছে যে তোমাকে প্রমোশন দেবো, প্রমোশন দেওয়ার সেই লোভ দেখিয়ে এবং প্রেশার দেওয়া হচ্ছে ওপর থেকে, দুটো দিক থেকে হচ্ছে। এক হচ্ছে নিচ থেকে প্রমোশন আসছে যে তুমি নিচ থেকে ওপরে উঠবে, আর একটা ওপর থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে যদি তুমি সরকারের বিরুদ্ধে যাও বা সরকারের এগেনস্টে কোনো রিপোর্ট দাও তাহলে সেটা সরকারের ওপর প্রেশার আসতে পারে, দ্যাটস ওয়াই সেটাও তুমি দিতে পারবে না। ইনফ্লুয়েন্সিং দ্য ইনভেস্টিগেটর। তারপর লেখো প্রোটেকশন ভার্সেস হ্যারাসমেন্ট, প্রোটেকশন ভার্সেস হ্যারাসমেন্ট। পুলিশের উচিত কোথায় তারা আরও গরিব মানুষকে, ভালনারেবল যারা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করবে, তা না উল্টে একজন ইনোসেন্ট ইরুলা ট্রাইবকে মেরে ফেললো, ঠিক আছে। নট অনলি ইরুলা বাট অলসো এটা যে কারোর ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে। এখানে স্টোরিটা ইরুলাকে দিয়ে বলছে। গভর্নেন্স ভার্সেস পলিটিক্যাল মাইলিয়েজ, গভর্নেন্স ভার্সেস পলিটিক্যাল
মিলেজ বানান MILEAG। কোথায় তারা সুস্থ স্বাভাবিক শাসন দেবে, ভালো গুড গভর্নেন্স দেবে তা না, পলিটিক্যাল প্রেশার দিচ্ছে। আচ্ছা, এরপরে কি কি অপশানস রয়েছে এই মোমেন্টে তোমার সামনে, কি কি অপশানস রয়েছে হেডিং করো, কি কি অপশানস রয়েছে। ফার্স্ট লেখো সাবমিট দ্য ট্রু রিপোর্ট, যেটা সত্যি সেটাই রিপোর্ট দেবো, তাতে আমার প্রমোশন না হয় না হোক, আমার চাকরি চলে যায় যা হোক, আমি কিচ্ছু ভাববো না। সাবমিট দ্য ট্রু রিপোর্ট, অ্যাভেলেবেল অপশান আছে সাবমিট দ্য ট্রু রিপোর্ট। 2 নম্বরে লেখো সাবমিট পার্শিয়ালি ট্রু রিপোর্ট, সাবমিট পার্শিয়ালি ট্রু রিপোর্ট। মানে কি, মানে বলতে চাইছে পুরোপুরি দেব না, অর্ধেক সত্যি দেব। যেমন এখানে বলছে উইদাউট চেঞ্জিং দ্য বেসিক ফ্যাক্ট আই ক্যান omit out certain information to protect the trust people have one পুলিশ ডিপার্টমেন্ট, মানে মানুষের যে বিশ্বাস রয়েছে, ওয়ান নয় সরি এটা অন হবে, পুলিশ ডিপার্টমেন্টের ওপর মানুষের যে বিশ্বাস রয়েছে সেটাকে নষ্ট না হতে দিয়ে কিছু ইনফরমেশনস আমি দেবো। দিস ক্যান গিভ অ্যানাদার চান্স টু দ্য ডিপার্টমেন্ট টু কারেক্ট বাই ইটস মিস্টেক, এবং যেটা কিনা ডিপার্টমেন্টকে একটা সুযোগও দেবে তাদের মিস্টেকটাকে কারেক্ট আউট করে নেওয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নাম্বারটায় বলছে সাবমিট টু গভর্নমেন্টস পারসুয়েশন, সাবমিট টু গভর্নমেন্টস পারসুয়েশন। পারসুয়েশন মানে কি, আমরা এর আগের দিন পড়েছি প্রভোগ হওয়া, কোনো কিছুর দ্বারা প্রশমিত হওয়া। তো সরকার বলেছে প্রমোশন দেবে, এই যে এটার ভেতর প্রমোশন লেখা রয়েছে, এই যে ইট মে নট বি গুড ফর মাই কেরিয়ার টু গো এগেনস্ট দ্য গভর্নমেন্ট স্পেশালি হোয়েন ইট রেকমেন্ডিং মি ফর আ প্রমোশন। যখন তারা বলছে আমাকে প্রমোশন দেবে আর এই মুহূর্তে যদি আমি সরকারের কথার বিরুদ্ধে যাই তাহলে অবশ্যই কী হবে, আমি আমার এগেনস্টে সব কিছু চলে যাবে, ঠিক আছে, এবং আমার প্রমোশনও হবে না। এইবার দেখো তুমি কি চুজ করবে, ঠিক আছে। এবার তবু তোমরা বলো তোমরা হলে কি চুজ করবে, আমি বলবো না, দেখি বলো দেখি কার কি মতামত। এখানে কি লেখা আছে আমার কি মত সেটা তো পরের কথা, বলো তোমরা হলে কে কি চুজ করতে, 1 2 না 3, ট্রু রিপোর্ট দিতে না পার্শিয়ালি ট্রু রিপোর্ট দিতে, নাকি গভর্নমেন্টের পারসুয়েশনে সরকার যা বলতো সেটাই করতে, মানে ফলস রিপোর্ট দিতে। গভর্নমেন্টের পারসুয়েশন মানে হচ্ছে ফলস রিপোর্ট, এটাই বলতে যেটা তারা পালিয়ে গেছে। বলো দেখি তোমাদের কার কি মতামত, তোমরা হলে কি কি কে কি বলতে। আচ্ছা, সৌম্য বলছো সাবমিট দ্য ট্রু রিপোর্ট, তুমি হলে 1 নম্বরে সাবমিট দ্য ট্রু রিপোর্টই করতে। আচ্ছা, অরূপ হলে 2 নাম্বারটা করতে, যেটাতে পার্শিয়াল ট্রু রিপোর্ট দিতে, ঠিক আছে। পার্শিয়াল ট্রু রিপোর্ট 100 বার দেওয়া যায় না তা নয়, বাট পার্শিয়াল ট্রু রিপোর্ট দিলে পরে ম্যাক্সিমাম প্রফিট হয় না। আমরা কি জানি, ওই যে কোনো কোর্স অফ অ্যাকশন যদি আমরা চুজ করি তার আগে আমরা কি দেখবো, ম্যাক্সিমাম গেইন মিনিমাম পেন, ম্যাক্সিমাম কার উপকার হচ্ছে সেটা বেশি ইম্প্যাক্টেড। ওই 2 জন পুলিশ অফিসার বা 3 জন পুলিশ অফিসার যারা অন্যায় করেছে তাদেরকে বাঁচাতে গিয়ে আমি বেশি সংখ্যক মানুষের প্রতি অন্যায় করে ফেলবো যদি আমি পার্শিয়াল ট্রু রিপোর্ট দিই। তো এখানেও বলছে আই উইল বি সিলেক্টিং অপশান 1, ঠিক আছে, অপশান 1 নাম্বার চুজ করব। কেন, কারণটাও বলেছে, রিজন লেখো, কারণ লেখো। 1 নাম্বার কেন আমি চুজ করব, রোল অফ জুডিশিয়ারি, রোল অফ জুডিশিয়ারি, না হলে হাইকোর্টকে অবমাননা করা হবে। হাইকোর্ট আমাকে ইনভেস্টিগেট করতে বলেছেই এই কারণে যাতে আমি সঠিক রিপোর্টটা পেশ করতে পারি। আমি সত্যিটা জানতে পেরেও যদি সেটা আমি পেশ না করি, দ্যাট মিনস হচ্ছে আমি জুডিশিয়ারিকে অপমান করছি, আর জুডিশিয়ারিকে অপমান করা আমাদের সংবিধান অনুসারে একটা ক্রাইমের মধ্যে পড়ে। রোল অফ জুডিশিয়ারি, এই যে আই এম অবলাইজ টু গিভ ট্রু রিপোর্ট অ্যাজ দিস ইজ দ্য ম্যান্ডেট গিভেন টু মি বাই দ্য কোর্ট। কোর্ট ইটসেলফ আমাকে এই দায়িত্বটা দিয়েছে। সো কোর্টকে কেউ অবমাননা করতে পারে না, আমাদের দেশে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এদের কাউকে কেউ অবমাননা করতে পারে না। পলিটিশিয়ান যাক ভাড়বে, সরকার যাক ভাড়বে, বাট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবার ওপরে থাকে। 2 নাম্বার উইডিং আউট দ্য করাপ্ট পুলিশমেন, উইডিং আউট আগাছাকে যেভাবে আমরা কেটে বাদ দিয়ে দিই, সেইভাবে উইডিং আউট করতে হবে করাপ্ট পুলিশমেনকে, উইডিং আউট দ্য করাপ্ট পুলিশমেন।
তো যারা যারা পুলিশ ডিপার্টমেন্টকে 100বার তাদের সম্মান রক্ষা করা, সরকারের সম্মান রক্ষা করা 100বার আমার দায়, কিন্তু কয়েকজন করাপ্ট পুলিশম্যানকে রক্ষা করা আমার দায় নয় কখনোই। তো তারা যদি অন্যায় করে, আমি আমার মানুষ তাকেই বিশ্বাস করে যে নিজের পরিবারের বিরুদ্ধেও যায় সৎ পথে থাকার জন্য। তার মানে তাকে মানুষ অনেস্ট বলে, তাকে মানুষ ইন্টিগ্রেটেড বলে। কেন বলে? যে সে নিজের পরিবারের, নিজের বাবা মায়ের এগেনস্টেও যেতে পারে যদি তারা অন্যায় করে। সেই সৎ হবে যে নিজের রক্তের সম্পর্ককেও ছাড় দেবে না যদি তারা অন্যায় করে। তো সেখানে কয়েকজন করাপ্ট পুলিশম্যান তো অনেক দূর কি বাত, তো তাদেরকে 100বার সে শাস্তি দেবে, কারণ তারা বরং পুলিশ অফিসারদেরকে আরও বেশি করাপ্টেড করে দিচ্ছে, তাদের জন্য আরও পুলিশ ডিপার্টমেন্ট খারাপ হচ্ছে। So that's why weeding out the corrupt policemen. 3 নম্বরে clear consciousness. আমার ভেতরে বিবেক সচেতনতা থাকাটা দরকার, ক্লিয়ার কনসিয়াসনেস থাকাটা দরকার। যদি আমি কোনো রকমভাবে রিপোর্টটাকে বদলে দিই, সেই যে যার প্রতি অন্যায়টা হয়েছে তার প্রতিও অন্যায় হবে, তার যে বউ বাচ্চা ফ্যামিলি রয়েছে তার প্রতি অন্যায় হবে, হোল ট্রাইবাল পপুলেশনের প্রতি অন্যায় হবে, এবং মানুষজন ওই ট্রাইবদেরকে খারাপ চোখে দেখবে। সোসাইটিতে একটা নেগেটিভ বার্তা পৌঁছবে যে ট্রাইবরা খারাপ হয়, তারা চুরি করে, বাট অ্যাকচুয়ালি সে যে চুরি করেনি, তাকে যে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে, সেটা যখন আমি জানতে পারছি তখন সেটা আমার সামনে আনাটা ভীষণভাবে আমার দায়িত্বের মধ্যে পড়ে। না হলে সমাজে যারা মার্জিনালাইজড রয়েছে তাদের উপর এমনিই মানুষ অত্যাচার করে এত বছর ধরে মেরে এসছে, তারপর আরও তারা অত্যাচার করার সুযোগ পেয়ে যাবে। আমার ভেতর সেই পরিষ্কার বিবেক সচেতনতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। তারপর ট্রাস্ট অন দ্য পুলিশ ডিপার্টমেন্ট। এতে মানুষের পুলিশ ডিপার্টমেন্টের ওপর বিশ্বাস আরও বাড়বে, উল্টে কমবে না, এটা ভুল ধারণা। মানুষ ভাবে যে যদি পুলিশের খারাপ কাজটা সামনে আসে তাহলে হয়তো পুলিশের ওপর মানুষের বিশ্বাস চলে যায়, বাট এটাও বুঝতে হবে সেই খারাপ কাজটা যদি আরেকজন পুলিশ অফিসারই ধরিয়ে দেয় তাহলে বিশ্বাস যায় না, উল্টে ওই খারাপ লোকগুলোকে তারা ডিসকার্ড করে, কিন্তু যারা সেটা ধরিয়ে দেয় সেই মানুষগুলোর ওপর তাদের বিশ্বাস বাড়ে, ভরসা বাড়ে। ঠিক আছে, তো সেই জন্য পুলিশ ডিপার্টমেন্টের ওপরে বিশ্বাস আরও বাড়বে। ঠিক আছে, এই যে when the corrupt policemen are punished it will resistance the trust that the people have on judiciary and policemen. যখন সেই খারাপ অন্যায়কারী পুলিশম্যানগুলো শাস্তি পাবে তখন মানুষ জুডিশিয়ারিকে, সুপ্রিম কোর্টকে এবং পুলিশ ডিপার্টমেন্টকে বিশ্বাস করবে এটা ভেবে যে তুমি তুমি যত বড় পজিশনেই থাকুক না কেন, তুমি যদি পুলিশও হও তুমি আইনের বাইরে নও, আইনের বাইরে কেউ নয়। এবং কাস্টোডিয়াল ডেথ ইজ আ মেজর ক্রাইম, এটাকে সম্পূর্ণ ক্রাইম হিসাবে দেখা হয়। আমাদের দেশে কোনোভাবে কোনো সংবিধানে, আমাদের কোনো আইনের নিয়মে কোথাও এটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া হয় না, কোনো রকম কোনো তোষামত প্রশমিত কিচ্ছু দেখা হয় না। একদম সাথে সাথে কাস্টোডিয়াল ডেথ নিয়ে এভরিডে হিন্দুতে আর্টিকেল বেরোয়। যখন তামিলনাড়ুতে ঘটনাটা ঘটে তখনও প্রচুর বারবার দেখানো হয়েছে, এক ছেলেকে আর তার বাবাকে প্রচণ্ডভাবে পিটিয়ে মারা হয়েছিল, তামিলনাড়ুর পুলিশ সেটা করেছিল। তো সেই সময়ও তাদের সাথে সাথে শাস্তি হয়েছিল, সাথে সাথে সেই পুলিশ যে অফিসার দুজন করেছিলেন তাদের জেল হয়েছিল 14 বছরের। তো এইটা কেন দেওয়া হয়? বিকজ যাতে একটা দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য না, যে তারপর থেকে কিন্তু ঘটে না, তারপর থেকে তামিলনাড়ুতে এখন অবধি ওরকম কোনো ঘটনা নেই যে কাস্টোডিয়াল ডেথ হয়েছে। ঠিক আছে, সো তার মানে কোনো দৃষ্টান্ত সেট না হলে মানুষ এই অন্যায়গুলো করতেই থাকে, তার থেকে তাদেরকে রক্ষা। আর যাদের নেচার খারাপ হয় না, যারা কোনো একজন মানে কি বলবো ইনোসেন্ট ট্রাইবাল পিপলকে 3rd ডিগ্রি দিয়ে হত্যা করতে পারে এবং সেটাকে মিথ্যে বলে চালাতে পারে, তাদেরকে তুমি যত সুযোগই দাও এরা কোনোদিনও বদলাবে না। পার্শিয়াল ট্রুথ বলেও তুমি যদি তাদেরকে চেষ্টাও করো রক্ষা করার, এরা আলটিমেটলি সেই যেরকমটা সেরকমই থাকবে। ঠিক আছে, এরপর আর একটা পয়েন্ট, গভর্নমেন্ট ইনঅ্যাকশন টার্নড ইনটু অ্যাকশন। গভর্নমেন্টস ইনঅ্যাকশন টার্নড ইনটু অ্যাকশন। যেই সাথে সাথে সত্যিটা সামনে আসবে, গভর্নমেন্ট এতদিন যে শুয়ে বসে কাটাচ্ছিল সে হয়তো সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, সে নিজের ইনঅ্যাকশনগুলোকে, নিজের ভুলগুলোকে রেকটিফাই করে অ্যাক্টিভ করবে। এইবার এর ফলস্বরূপ কী হতে পারে? তোমার ট্রান্সফার হতে পারে, তোমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে, তোমার প্রমোশন আটকে যেতে পারে। চাকরি চলে যাবে না, চাকরি চলে যায় না কখনো। ঠিক আছে, সরকারি আইপিএস অফিসার যদি সত্যিটাকে সামনে আনে এবং হাইকোর্টের রেকমেন্ডেশনে সে যদি ইনভেস্টিগেট করে, সেটা বলার জন্য কখনো তার চাকরি চলে যায় না। সে প্রমোশন পাবে না এবং তাকে ট্রান্সফার সহ্য করতে হবে, তাকে ওই জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে, ম্যাক্সিমাম এটা হবে। পলিটিক্যাল পার্টির সাথে তার সম্পর্ক খারাপ হতে পারে। ঠিক আছে, এবং তার উপরে কোনো পলিটিক্যাল পার্টি যদি সেই পুলিশ অফিসার কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকে, হয়তো তার উপর তাকে খুন করে দিতে পারে, তার বউ বাচ্চার উপর অ্যাটাক করাতে পারে। পার্সোনাল কনসিকুয়েন্সেস তাকে ফেস করতে হবে, দ্যাট ইজ ট্রু। পার্সোনাল কনসিকুয়েন্সেস 100বার তাকে ফেস করতে হবে, তাকে ব্যক্তিগত জীবনে অনেক হ্যারাসমেন্ট, অনেক সেই লোকগুলো থেকে ফেস করতে হবে, কিন্তু তাকে তার চাকরিকেও নিতে পারবে না, তার চাকরি যাবে না, ট্রান্সফার হবে সব। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদের কি বলা হয়ে থাকে কেস স্টাডিজের মেন বক্তব্য কি থাকে? ম্যাক্সিমাম গেইন মিনিমাম পেন। তো ম্যাক্সিমাম মানুষের উপকার কোনটাতে হচ্ছে? ওটাতে। আর ডিমেরিটস কোথায় হচ্ছে? ডিমেরিটস শুধুমাত্র ক্ষতিটা কার একার হচ্ছে? শুধুমাত্র সেই পুলিশ অফিসারের, তার নিজের একার হচ্ছে।
যদি কিছু ক্ষতি হয়েও থাকে, ট্রান্সফার যদি হয় বা তাকে যদি প্রমোশন না দেওয়া হয় বা যদি তার ফ্যামিলির ওপর কোনো অ্যাটাক আসে বা যেটাই আসুক না কেন, সেটা তার ব্যক্তিগত কনসিকুয়েন্সেস। তো পুলিশ অফিসারকে সবসময় আপরাইট, অনেস্ট, ইন্টিগ্রেটেড থাকতে হবে, বা যে কোনো সিভিল সার্ভেন্টকে থাকতে হবে এইটা ভেবেই যে আমার নিজের ফ্যামিলি, কারণ তারাও এক প্রকার কাইন্ড অফ শহীদের মতো, কারণ আর্মি, পুলিশ এরা প্রত্যেকেই নিজেদের এই মানসিকতা নিয়েই আসে যে আমরা দেশকে সেবা দিতে এসেছি, তার জন্য যদি আমাদেরকে শহীদ হতে হয় আমরা হব। তারা এই পুলিশ অফিসার, আর্মি অফিসাররা এই মানসিকতা নিয়েই আসে জেনারেলি। তো তারা নিজেদের প্রাণকে ঝুঁকি দিতেও তারা একবারও ভাবে না, কারণ তাদের কাজই এটা, ঠিক আছে। তো তারা এইভাবেই মানসিকতা নিয়ে আসে। সো দ্যাটস ওয়াই বিং অ্যান পুলিশ অফিসার অপশান 1 ইজ দ্য ভায়াবল অপশান, ঠিক আছে। আইপিএস অফিসার হিসেবে এই অপশান 1টাই একমাত্র যেটাতে বেশি সংখ্যক মানুষের উপকার হবে, বেশি সংখ্যক মানুষের ভালো হবে। তো দ্যাটস ওয়াই নিজেকেও স্যাক্রিফাইস করতে হবে, নিজের কিছু জিনিসকে স্যাক্রিফাইস করতে হবে। কি লিখেছো? হ্যাঁ দিদি বুঝলাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে আসছে হচ্ছে 13 নাম্বার প্যাসেজ, যেটা জাস্ট আ সেকেন্ড, ওয়েট আমি একবার একটুখানি দেখে নিই। জলও শেষ, তারাও কটা বাজে একবার একটু, সরি কটা বাজে একবার একটু দেখে নিই। ও বাবা অনেক বেজে গেছে, 10টা 8 বাজে, আমি তো খেয়ালই করিনি পড়াতে পড়াতে। আচ্ছা ঠিক আছে, 13, 14 আর 15 লাস্টের 3টে তোমরা তাহলে বাড়িতে একবার পড়ে করো, ঠিক আছে। যদি অসুবিধা হয় নেক্সট দিন কালকের ক্লাসে আলোচনা করবো, বা এমনিতে যেদিনকে ডাউট ক্লিয়ারিং থাকবে সেদিনকে একবার আলোচনা করে নেব। বাড়িতে পড়ে লেখার চেষ্টা করো, ওই যে পদ্ধতি বললাম ওই সেম পদ্ধতি ফলো করেই 13, 14, 15 আর আগে বোধহয় একটা দিয়েছি 10 নাম্বার, এই 4টে বাড়িতে লেখো, ঠিক আছে। বাস অ্যাটলিস্ট স্টেক হোল্ডার কী কী প্রবলেম আছে ডিটেলে লেখার দরকার নেই, যেভাবে আমি লেখালাম ওভাবেই প্রবলেম ফাইন্ড আউট করো, স্টেক হোল্ডার ফাইন্ড আউট করো, সলিউশন ফাইন্ড আউট করো, দ্যাটস ইট। এই মুহূর্তে আমি কিছু ইলাবোরেট করতে বলছি না, ইলাবোরেট করার দরকার নেই, কোনো ডেটা ইনফরমেশন দেওয়ার দরকার নেই। এইভাবে করে এই 4টে কেস স্টাডি বাড়িতে হোমওয়ার্কে লেখো, যদি হয়ে যায় কালকে আলোচনা করতে পারো, কালকে জিজ্ঞেস করতে পারো, আর যদি না হয় সেক্ষেত্রে যেদিন ডাউট ক্লিয়ারিং সেশন হবে সেদিনকেও আলোচনা করতে পারো। আর লেখা হলে পিডিএফ ফরম্যাট করে বা স্ক্যান করে গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে, আমি একবার চেক করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাসটা কমপ্লিট করছি। নেক্সট ক্লাসে, কাল সকালের ক্লাসে আমরা 16 থেকে 25 অবধি আলোচনা করব। তার ভেতরে কিছু কিছু তোমরা লিখবে, কিছুটা লেখার চেষ্টা তো 100 বার করতে হবে, কারণ কেস স্টাডি পুরোটা লেখার মানে করার নয়, ঠিক আছে। আচ্ছা অরূপ কি লিখেছো? দিদি নেক্সট দিন করিয়ে দিও। হ্যাঁ নেক্সট দিন আমরা আলোচনা করবো এগুলো নিয়ে, ঠিক আছে। কালকে সকালে ক্লাস আছে, তো এখানে তোমরা বাড়িতে একটু লেখার চেষ্টা করো, যতটা পসিবল হয় লেখো, যেখানটাতে আটকে যাবে সেখানটাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে। আর কেসটা স্টেক হোল্ডার আর প্রবলেম ডিটেলে লিখতে যাবে না, স্টেক হোল্ডার আর প্রবলেমটা লিখবে, আর হচ্ছে তার সাথে কী কী অপশানস, দ্যাটস ইট, এইটুকু লিখলেই হবে। কী কী তোমাদের মাথার থেকে বেরোচ্ছে তারপর 100 বার আমি আলোচনা করে দেবো, যেটা আমি জানি বা যেটা আমার কাছে রয়েছে সেখান থেকে 100 বার আমি আলোচনা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা কমপ্লিট করছি, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে।